আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? সবাই একটু কমেন্ট করবেন যে হচ্ছে আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা। তো আজকে আমরা আসলে যে ক্লাসটা করব এই ক্লাসে রসায়ন দ্বিতীয় পত্রে সিকিউ যত ধরনের কোশ্চেন হইতে পারে টোটালি আজকে এই ক্লাসের মধ্যে শেষ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা অধ্যায় থেকে যত ধরনের সিকিউ হইতে পারে সবগুলার টাইপ এখানে ইনক্লুডেড করা আছে এবং সবগুলাই হচ্ছে আমি এখানে হাতে ধরে ধরে করে দেখাবো। আর যেগুলো হচ্ছে রিডিং দেওয়া আছে, যেটা হচ্ছে করার মতো কিছু অংশ, ওইটা হচ্ছে শুধু মার্ক করে দিন। তো আপনারা একটু অ্যাড হয়ে যান এবং বলেন যে হচ্ছে আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডের লেখাগুলো দেখা যাচ্ছে কিনা। হুম। হাফসা হাফসা একটা অ্যাড হয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া, সব ক্লিয়ার? অল ক্লিয়ার। আর মামুন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আচ্ছা। তোমরা যারা লাইভে আসো সুন্দর করে হচ্ছে মেনশন করে দাও আর হচ্ছে শেয়ার করে দাও, তাহলে জিনিসটা হচ্ছে টোটালি ক্লিয়ার হয়ে যাবে আমার জন্য। হ্যাঁ, একজন বলছে হচ্ছে নিজুম বলছে এমসিকিউ হবে না ভাইয়া। যে এমসিকিউর জন্য আমরা গ্রুপে পোস্ট দিয়ে দিছি যে এমসিকিউর জন্য হচ্ছে অলরেডি লেকচার সিরিজ বের হয়ে গেছে। ওটা বললাম যে 1 ঘন্টা 40 মিনিটের হচ্ছে একটা ভিডিও আকারে দেখতে পারো, অথবা যদি স্পেসিফিক কোনো অধ্যায়ের হচ্ছে সমস্যা থাকে ওটা অধ্যায় আকারে হচ্ছে এখানে আপলোড করা আছে ভিডিও। হ্যাঁ, ওটা হচ্ছে কোথায়, ওই হচ্ছে কেমি পাঠশালার চ্যানেলে তোমরা যদি হচ্ছে সার্চ করো এখানে পেয়ে যাবা। হুম। আচ্ছা, এই পোস্টটা হচ্ছে ভাই গ্রুপে দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে। হুম। আচ্ছা, সবগুলাতে সব গ্রুপে দেওয়া হয় না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আসো আমরা শুরু করতে পারি। হ্যাঁ। এই তো অনেকে অ্যাড হইতেছো, জিজ্ঞাসা করতেছে যে কেমন আছি। এই তো আলহামদুলিল্লাহ। অনেকে সালাম দিতেছো। হ্যাঁ। আর আরেকজন কোশ্চেন করছে যে কত ঘন্টা হবে এই ক্লাসটা। হ্যাঁ, তো ওইটা নিয়ে টেনশন করার দরকার নাই, যেহেতু আপনাদের কালকে পরীক্ষা। আমি আপনাদেরকে এখানে 5-7 ঘন্টা অন্যান্য প্ল্যাটফর্মের মতো বসায় রাখবো না, আবল তাবল কথা বলি। অবশ্যই এখানে ইফেক্টিভ টাইমটা আমরা এখানে ব্যয় করবো। আমি গ্যারান্টি দিতেছি 2 ঘন্টার মধ্যে A to Z হচ্ছে ফার্স্ট থেকে শেষ চ্যাপ্টার পর্যন্ত সবগুলো শিখে এখানে শেষ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে হচ্ছে শুধু মনোযোগ দেন। এর চেয়েও বেশি যদি সময় যাইতে চায় 2.5 ঘন্টার উপরে আর 1 মিনিটও নিবো না, কিন্তু এতক্ষণ নেওয়ার চেষ্টা করবো না। ইনশাল্লাহ 2 ঘন্টার মধ্যেই শেষ করবো। আর এত শর্টকাট ওয়েতে দেখাবো একটা কোশ্চেন দেখে কিভাবে আপনি অ্যাপ্রোচ করতে পারবেন, এই জিনিসটা এখান থেকে আসলে শিখতে পারবেন। ঠিক আছে কথা? তাইলে আসুন আমরা শুরু করবো। হুম। আচ্ছা, আরেকজন জিজ্ঞাসা করছেন যে রসায়ন 2 পত্র মিলিয়ে কি পাস মার্ক দেওয়া হয়? হ্যাঁ, রসায়ন 2 পত্র মিলিয়ে পাস মার্ক দেওয়া হয়। এই তো সুরাইয়া জিজ্ঞাসা করছে কেমন আছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবাই একটু কষ্ট করেছে মেনশন দিয়ে দেন তো, তাহলে জিনিসটা আমার জন্য ইজি হয়, বুঝছেন? তা নয় আমি একটু শুরু করে দিব, আমি চাচ্ছি একটু পরে শুরু করতে। আচ্ছা, আর হচ্ছে কক্ষর জন্য অনেকে ক্লাস নেওয়ার কথা বলছেন। আমি ভাবলাম যে হচ্ছে কক্ষর জন্য ক্লাস নেওয়ার চেয়ে এটা মনে হয় যে হচ্ছে একটা পিডিএফ দিয়ে দিব, এটা বেশি ইফেক্টিভ হয়। আমি সিলেক্টেড কিছু পিডিএফ দিয়ে দিব, এটা বেশি ইফেক্ট হবে। হ্যাঁ। আচ্ছা, এখানে আজমির সুলতানা বলতেছে হ্যাঁ সেকেন্ড, অবশ্যই আমি যে কথাগুলো বলতেছি এগুলো একটু ফলো করে যান, 100% শিওর ইনশাল্লাহ হচ্ছে সেকেন্ড পেপার অবশ্যই এ প্লাস আসবে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এই তো স্টার্ট করি। হ্যাঁ, তাহলে আর বেশি দেরি করা ঠিক হবে না। আর হচ্ছে বারবার সবাই একটা কথা জিজ্ঞাসা করতেছেন। হ্যাঁ, যে হচ্ছে এগুলো আমরা কই পাবো, কোথায় পাবো? এমসিকিউটা হচ্ছে বললাম ওই কেমি পাঠশালা, দেখেন ওই লোগোর ওইখানে ছোট্ট করে নাম লেখা আছে কেমি পাঠশালা, ওই চ্যানেলটাতে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কিন্তু হচ্ছে দিয়ে দিছি চ্যানেলের লিঙ্কটা বা এই ভিডিও লিঙ্কটা, ওইখান থেকে হচ্ছে এমসিকিউ গুলো শেষ করবেন। এখন এই সিকিউ গুলো ইনশাল্লাহ স্টার্ট করবো। আসেন শুরু করি। দেখেন, আমরা একদম শুরু করতেছি। হ্যাঁ, আমরা শুরু করতেছি তড়িৎ রসায়ন থেকে। তো তড়িৎ রসায়নের সিকিউ করার সময় আমরা শুধু মাথায় রাখবো একটা কথা, কি আমরা ধরবো। দেখো, আমরা এমসিকিউ করার সময় বলছি যে আমরা শুধু জানবো যে কি কিউ ইকুয়াল এনইএফ, এটা হচ্ছে আমার একটা সূত্র। এই সূত্রটা মাথায় থাকবে। তার পাশাপাশি বললাম নার্নস্টের একটা ইকুয়েশন, এটা মাথায় থাকবে। আর সাধারণ হচ্ছে ই নট সেল। তো এই 3টা সূত্রের কথা বলছি। ই নট সেল ইকুয়াল, এ হচ্ছে ই নট অফ জারণ, ই নট অফ জারণ, আর ই নট অফ হচ্ছে বিজারণ। হ্যাঁ, এ হচ্ছে ই নট সেল, এ হচ্ছে ই নট অফ জারণ, প্লাস এই হচ্ছে ই নট অফ বিজারণ, ই নট অফ
এ হচ্ছে বিজারণ। তো আমরা তিনটা সূত্রের কথা কিন্তু বলছিলাম, একটা হচ্ছে কিউ ইকুয়াল এনইএফ, ই নট সেল অফ হচ্ছে যে কি ই নট অফ জারণ প্লাস ই নট অফ হচ্ছে বিজারণ, এরকম একটা দেখছি। এবং আরেকটা দেখছিলাম যে নার্নস্টেড ইকুয়েশন যখন হচ্ছে ই সেলের মান আমরা বের করি, ই সেলের মান আমরা বের করি, দেখো নার্নস্টেড ইকুয়েশনটা যখন লিখতেছি, এই নার্নস্টেড ইকুয়েশনটা কখন ব্যবহার করা হয়, কখন ব্যবহার করা হয়? কোশ্চেনে যখন হচ্ছে ঘনমাত্রা দেয়া থাকবে, কোশ্চেনে যখন ঘনমাত্রা দেয়া থাকবে তখনই একমাত্র নার্নস্টেড ইকুয়েশন ব্যবহার করতে হয়। যখন কোশ্চেনে ঘনমাত্রা দেয়া থাকবে ঠিক তখন নার্নস্টেড ইকুয়েশন ব্যবহার করতে হয়। আচ্ছা দেখো, কিউ ইকুয়াল এনইএফ, ই নট সেল ইকুয়াল হচ্ছে ই নট অফ জারণ প্লাস ই নট বিজারণ, ই সেল ইকুয়াল হচ্ছে ই নট সেল মাইনাস আরটি ডিভাইডেড বাই ইএফ, লন উৎপাদ ডিভাইডেড বাই হচ্ছে বিক্রিয়ক। উৎপাদ এগুলো নিয়ে টেনশন করার দরকার নাই, ম্যাথ করবো তখন হচ্ছে বুঝাই দিব উৎপাদ কোনটাকে দেখে উৎপাদ লিখবো আর বিক্রিয়ক কোনটাকে দেখে লিখবো। এখন টু দি পাওয়ার একটা কিছু লিখছি, টু দি পাওয়ার কিছু একটা লিখছি, এখন এই যে টু দি পাওয়ার লিখলাম এটাও কি, এটাও এখানে বুঝাই দিব। ঠিক আছে, আচ্ছা তো লিস্ট আগে যদি ক্লাসগুলো করে থাকেন এগুলো আসলে জানেন, আসলে থাক তাও আমি আরেকটু এক্সপ্লেন করে বলি। আচ্ছা এই জায়গাটাতে কোশ্চেনটা দেখি, কোশ্চেনে এখানে দেখতেছি হচ্ছে আমার কাছে একটা পাত্র দেওয়া আছে, যেই পাত্রের মধ্যে জিঙ্ক সালফেট দ্রবণ আছে, এটা 250 ml 0.5 মোলার, এতটুকু ইনফরমেশন আমার কাছে আছে। উপরে আমার কাছে কি দেওয়া আছে দেখেন, একটা ভ্যালু দেওয়া আছে, ভ্যালুটা হচ্ছে কি এখানে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাসের ই নট সেল ই নট একটা বিভব দেওয়া আছে, তারপর অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3 প্লাসের এটার একটা বিভবের মান দেওয়া আছে, এবং এই বিভবগুলো হচ্ছে জারণ বিভব। এটা কিভাবে আমি বুঝছি, দেখেন জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হয়েছে, তার মানে 2টা ইলেকট্রন সে ত্যাগ করছে। এখানে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3 প্লাস হয়েছে, তার মানে সে 3টা ইলেকট্রন ত্যাগ করছে। যেখানে ইলেকট্রন ত্যাগ হয় সেটা হচ্ছে জারণ, আর যেখানে গ্রহণ হয় সেটা হচ্ছে বিজারণ। এখন আমি যদি চাই এদেরকে বিজারণ ফর্মে লিখতে, তখন শুধু একটুই চেঞ্জ হইতো। আমার অবশ্যই এখানে 2টা বিজারণের দরকার নাই, একটা দরকার আছে, তবে এটাও আমি আসতেছি যে 2টাই আমি এখানে লিখতে চাই, তাহলে কি লিখতাম, আমি লিখতাম হচ্ছে সেই ই নট, লিখতাম ই নট জিঙ্ক 2 প্লাস। দেখো জিঙ্ক 2 প্লাস থেকে যখন সে জিঙ্ক হয়, তার মানে জিঙ্ক 2 প্লাস ছিল, মানে 2টা ইলেকট্রন দান করা ছিল, সেখানে 2টা ইলেকট্রন গ্রহণ করে ফেলছে, এই কারণে জিঙ্ক হয়েছে। এখানে ভ্যালু ছিল জারণেরটা প্লাস 0.76, এই জায়গাতে হবে কি শুধু চেঞ্জ, শুধু মাইনাস আসবে, মাইনাস 0.76 ভোল্ট। এটা যদি বলতে পারি তাহলে 100% শিওর এটাও আমি বলতে পারবো। এখানে ই নট অফ হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম আছে, আমি এটাকে যদি লিখি অ্যালুমিনিয়াম 3 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস থেকে সে অ্যালুমিনিয়াম হয়েছে, তার মানে এটাকে আমি কি লিখতে পারবো, এটাকে লিখতে পারবো মাইনাস, এই হচ্ছে 1.66 ভোল্ট। তার মানে আমি জারণ থেকে বিজারণে লিখতে চাইলে প্লাসের জায়গায় মাইনাস হয়, তাহলে ঠিক সেম কথা, যদি মাইনাস থাকতো তাহলে কি হইতো, প্লাস হইতো, শুধু সাইনটা চেঞ্জ হয়ে যায়, এটা আমরা জানি। এখন আসো কোশ্চেনটা গ নাম্বারের মধ্যে করছে কি, এটা করছে যে অ্যালুমিনিয়াম ধাতুর পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। এটার জন্য যদি একটা হচ্ছে ইনফরমেশন আগে থেকে আপনাকে দিয়ে নিই, এই ইনফরমেশনটা আমরা সবাই জানি, তাও আমি দিয়ে রাখতেছি। ইনফরমেশনটা কি, ইনফরমেশনটা হচ্ছে এইটা, যদি ই নট সেলের মান, যদি ই নট সেলের মান 0 থেকে বড় হয়, 0 থেকে বড় মানে এটা ইন্ডিকেট করে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। স্বতঃস্ফূর্ত বিক্রিয়া মানে হচ্ছে সে নিজে নিজে বিক্রিয়া করে, আর যেহেতু নিজে নিজে বিক্রিয়া করে তার মানে পাত্রের ক্ষয় হয়ে যাবে, পাত্রের ক্ষয় হয়, পাত্রের ক্ষয় হয়। আর পাত্রের যদি ক্ষয় হয় তাহলে কি বলতো, সংরক্ষণ করা যাবে না, সংরক্ষণ করা যাবে না, সংরক্ষণ করা যাবে না, সংরক্ষণ করা যাবে না। আচ্ছা তারপরে আসো, তাহলে ঠিক সেম কথা, যদি হচ্ছে কি হয় এই ই নট সেলের মান, ই নট সেলের মান 0 থেকে ছোট হয়, তাহলে এখানে যে বিহেভিয়ার গুলা পাওয়া যাবে, এই বিহেভিয়ার গুলা কি, এই বিহেভিয়ার গুলা হবে হচ্ছে এইখানে যা আছে সবগুলার উল্টা। এখন উল্টা মানে কি বুঝাচ্ছি, পরীক্ষার খাতায় কি উল্টা লিখে দিয়ে আসবো না, তাহলে গোল্লা দিবে। এখানে লিখতে হবে অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া, পাত্রের ক্ষয় হয় না, সংরক্ষণ করে রাখা যাবে, এটা উল্টা কথাগুলো লিখতে হবে আর কি। আচ্ছা যাই হোক, এবার আসো এই জায়গাতে আমার কাছে কোশ্চেন করছে কি অ্যালুমিনিয়াম ধাতুর পাত্রে সংরক্ষণ করে রাখা যাবে কিনা। আমরা জানি যখন কারো পাত্রে রাখতে বলি, আমরা কি জানি, যখন কারো পাত্রে রাখতে বলে তখন তার অ্যানোডে জারণ হয়, বাকিটার বিজারণ হয়। তার মানে এই কথাটাও এখানে লিখে দিতেছি। আমরা কি জানি, আমরা জানি, আমরা হচ্ছে জানি এটা, আমরা জানি যার পাত্রে, যার পাত্রে তার অ্যানোডে জারণ, অ্যানোডে জারণ, অ্যানোডে জারণ হয়। আচ্ছা দেখেন আমি কিন্তু চাইলেই এবং হুট করে এখানে সূত্র বসায় করে ফেলতে পারতাম। তো গতকালকে আমার এত পরিমাণে মেসেজ আসতেছে যে হচ্ছে ভাইয়া একটু হচ্ছে থিওরিগুলো একটু পাশাপাশি বলেন, থিওরিগুলো পাশাপাশি বলেন, একটু স্মরণ করায় দেন যেন আমাদেরকে জিনিসটা বুঝতে সহজ হয়। এই কারণে হচ্ছে এই কথাগুলা এক্সট্রা আমি বলে নিতেছি। আর তা না হয় কিন্তু আমি আসলে স্ট্রেট ফরওয়ার্ড হচ্ছে, যেহেতু আগে করা ছিল আমাদের ফাইনাল গিয়ারে করছি, প্লাস হচ্ছে আমি কিন্তু দেখাইছি অনেকগুলো ভিডিওতে, আমি কিন্তু ডিরেক্ট সূত্র লিখে দিতাম। কিন্তু আমি আবার চিন্তা করলাম, ওদের কথা মাথায় আসলো যে আসলে না, তারা সবাই তো দেখতেছে, এই কারণে আমি তেমন বেশি লম্বা করবো না জিনিসটা, তবে হচ্ছে শুধু মাথা টাচ দিয়ে রাখবো আর কি।
দেখো, তো যার পাত্রে বলবে তার হচ্ছে অ্যানোডে জারণ ঘটে, বাকিটার হচ্ছে বিজারণ ঘটে। এখন আমি উদ্দীপকের দ্রবণ রাখবো হচ্ছে অ্যালুমিনিয়ামের পাত্রে। এখন এই গ নাম্বারটা যদি আমি সলভ করতে চাই, এই হচ্ছে গ নাম্বারটা যদি সলভ করতে চাই, গ নাম্বারটা সলভ করার জন্য আমি বের করবো ই নট সেল। এই হচ্ছে সেই ই নট সেল ইকুয়াল ই নট অফ, দেখো জারণ নিতে হয়, তাহলে কার জারণ নিব? যার পাত্রে সংরক্ষণ করব, অ্যালুমিনিয়ামের পাত্রে সংরক্ষণ করব, তার জারণের বিভবের মান কি দেয়া আছে? হ্যাঁ দেয়া আছে। এখানে এই যে অ্যালুমিনিয়াম থেকে এই হচ্ছে অ্যালুমিনিয়াম 3+, এইটা নিব প্লাস এই হচ্ছে সেই ই নট অফ, ই নট অফ এখানে কি নিতে হবে? বিজারণেরটা নিতে হবে। এবার বিজারণ নিব কার? জিঙ্কেরটা। এখানে কি কোনটা লিখবো তাইলে? জিঙ্ক 2+ থেকে জিঙ্ক। এখন কোশ্চেন হইলো আমি কেন জিঙ্ক থেকে জিঙ্ক 2+ নেই নাই? কারণ ওইটা ছিল জারণ, আর নিচের যেটা বের করছিলাম ওইটা হচ্ছে বিজারণ। এবার আসো, এখানে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ এর মান দেওয়া আছে কত? প্লাস 1.66 ভোল্ট, এখানে প্লাস, এখানে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ থেকে জিঙ্কের মান হচ্ছে কত? মাইনাস 0.76 ভোল্ট। এখন এখানে যখন যোগ করব আসছে প্লাস, প্লাস কত আসে? প্লাস 0.90 ভোল্ট। তার মানে দেখতেছি এই জিনিসটা হচ্ছে শূন্য থেকে বড়। যদি শূন্য থেকে বড় হয় তাহলে বলবো এই জিনিসটা হচ্ছে কি বলো? স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। স্বতঃস্ফূর্ত বিক্রিয়া মানে হচ্ছে পাত্রের ক্ষয় করবে। যদি পাত্রের ক্ষয় করে তাহলে হচ্ছে সংরক্ষণ করে রাখা যাবে না। কোশ্চেনটা করছিল সংরক্ষণ করে রাখা যাবে কিনা, তাহলে আনসার কি হবে? সংরক্ষণ করে রাখা যাবে না। কথাটা বুঝছি? এই বলো, বলো বুঝছো কিনা? এই তো সায়েদা কাইফা তো বলে ফেলছে যে বস, তার মানে সবাই বুঝতে পারছে, আমি ধরে নিছি। তারপরে দেখো পরের কোশ্চেনটা কি ছিল। দেখো এই যে কোশ্চেন গুলো আছে না, তুমি দেখবা যে গাইড গুলা বলো, টেস্ট পেপার বলো, যেখানে বলো না কেন, দেখবা বিশাল বড় এতটুকু করে হচ্ছে করা আছে। আমি তোমাকে হচ্ছে এক লাইনে শিখাবো, এক লাইনে শিখাবো। এখন বলবা যে আমি 4 নাম্বারের জন্য হচ্ছে পরীক্ষায় দিলে এক নাম্বারের জন্য আমাকে মার্কস দিবে কিনা? দিতে সে বাধ্য, তাকে দিতেই হবে, অবশ্যই দিবে, ওইটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। আর আপনার কাছে যদি শর্টই মনে হয় তাহলে ওইটাকে কিভাবে বড় করে লিখবেন ওই শর্টটারে ওই প্রসেসটাও শিখাই দিব। এখন চিন্তা করেন যে শর্ট করে লিখলেই কিন্তু যে মার্কস কম পাবেন ব্যাপারটা কিন্তু এমন না। তা আমি আমার লাইফে যে কাজগুলো করছি এমন কিন্তু হয় নাই, বুঝছেন? তো ওইটা শর্টটারও কিভাবে লেন্দি করে লিখতে হয় ওই প্রসেসটাও দেখা দিব। আসেন তারপরেটাতে, এখন কোশ্চেনটা পারা লাগবে। এখন কোশ্চেনটা করছে কি, যে এখানে বলতেছে এই যে আমার কাছে উদ্দীপকটা আছে, এই উদ্দীপকের দ্রবণের মধ্যে 2.5 এম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা যাবত হচ্ছে চালনা করছে। দেখো আমার কাছে কোশ্চেনটার মধ্যে কিন্তু এইটা দেয়া আছে এখানে সেই আয়ের মান, আয়ের মান দেওয়া আছে হচ্ছে 2.5 এম্পিয়ার। আচ্ছা, কতক্ষণ যাবত আমি চালনা করছি? 1 ঘন্টা যাবত। তার মানে টি এর মানও কিন্তু এখানে আমার দেয়া আছে, চালনা করা হলো। আচ্ছা হইছে, তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রা কত হবে? মানে এখন একটু দেখো, এখানে ঘনমাত্রা কত আছে? 0.5। যখন এখানে বিদ্যুৎ চালনা করা হবে তাহলে এখান থেকে আস্তে 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 ধাতু বা এখান থেকে ক্ষয় হয়ে যাবে, বা এখান থেকে চলে আসবে, ক্যাথোডে চলে জমা হয়ে যাবে। তখন জিনিসটা কি, ঘনমাত্রা এখানে কি আগের থেকে কমে যাবে না? অবশ্যই ঘনমাত্রা আগে থেকে কমে যাবে। এখন তড়িৎ বিশ্লেষণের সময় যতটুকু ঘনমাত্রার চেঞ্জ হয় এটা চাইলে আমরা শুধুমাত্র কিউ ইকুয়াল এনইএফ দিয়ে বের করে ফেলতে পারি। তার মানে আমার আগে ছিল 0.5, আমি এই সূত্র দিয়ে যেটা বের করব সেটা হচ্ছে বিশ্লেষিত হয়ে গেছে, এই দুইটাকে বিয়োগ করলে বাকি থাকবে যে কি 1 ঘন্টা যাবত চালনা করার পরে বা তড়িৎ বিশ্লেষণের পরে দ্রবণের ঘনমাত্রা কত হবে। তার মানে কথাটা কি দাঁড়াইলো? 0.5 তো ইনিশিয়াল অবস্থায় আছে, এখানে এই সূত্র ব্যবহার করে যে ঘনমাত্রা বের করবো সেটা হচ্ছে বিশ্লেষিত হয়ে গেছে, আর আমার কাছে জানতে চাইছে হয়ে যাওয়ার পর ঘনমাত্রা কত হবে। তাহলে দুইটাকে বিয়োগ করে দিব, শেষ, আনসারটা বের হয়ে যাবে। এখন আসো কথা, কোশ্চেনে কিন্তু যেমন 1 ঘন্টা পর বা তড়িৎ বিশ্লেষণের পর ঘনমাত্রা কত এটা জানতে চাইছে, এমনও জানতে চাইতে পারতো যে কতটুকু বিশ্লেষিত হয়ে গেছে, কতটুকু বিশ্লেষিত হয়ে গেছে, তখন কিন্তু শুধু ঘনমাত্রাটা বের করলেই হইতো। আচ্ছা যাই হোক, এটা আমি আসলে করে দেখাচ্ছি কেমন হয়। এবং বললাম যে এটার জন্য হচ্ছে একটা সূত্র, যে একদম শর্টকাট ছোট একটা সূত্র, এই ছোট সূত্র বসাইলেই হবে। দেখো আমি এখানে বলতেছি যে কিউ ইকুয়াল এনইএফ, এটা ছাড়া তো আমি পারি না। লেখলাম এখানে কিউ ইকুয়াল এনইএফ, এই জায়গায় আমার সাথে ঘনমাত্রার সাথে টার্মগুলো রিলেটেড, তাহলে আমার অবশ্যই উচিত এই মোল সংখ্যাকে হচ্ছে ঘনমাত্রার মাধ্যমে প্রকাশ করা। আমরা জানি যে হচ্ছে কি এন ইকুয়াল এস ভি, তাহলে এই জায়গায় আমি লিখতে পারি দেখো কিউ ইকুয়াল এস ভি ই এফ। তাহলে এখানে এস ইকুয়াল কি বলা যায়? এস ইকুয়াল বলা যায় কিউ ডিভাইডেড বাই ই এফ ইন্টু হচ্ছে ভি। ঘনমাত্রা কি এটা লেখা যায় এই সূত্র থেকে। তাইলে এই ম্যাথটা সলভ করার জন্য আমার সলিউশন আসতেছে শুধু এইটাই, যে কি এই হচ্ছে এস প্রাইম, যেটা হচ্ছে বিশ্লেষিত হওয়ার পর, বিশ্লেষণের পর ঘনমাত্রা কত হবে, ইকুয়াল S1 মাইনাস S2। S1টা যেটা আগে যেটা ছিল সেইটাই, আর S2 কোনটা, এইটা আর কি, কিউ ডিভাইডেড বাই EF V, এইটা। এবার দেখো তো আসলে বসাই, এটার মান আমি যদি আগের স্লাইডে যাই দেখতেছি এখানে দেওয়া আছে কত বলো,
এই জায়গাতে আমার কাছে দেখো দেওয়া আছে 0.5 মোলার, এটা হচ্ছে ইনিশিয়াল অবস্থায় ছিল। তাহলে আমার এখানে লেখা উচিত এ হচ্ছে সেই 0.5 মাইনাস কিউ। কিউ মানে হচ্ছে চার্জের পরিমাণ। এখানে চার্জের মান তো ডিরেক্ট দেয়া নাই, আমরা কিউ ইকুয়াল কি পারি বলো, আইটি পারি না? এটা একদম 19 এর। এখানে আই এর মান দেওয়া আছে, টি এর মানও দেওয়া আছে। এখানে আই এর মান দেওয়া 2.5 ইন্টু 1 ঘন্টা যাবত চালনা করা হয়েছে। 1 ঘন্টাকে যদি আমি সেকেন্ডে কনভার্ট করি 3600 দ্বারা গুণ করতে হয়। এখন দ্রবণটা ছিল এখানে আমার জিঙ্ক সালফেটের ক্ষেত্রে দেখো এ হচ্ছে সেই জিঙ্ক 2+, তাই না? তার মানে তুল্য সংখ্যা হচ্ছে এখানে 2। এফ এর মান তো ফিক্সড করা, এফ এর মান কত, 96,500 কুলম্ব। এইখানে বসাই দিলাম 96,500 কুলম্ব ইন্টু ভি। এখানে ভি এর মান কত দেওয়া আছে দেখো, কোশ্চেনে বলা আছে, কোশ্চেনে কত বলা, 250 ml। আসো এখানে, এখন কি আমি 250 ml লিখবো? ভি এখানে অবশ্যই লিটারে বসাইতে হবে। এই হচ্ছে সেই 250 ml ইন্টু 10⁻³ এইখানে ক্যালকুলেটারে ক্লিক করলে যেই ঘনমাত্রাটা আসতেছে এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত রেজাল্ট। বুঝছো কথাটা কি বলছি? এখানে যে রেজাল্ট আসতেছে এটাই হচ্ছে কাঙ্ক্ষিত সেই রেজাল্টটা। এই তো সিফাত বলছে যেহেতু বস আমি সামনের দিকে আগাইতে পারি। দেখো তার মানে জিনিসটা কি করলাম, জিনিসটা করলাম হচ্ছে পরিবর্তিত যে ঘনমাত্রাটা s প্রাইম ইকুয়াল s1 মাইনাস s2। s2 মানে হচ্ছে ওই জিনিসটা বসাই দিব শুধু। s1 মানে কোনটা ছিল, প্রিভিয়াস যেটা ছিল মানটা বসাই দিলে যে মানটা আসছে সেটা হচ্ছে পরিবর্তিত। এখন যদি মনে করো এত এই এক লাইনে করতে তুমি হচ্ছে পরীক্ষার হলে ইতস্তত বোধ করছো এর জন্য আমার কাছে 4 মার্কস দিবে কিনা, তাহলে তুমি আগে কি করবা, আগে আলাদা করে s এর মানটা বের করে নিয়ে আসবা। এখন s এর মান বের করতে আবার q দরকার হয়, তুমি আলাদাভাবে q এর মান আগে বের করো, তারপর s বের করো, তারপর আইনা হচ্ছে এই সূত্রের মধ্যে বসাও। তাহলে তো 3 ধাপে ম্যাথ করা হয়ে গেছে, তাই না? তাও এটা হচ্ছে তখন একটা পেজ ভরে যাবে এমনিতেই। কিন্তু এটাও যদি করে দিয়ে আসো কোনো সমস্যা নেই, 100% শিওর ফুল মার্কস দিতে সে বাধ্য। আমরা যেখানে 2 লাইনে ম্যাথটা সলভ করতে পারি, তুমি গাইডটা খুলে দেখবা, টেস্ট পেপার খুলে দেখবা, এখানে 1 পৃষ্ঠা বিশাল বড় করে করা আছে, ভর বের করে, ভর থেকে এই বের করে, মূল বের করে, ঘনমাত্রা বের করে, কত ঝামেলা। এত কিছু ঝামেলার দরকার নেই, ঠিক আছে? এই আসিফ দেখো আরেকবার বলি, এখানে এই হচ্ছে উদ্দীপকটা ছিল, যেই উদ্দীপকে ঘনমাত্রা দেওয়া ছিল 0.5। কোশ্চেনে বলছে এই বিদ্যুৎ পরিবহন করা হয়েছে 1 ঘন্টা যাবত, এতটুকু করার পর ঘনমাত্রা কত হবে। যখন এতক্ষণ যাবত তড়িৎ বিশ্লেষণ করা হয়েছে তার মানে এখান থেকে ঘনমাত্রা কমে গেছে। এখন কতটুকু কমে গেছে এই সূত্র দ্বারা বের করা যায়। এবং কতটুকু কমছে, কমছে হচ্ছে এতটুকু। তার মানে আগে ছিল s1, এখন কমে গেছে হচ্ছে s2। দুইটাকে বাদ দিলে যেটা পাওয়া যাবে এটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষণের পর ঘনমাত্রা। ঠিক আছে কথা? তো এখন পরবর্তী কাজ কি, এখানে হচ্ছে শুধু সূত্রের মধ্যে হচ্ছে মান বসানো, এটা ছাড়া আর কোনো কাজ নাই। s1 মানে তো আগেরটা ছিল, কিউ মানে কি আমরা জানি আইটি, আই এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, তুল্য সংখ্যা এখানে 2, এফ হচ্ছে 96,500, বি দ্বারা এখানে আয়তন দেওয়া ছিল, আয়তনটা অবশ্যই কিছু নিতে হবে, লিটারে নিতে হবে। দেন ক্যালকুলেশন করলে যে রেজাল্ট এটা হচ্ছে আনসার। আশা করি বুঝছি। এই তো তারপরে আসো, এই তো এখন ক্যালকুলেট করে যেটা আসে এটাই হচ্ছে আনসার। তারপরে আসো, দেখো এবার যে কোশ্চেনটা আছে এখানে, কোশ্চেনটা কি, এখানে বলতেছে যে 600 ml 0.4 মোলার জিঙ্ক নাইট্রেট। আর এখানে আবার তড়িৎ কোষের একটা সংকেত দেওয়া আছে, এ হচ্ছে সেই তড়িৎ কোষের সংকেত, এ ও বি তড়িৎ ধারের জারণ বিভব হচ্ছে এইটা, দুইটারই জারণ বিভবের মান দেওয়া আছে, কোনো সমস্যা নাই। গ নাম্বারটাতে কোশ্চেন করছে 30°C তাপমাত্রায় উদ্দীপকের কোষটির ইএমএফ নির্ণয় করো। ঠিক আছে, তো এটা যখন করতে যাবো এখানে দেখো, আমরা আসলে বলতেছিলাম যে নার্নস্টের ইকুয়েশন কখন ব্যবহার করতে হয়, বলছি নার্নস্টের ইকুয়েশন যখন ঘনমাত্রা দেওয়া থাকে। দেখো তো কোশ্চেনের মধ্যে ঘনমাত্রা দেওয়া আছে কিনা, যেহেতু ঘনমাত্রা দেওয়া আছে বুঝতেছি এটা হচ্ছে কি হবে বলো, নার্নস্টের ইকুয়েশন ব্যবহার করতে হবে। আমি লিখলাম নার্নস্টের ইকুয়েশনটা, এই হচ্ছে সেই ই সেল ইকুয়াল, এই হচ্ছে সেই ই নট সেল মাইনাস আরটি ডিভাইডেড বাই হচ্ছে ইএফ ইনটু হচ্ছে লন, উপরে বসে হচ্ছে উৎপাদ। এখন এখানে উৎপাদ কোনটা এটা দেখে বুঝবো কিভাবে, দেখো তোমাদেরকে যেই কথাটা বলি শুধু এটা খেয়াল রাখো। তোমার কাছে এই যে প্রথম যেটা দেয়া থাকবে না, প্রথম যেটা দেয়া থাকবে, প্রথমটা মানে হচ্ছে এটা হচ্ছে জারণ ঘটে, জারণের পরে দেখো
এখানে জারণের ক্ষেত্রে কি হয়, এই এ থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে হচ্ছে A2+ কনভার্ট হয়। তার মানে পরে যেটা দেওয়া থাকে এটা হচ্ছে উৎপাদ। বিজারণের ক্ষেত্রে প্রথম যেটা দেওয়া থাকে এটা হচ্ছে বিক্রিয়ক। তার মানে জারণের ক্ষেত্রে প্রথম দ্বিতীয় যেটা দেওয়া থাকতেছে এটা হচ্ছে কি বলো, এ হচ্ছে উৎপাদ। এবং বিজারণের ক্ষেত্রে আগে যেটা দেওয়া আছে এটাকে বলতেছি কি বলো, বিক্রিয়ক। বিক্রিয়ক। তাইলে এখন আমি উৎপাদ তাহলে কোনটা লেখা উচিত আমার, উৎপাদ অবশ্যই লেখা উচিত A2+ কি, এ হচ্ছে A2+ লিখলাম। বিক্রিয়ক তাহলে কোনটাকে লেখা উচিত, বিক্রিয়ক লেখা উচিত হচ্ছে B+ কি, এই হচ্ছে B+ কে লিখলাম। এতটুকু লেখার পরে দেখো বলছিলাম না এটার উপর পাওয়ার আসে, এটার উপর পাওয়ার আসে, পাওয়ার গুলা কি দিতে হয়, এটার জন্য কাজ হচ্ছে শুধু ছোট্ট একটা জিনিস। দেখো বি এর উপর হচ্ছে +1 আছে, তার মানে এই 1টা যাবে হচ্ছে এ এর উপরে। দেখো এর উপরে হচ্ছে কত আছে, 2 আছে, এই 2টা আসবে হচ্ছে বি এর উপরে। দুইটা শুধু হচ্ছে এক্সচেঞ্জ করে দিবা। বুঝছো কথাটা কি বলছি, এখানে কি বললাম যে হচ্ছে এর উপর যে পাওয়ারটা আছে এটা বি এর উপর দিবা, বি এর উপর যে পাওয়ারটা আছে এটা হচ্ছে এর উপর দিবা। এখন পাওয়ার বলতে আমি বুঝাইতেছি হচ্ছে এখানে যে আয়ন সংখ্যাটা আছে। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো এবার যখন আমি বের করতে যাব এখানে আমার ই নট সেল বের করতে হবে। তাহলে এখানে আমরা জানি কি ই নট সেল, এই হচ্ছে ই নট সেল, একটার হবে জারণ আরেকটার হবে বিজারণ। এই জিনিসটা যেহেতু দেয়া আছে তার মানে তারই হবে জারণ, তার জারণের মান দেয়া আছে কত 1.18 প্লাস। এখন বিজারণ হবে কার, বিজারণ হবে এই জিনিসটা। পর এই যে কোষ সংকেতে লবণ সেতুর এই পাশে যেটা আছে এটা হচ্ছে বিজারণ হবে। এখানে কি বিজারণ বিভবের মান দেয়া আছে না, দুইটাই জারণ বিভবের মান দেয়া। এখানে বিজারণ বিভব করে নিলে এটা উল্টা হয়ে যাবে, শুধু প্লাস হবে, তার মানে +0.80। তাহলে आंसर কত আসছে, +1.98 ভোল্ট। তার মানে এখানে মানটা বসাই দিতে পারি, এ হচ্ছে +1.98 মাইনাস আর এর মান কত 8.314 ইনটু টেম্পারেচার এখানে কত দেয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস। এটাকে কনভার্ট করলে আসছে কত 303 ডিভাইডেড বাই ই দ্বারা এখানে তুল্য সংখ্যা হচ্ছে 2। এটা আমি কিভাবে বুঝছি, দেখো এই যে পাওয়ারগুলা নিছি না, পাওয়ারগুলা যে নিলাম তাদের গুণফল, তার যদি এমন হতো এইখানে আছে কত মনে করো, এখানে আছে হচ্ছে 3 এখানে আছে 2, তাহলে গুণ করলে কত আসছে 6, এখানে যেমন আছে 1 এখানে আছে 2, তাহলে গুণ করলে কত আসছে 2। তাহলে পাওয়ার যেগুলো থাকবে ওই দুইটাকে শুধু গুণ করে দিবে, এটাই হবে তুল্য সংখ্যা। তাহলে দুইটাকে গুণ করলে আসে হচ্ছে 2, আর এফ এর মান আসছে হচ্ছে 96500, এই হচ্ছে 96500 দিলাম আমি হচ্ছে লন। এখানে কি A2+ এর ঘনমাত্রা দেওয়া আছে হচ্ছে 0.05, এখানে পাওয়ার যাবে কত 1, পরেরটাতে এটা দেওয়া আছে কত 0.01, লিখলাম 0.01, এখানে দিব হচ্ছে কি বলতো স্কয়ার। টোটালটা ক্যালকুলেট করার পর এখান থেকে অবশ্যই সুন্দর একটা ভ্যালু আসবে, এই ভ্যালুটাই হবে হচ্ছে আমার কি বলতো ই সেলের মান। বোঝা গেছে না কথা, এই বুঝছো তোমরা? আশা করি বুঝতে পারছো। তারপরে আসো, তারপরে যে কোশ্চেনটা ছিল দেখো, উদ্দীপকের এ পাত্রের দ্রবণে 10 এম্পিয়ার বিদ্যুৎ 15 মিনিট ধরে চালনা করার পর উক্ত দ্রবণের ঘনমাত্রা কত হবে। কি বুঝতেছো কথাটা, আবার ঠিক সেম কথা না। তার মানে এই ম্যাথটার জন্য বলতে পারতেছি কি বলো, এই এস প্রাইম ইকুয়াল এই হচ্ছে এস মাইনাস কিউ ডিভাইডেড বাই ই এফ বি, ঘনমাত্রা কত 0 পয়েন্ট, এখানে কত দেওয়া ছিল প্রিভিয়াস, দেখো ইনিশিয়াল অবস্থায় ঘনমাত্রা এই জায়গায় দেখো এই হচ্ছে 0.4 মোলার। এই আসো তাহলে এখানে আমি লিখবো কত, এই হচ্ছে 0.4 মাইনাস আই, এখানে কিউ এর মান তো ডিরেক্ট দেয়া নাই, আমরা কিউ ইকুয়াল কি জানি বলো, কিউ ইকুয়াল জানি হচ্ছে সেই আইটি, আই বসাইতে হবে এবং টি বসাইতে হবে। এখানে আই এর মান কত দেয়া আছে, এই যে এই জায়গাতে দেয়া আছে হচ্ছে 10 এম্পিয়ার বিদ্যুৎ 15 মিনিট যাবত চালনা করা হয়েছে। তাহলে ঠিক বসাই দিই, বসাই দিলে এখানে এই হচ্ছে 10 এম্পিয়ার বিদ্যুৎ 15 মিনিট যাবত চালনা করা হয়েছে, মানটা বসাই দিলাম। ই এর মান কত, এখন এ এর মান হচ্ছে এখানে 2 জিঙ্ক নাইট্রেট যেহেতু বলছে, এফ এর মান কত 96500 ইনটু ভি এর মান কত, এই জায়গাতে দেওয়া ছিল হচ্ছে দেখো 600 ml, তাহলে 600 ml কে হচ্ছে লিটারে কনভার্ট করব, এই হচ্ছে 600 কে 1000 দ্বারা হচ্ছে ভাগ করব 10⁻³ এটা দ্বারা গুণ করা আর 1000 দ্বারা ভাগ করা সেম জিনিস। এইখান থেকে পরের লাইনেই এখানে ঘনমাত্রা পেয়ে যাব না। দেখো যেই জিনিসটা আমরা 2 লাইনও লাগতেছে না করতে পারতেছি, ওটা খাতা ভরে 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 করা লাগতেছে। এই বুঝছো কিনা বলো, বুঝছো এটা? আচ্ছা দেখো, তারপরের কথাটা হচ্ছে কি, এই হচ্ছে একটা উদ্দীপক দেওয়া আছে, বলা আছে উদ্দীপকের কোষে সিলভার দণ্ডে কতটি সিলভার পরমাণু সঞ্চিত হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সিলভারের পারমাণবিক ভর দেয়া আছে। দেখো এখানে সিলভারের পারমাণবিক ভর যদি দেওয়া না থাকতো তাহলে কি ঝামেলা পড়তাম, তার মানে এই সিলভারের পারমাণবিক ভর মুখস্থ করতে হবে। কিছু কিছু জিনিস আছে যেগুলো মুখস্থ করতে হয়,
ওইগুলো আমি কিন্তু এমসিকিউ সময় বলে দিছি, এই জিনিসগুলো হচ্ছে মুখস্থ মাথায় থাকা লাগবে, ঠিক আছে? ওই জিনিসগুলো ওই স্লাইড থেকে মুখস্থ করে নিবা। তারপরে আসো, মানে পারমাণবিক ভরের কথা বলতেছিলাম। এখন এটা করার সময় আমার কাছে কোশ্চেনে যেহেতু জানতে চাইছি, কোশ্চেনে কি জানতে চাইছে দেখো তো, কতটি সিলভার পরমাণু, কতটি সিলভার পরমাণু, এই কথার মানে কি? এটা জানতে চাইছে হচ্ছে পরমাণু সংখ্যা n। আমরা কি পারি? আমরা সূত্র পারি শুধু একটাই, এটা দিয়ে আনসার করা যায়। কি সূত্র? হচ্ছে কি কিউ ইকুয়াল NEF, এইটা বাদে কোনো সূত্র পারি না, এটাই তো কথা। তাহলে আসো এখন দেখি এটার অনুসারে কি ইনফরমেশন আমার কাছে দেওয়া আছে। কিউ এর মানের জন্য আমি দেখতেছি এখানে আমার কাছে আই দেওয়া আছে, টি দেওয়া আছে, তাহলে 100% শিওর এটাতে আমার লিখতে হবে কি বলো, এ হচ্ছে আইটি ইকুয়াল এন এর তো অনেকগুলা সূত্র জানি, ওই সূত্রের মধ্যে একটা সূত্র কি এটা ছিল কিনা, যে হচ্ছে n ডিভাইডেড বাই এন এ। এখানে আমি n ডিভাইডেড বাই এন এ লিখবো। n ডিভাইডেড বাই এন এ কেন লিখবো? কারণ n ডিভাইডেড বাই এন এ লেখার কারণ এই হচ্ছে পরমাণু সংখ্যা আমার কাছে জানতে চাইছে। আচ্ছা লিখলাম। তারপরে আসো, এখানে ই দ্বারা তুল্য সংখ্যা বোঝায়, ই এর মতোই রাখছি, এফ দ্বারা 96,500 কুলম্ব বোঝায়, এটা এটার মতোই রাখছি। এখন শুধু ভ্যালুগুলা বসানো। ভ্যালুগুলা বসাইলে কি হয়? ভ্যালুগুলা বসাইলে এমন হয় কিনা দেখো তো, এখানে আই এর মান দেওয়া আছে হচ্ছে 8 এম্পিয়ার, সময়ের মান দেওয়া আছে হচ্ছে 20 মিনিট, এটাকে আমি হচ্ছে সেকেন্ডে কনভার্ট করে নিব। এন এর মান তো আমি বেরই করব, এন এর দ্বারা কি বোঝায়? অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা কত? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু এখানে তুল্য সংখ্যা কত? এটা বড় একটা ফ্যাক্ট না, যে আমরা জানি সিলভার কি হইতে পারে বলো, সিলভার হচ্ছে প্লাস হয়, তার মানে তার তুল্য সংখ্যা হচ্ছে শুধু 1, এই আমি বসাইলাম হচ্ছে 1 ইন্টু এফ দ্বারা বোঝায় কত বলো, এই হচ্ছে 96,500। এইখান থেকে ক্যালকুলেট করলে এই পরমাণু সংখ্যাটা কি আমার বের হয়ে যাবে না? এই হচ্ছে এতটি, এটা কি এখান থেকে পাওয়া যাবে না? ঠিক সেম আবারও সেই দুই লাইনেই ম্যাথ করা যাইতেছে। তাহলে কেন আমি এত লেন্থি প্রসেসে করব? শুধু কিউ ইকুয়াল এনইএফ জানলেই তো আমি এখানে করতে পারতেছি। বুঝতেছি ব্যাপারটা? একটু কমেন্ট করো তো, একটু কমেন্ট করো। তার মানে দেখলাম জিনিসটা হচ্ছে, দেখো এর বাইরে কিন্তু এখানে আর নাই। আমি যা বলছি ভাই বিশ্বাস করো, পরীক্ষার হলে এই জিনিসগুলোই দেখবা। তুমি শুধু হচ্ছে কিউ ইকুয়াল এনইএফ কষ্ট করে খাতায় লিখবা, আর এন মানে যে এস বি ডাব্লিউ ডিভাইডেড বাই এম, এন ডিভাইডেড বাই এন, এতটুকু জানবা। আর যখন কোশ্চেনে ঘনমাত্রা দেওয়া থাকবে, যখন কোশ্চেনে এই যে যখন কোশ্চেনে হচ্ছে ঘনমাত্রা দেওয়া থাকবে, এই যে আমি এখানে হল অফ করে লিখে দিতেছি, এরপরে যদি ভাই না পারো, আসসালামু আলাইকুম ভাই, হ্যাঁ ভাই বলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা দেখেন, তার মানে ব্যাপারটা কল করছিল সোনোমান ভাইয়া, তো বললো দুইটা ইনফরমেশন এখানে জানাই দেওয়ার জন্য। আচ্ছা দিতেছি, দেখেন। তো হিসাবটা কি বললাম আমি, এখানে একটা কথা বলতেছিলাম, যেমন ওই যে আমার কাছে যদি ঘনমাত্রা দেওয়া থাকে, হ্যাঁ, যদি ঘনমাত্রা দেওয়া থাকে, এ হচ্ছে ঘনমাত্রা দেওয়া থাকলে, ঘনমাত্রা দেওয়া থাকলে, ঘনমাত্রা দেওয়া থাকলে তখনই এই হচ্ছে নার্নস্টেড ইকুয়েশন ব্যবহার করতে হয়। ঘনমাত্রা দেওয়া থাকে, এই কোশ্চেনে ঘনমাত্রা দেওয়া ছিল, ঘনমাত্রা দেওয়া ছিল। তা আমি বললাম এই অধ্যায়ের জন্য কিউ ইকুয়াল এনইএফ, এবং দেখবো যে ঘনমাত্রা দেওয়া আছে কিনা। ঘনমাত্রা দেওয়া থাকলে হচ্ছে এই নার্নস্টেড ইকুয়েশন বসাবো, এবং ওই ইকুয়েশনে কিভাবে ঘনমাত্রাটা বসাইতে হয় যা বলছি ঠিক সেম ভাবে বসাবো। আর এই তো ঘনমাত্রা একটা নির্দিষ্ট সময় বিশ্লেষিত হয়ে যাওয়ার পর যে সূত্রটা, এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত সূত্র, কাঙ্ক্ষিত সূত্রটা বসাবো। আমার কাছে এখানে যাই জানতে চাক না কেন, শুধু এন এর মানটা চেঞ্জ করে বসাইলেই আমার কাছে চলে আসতেছে রেজাল্ট, তাই না? আচ্ছা দেখো, আমাদের কিন্তু একটা ভার্সিটি প্রোগ্রাম আছে। তো ভাইয়া আসলে কল করে বলতেছিল কি, যে ওই তোমরা বারবার কমেন্ট করতেছো যে কি ভাইয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবো কিভাবে, যুক্ত হবো কিভাবে। তো আসলে ওই আমাদের আগে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা, ওইটাতে মনে হয় টোটালি ফিল আপ হয়ে গেছে, হ্যাঁ, গ্রুপ মেম্বার ফিল আপ হয়ে গেছে। এখন নতুন একটা গ্রুপের লিঙ্ক হচ্ছে এটারই কমেন্ট সেকশনে দেওয়া আছে, এটা পিন করে দেওয়া আছে, ওইখান থেকে হচ্ছে আপনারা গ্রুপে জয়েন হতে পারবেন। তো কথাটা হচ্ছে, জয়েন হতে চাইলে এইখানে কমেন্ট সেকশনে হচ্ছে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপের গ্রুপে অ্যাড হয়ে নিতে পারবেন। এটা ছিল একটা কথা। আর 2 নম্বর কথাটা ছিল, ভাইয়া কল করে বলতেছে দেখো, যে আমাদের যে ভার্সিটি প্রোগ্রামটা ছিল, ওইটার কোর্স ফিতে হচ্ছে 350 টাকা, এটার অফার চলতেছে এখন কিন্তু 1350 টাকা। ঠিক আছে, ওইটার অফারটা চলতেছে 1350 টাকা, এই হচ্ছে 1350 টাকা। এই যে 1350 টাকা, ভাইয়া বলতেছে যে এই অফারটা শুধুমাত্র হচ্ছে এই মাসের 31 তারিখ পর্যন্ত, তারপরে এটা আসলে উনি ইনক্রিজ করে দিবে। এটা ইনফর্ম করে এখানে জানাইছে। তোমাকে একটা কথা বলি, অনলাইন এডটেক প্ল্যাটফর্মে তুমি
কখনোই 1350 টাকায় 200টা ক্লাস, 178টা পরীক্ষা, সার্বক্ষণিকভাবে হচ্ছে টিচারের তদারকি থাকা, এটা কল্পনাই করতে পারবা না। তো আসলে ওই দিক টাকার কথা চিন্তা করলে তো মনে হয় যে আসলে এই টাকাটা আসলে খুব কম হয়ে গেছে, কারণ যেই পরিমাণ এখানে পরিশ্রম যাবে ওই তুলনায় এই টাকাটা কিছুই না। দেখা গেছে যে হচ্ছে আমার 1 মাসের মোবাইল খরচই এর চেয়ে বেশি চলে যায়। আচ্ছা যাই হোক, এগুলা কথা না। তো এখানে কিন্তু খুব ভালো ভালো ভাইয়ারা ক্লাস নেবেন, বুঝতেছেন? সবাই কিন্তু এখানে এক্সপিরিয়েন্স টিচার। তো আমি নিজের মুখে নিজের কথা বলবো না, তো আমিও হচ্ছে বাইরে খুব অফলাইনে ক্লাস টাস নিই, অনেক জায়গায় যাতায়াত টাতায়াত করি। শুধু আমি না, ভাইয়ার তো হচ্ছে সোলাইমান ভাইয়ের হচ্ছে 10 বছরের অভিজ্ঞতা আছে। ভাইয়া হচ্ছে ফার্মগেট এলাকায় একদম তুখর জনপ্রিয় অফলাইন। তো তাছাড়াও এখানে সাব্বির ভাই আছেন, উনিও মোটামুটি হচ্ছে 8-9 বছরের সিনিয়র। এখানে সাইদ আছে, সাইদ আছে আমার ব্যাচমেট। তারপর এখানে হচ্ছে আরিশ আছে, সেও ব্যাচমেট। আরিশ কিন্তু হচ্ছে বুয়েটে। তো বুয়েটের পোলাপানের মেধাটা একটু বেশি থাকে, সে ম্যাথ ক্যাপাবিলিটিটা বুঝতেই পারবেন যখন সামনে ক্লাস করবেন। সাইদ হচ্ছে আর্মফোর্স মেডিকেলে আছে, তো মেডিকেলের পোলাপান বায়োলজি বুঝবে নাকি এই রাজাকারের নাতিপুতিরা বায়োলজি বুঝবে? তো আসলে ব্যাপারটা হচ্ছে যে সাইদ অবশ্যই কি এই মেডিকেলে যেতে পারে, তার বায়োলজি সম্পর্কে হাই লেভেলের কনসিডার। আমি ওই সময় তাকাই দেখি, ওই যে কালকে থেকে তো আপনাদের ক্লাস নিবে সাইদ, সে তো হচ্ছে এই কালকে কল করে আমার বলতেছে যে এই এত এত একটা অধ্যায় থেকে এত এত করে এমসিকিউ তাদের সলভ করাবো, সিকিউ সলভ করাবো, বিশাল বড় প্ল্যান। আমি বলতেছি ভাই এত শ্রম কেমনে সম্ভব ভাই? আচ্ছা যাই হোক, এখানে সবাই কিন্তু ডেডিকেটেডলি এই জিনিসগুলো করতেছে, বুঝতেছেন কথাটা? তো এটা এনরোল হয়ে যেতে পারে। এইগুলো হচ্ছে আমাদের তড়িৎ রসায়ন। এখন আমরা যাবো হচ্ছে আরেকটা পরিমাণগত রসায়ন। তাহলে আসেন শুরু করি। হুম। ও আচ্ছা, আর আপনারা হচ্ছে যে কেমি ভাষাটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারা তো সাবস্ক্রাইব করেন না, আপনাদের জন্য রাত জায়গা জায়গা স্লাইড বানাই, রাত জায়গা জায়গা ভিডিও শুট করি, তাও তো আপনারা সাবস্ক্রাইব করেন না। এই জায়গা থেকে আচ্ছা দেখো, তারপরে দেখো, তারপরে কথাটা হচ্ছে এই হচ্ছে সেই উদ্দীপক। এই উদ্দীপক অনুসারে দেখো, পরিমাণগত রসায়নের জন্য যত ধরনের টাইপ হইতে পারে এখানে আমি হচ্ছে অ্যাড করে রাখছি। শুধু হচ্ছে ব্যাপারটা কোন ওয়েতে করতেছি, কোন অ্যাপ্রোচে করবো এটা দেখো। আর আমি অলওয়েজ হচ্ছে শর্টকাটের দিকেই আগাবো, ওটা নিয়ে টেনশন করার দরকার নেই। যারা লেন্দি প্রসেসে পারো তাও শর্টকাটটা যেরকম করে বলতেছি ওইটা সুন্দর করে মনে রাখো ভাই, তাহলে এনাফ, একদম এনাফ ইজ এনাফ। হ্যাঁ, আচ্ছা দেখো, এখানে কোশ্চেনটা বলছে যে হচ্ছে এখানে একটা এ পাত্র আছে, বি পাত্র আছে। এ পাত্রে একটা এসিড দ্রবণ আছে, বি পাত্রে একটা ক্ষার দ্রবণ আছে। বলছে উদ্দীপকের বি পাত্রের দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে এ পাত্রের সম্পূর্ণ দ্রবণের প্রয়োজন হলে দ্রবীভূত পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা দেখো, কোশ্চেনটাতে একটা কথা ছিল, দেখো এরকম যে দ্রবণকে সম্পূর্ণ প্রশমিত করতে, তার মানে প্রশমিত করে ফেলবো সম্পূর্ণ। এটার জন্য যদি কোশ্চেনে কোথাও সম্পূর্ণ প্রশমিত শব্দটা থাকে, একদম চোখ বন্ধ করে একটা জিনিস লেখা যায়, বুঝছো? সম্পূর্ণ প্রশমিত শব্দটা থাকে। আচ্ছা আসো যাই হোক, এটা সলভ করার জন্য যে প্রসেসটা ফলো করবো সেটা হচ্ছে, এখানে বলা আছে দেখো H2C2O4, এই যে অংশটুকু আছে না, H2C2O4, এটার ঘনমান। হুম, হুম, আসসালামু আলাইকুম সবাইকে। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আসলে দুঃখ প্রকাশ করতেছি। এখন বলেন যে আমি তো বকবক করতেই ছিলাম, যে কোন স্লাইডটাতে মূলত ছিলাম, দেখেন তো এটাতে ছিলাম কিনা। যারা যুক্ত হইতেছেন একটু কমেন্ট করবেন যে এতটুকু টোটালটুকু শেষ করছিলাম কিনা। যদি শেষ না করে আমি এখান থেকে আবার শুরু করবো আর কি, নাকি এর আগে থেকে? আচ্ছা, এই তো হ্যাঁ, মেঘা আলমগীর, ফারহানা।
আচ্ছা সবাই, হ্যাঁ, সবাই একটু মেনশন করে দেন এবং গ্রুপে আসলে মেসেজটা দিয়ে দিবে অবশ্যই, আশা করি সবাই অ্যাড হয়ে যাবে। দেখেন আমি এখানে ছিলাম কিনা একটু বলেন, হ্যাঁ এইখানটাতে ছিলাম কিনা। আমি এখান থেকে আবার শুরু করতেছি। দেখো তো কোশ্চেনটা যেটা ছিল, একটা ছিল হচ্ছে মৃদু অ্যাসিড তীব্র ক্ষার। যদি মৃদু অ্যাসিড আর তীব্র ক্ষার থাকে তাহলে রিঅ্যাকশন করার পর লবণ পানি উৎপন্ন হয়। জিনিসটা টোটালি নিউট্রালাইজ হয়ে যায় না। যেহেতু জিনিসটা টোটালি নিউট্রালাইজ হয়ে যায় না, এটা ডিপেন্ড করে কার উপর। যদি এটা মৃদু অ্যাসিড থাকে, মৃদু ক্ষার থাকে, তাহলে টোটালি নিউট্রালাইজ হয়ে যাবে। যদি তীব্র অ্যাসিড তীব্র ক্ষার থাকে তাহলে টোটালি নিউট্রালাইজ হয়ে যাবে, এটা কল্পনা করা যেতে পারে। তবে যদি হচ্ছে অ্যাসিডেরটা বেশি থাকে, ক্ষারেরটা কম থাকে, তাহলে টোটালি নিউট্রালাইজ হয় না। অ্যাসিড বেশি থাকে মানে যে লবণটা তৈরি হয়েছে ওই লবণটা অম্লধর্মী। আবার ক্ষার যদি বেশি থাকে, অ্যাসিড যদি থাকে কম, তাহলে দুইটাকে যখন নিউট্রালাইজ করবো তখন যে লবণটা উৎপন্ন হবে ওই লবণটা হবে হচ্ছে ক্ষারধর্মী। আচ্ছা, এখানে ব্যবহার করছিল মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, তাহলে যে লবণটা উৎপন্ন হয়েছে অবশ্যই লবণটা কেমন হবে বলো, ক্ষারধর্মী হবে। এবং এই যে লবণটা ক্ষারধর্মী, তার মানে তার নিউট্রালাইজেশন পয়েন্টটা হবে 7 থেকে উপরে, কারণ ক্ষারধর্মী হইতে হবে। তো এখন 7 থেকে উপরে হইতে চাইলে দেখা গেছে ওই পরিসরটা কি, যেহেতু 7 এর উপরে, ওই 7 এর উপরে কাজ করে নির্দেশক ফেনলফথেলিন এবং থাইমল ব্লু। এবং ফেনলফথেলিনের হচ্ছে পিএইচ এর পরিসরটা হচ্ছে 8 থেকে 10। যেহেতু তার নিউট্রালাইজেশন পয়েন্ট 7 থেকে উপরে, যেটা আবার হচ্ছে কি ফেনলফথেলিনের পিএইচ এর পরিসর, তার মানে এই ফেনলফথেলিনই যখন টাইট্রেশন করতে হয় এই নির্দেশকটা তাদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। কথাটা বুঝছো না? আচ্ছা তারপরে আস, এখন এই চিত্রটা বলছিলাম কিভাবে, চিত্রটা বলছিলাম হচ্ছে এক্স অক্ষ বরাবর তুমি এই সোডিয়াম পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করতেছি এইটা, এবং ওয়াই অক্ষ বরাবর ছিল পিএইচ, এই হচ্ছে সেই পিএইচটা, এইটা দিব। এবং এই চিত্রটা যখন আঁকতেছিলাম, দেখো একটা মৃদু ক্ষার, মৃদু ক্ষার মানে তার পিএইচ এর মান বেশি, মৃদু ক্ষার মানে তার পিএইচ এর মান বেশি, এই কারণে বেশি থেকে শুরু করছি। এবং এখানে তীব্র আহ, মৃদু অ্যাসিড ছিল, সরি হ্যাঁ, মৃদু অ্যাসিড ছিল, মৃদু অ্যাসিড মানে হচ্ছে তার পিএইচ এর মান বেশি, এই কারণে বেশি থেকে শুরু হয়েছে। আর ছিল কি বলতো, তীব্র ক্ষার। এখন তীব্র ক্ষার মানে হচ্ছে পিএইচ এর মান বেশি, এই কারণে বেশি পর্যন্ত যে শেষ হয়েছে এই গ্রাফটা। ঠিক আছে, কথাটা কি বলছি, যে এই দেখো 4 থেকে শুরু হয়েছে। এখন বলতে পারো 2 থেকে কেন শুরু হলো না, শূন্যের কাছাকাছি থেকে কেন শুরু হলো না? এটা কেন শুরু হয় নাই, যদি শক্তিশালী অ্যাসিড থাকতো তাহলে কিন্তু এখান থেকে শুরু হইতো। বুঝছো কথাটা কি বলছি, যেহেতু এখানে শক্তিশালী না, মৃদু অ্যাসিড, এই কারণে হচ্ছে 4 থেকে শুরু হয়েছে। আচ্ছা এরকম একটা চিত্র এঁকে দিতে হবে। তারপরে আসো, এখন কোশ্চেনে বলতেছে এ দ্রবণকে বি পাত্রের দ্রবণ দ্বারা টাইট্রেশন করতে উপযুক্ত নির্দেশক কি? লেখচিত্রের মাধ্যমে, লেখচিত্রের মাধ্যমে হচ্ছে ব্যাখ্যা করো, লেখচিত্রের মাধ্যমে এই হচ্ছে ব্যাখ্যা করো। এ এবং বি দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে তা পিএইচ এর মাধ্যমে বিশ্লেষণ করো। আচ্ছা ঘ নাম্বারটাতে আসবো, এখানে দেওয়া হচ্ছে ঘ। এই ঘটা হচ্ছে আগে আসতেছি, ঠিক আছে, এই ঘটা হচ্ছে পরে আবার এক্সপ্লেন করতেছি। আগে যা করছে একদম হুবহু সেম একই নিয়মই হবে। তবে এখানে বলতেছে এ আর বি এর মিশ্রিত পাত্রণের হচ্ছে পিএইচ এর মান বের করতে বলছে। এটা করার জন্য কি করব আমরা, ঠিক সেম প্রসেস, একদম সেম প্রসেসে যাব। সেম প্রসেসটা কি, আমি এনই বের করব কার, সোডিয়াম হাইড্রোক্সাইডের। আমি আবার এনই বের করব কার, সালফিউরিক অ্যাসিডের H2SO4 এইটার। দেখো এইটার আমার কাছে দেয়া আছে একটা কথা, এখানে কি দেয়া আছে, ডেসি মোলার। ডেসি মানে কি বলতো, 0.1 মোলার। যেহেতু 0.1 মোলার, তাহলে এখানে আমি লিখতে পারতেছি কত বলো। দেখো আমরা কিন্তু এটাও জানি ডেসি মানে 0.1, সেন্টি মানে কত ছিল, সেন্টি মানে ছিল 0.01, সেমি মানে 0.5, এবং মিলি মানে কোনটা ছিল 0.001। এই জিনিসগুলো কিন্তু এমসিকিউ স্লাইড গুলোতে কিন্তু আছে। দেখো তারপরে কথা, এখানে যেহেতু ডেসি আসছে, ডেসি হচ্ছে সেই 0.1 ইন্টু, তারপরে ভি এর মান কত দেওয়া আছে এখানে 100। 100 কে আমি অবশ্যই কিসে লিখবো, 10⁻³ লিটারে কনভার্ট করবো। তারপরে কি, এই সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার তুল্য সংখ্যা আমরা এতদিনে জানি, তুল্য সংখ্যা কত বলতো, এই হচ্ছে 1। তারপরে আসো এখানে এটা বের করার জন্য এখানে 4.9% দেয়া, তার মানে ঘনমাত্রা দেয়া নাই। আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি যদি হচ্ছে পার্সেন্টেজ আকারে দেওয়া থাকে তখন ঘনমাত্রা বের করা যায় কোন সূত্র ব্যবহার করে, 10x ডিভাইডেড বাই হচ্ছে m। এবং ppm এর আরেকটা সূত্র জানি, ppm ইকুয়াল 10⁻³ ইন্টু SN। এই হচ্ছে সেই দুইটা সূত্র, খুব বেশি পরিমাণে কাজে লাগবে এবং আসে। এখানে ঘনমাত্রা বের করতে চাইলে আমি বসাবো s ইকুয়াল 10x বাই m। এই হচ্ছে সূত্রের 10, এখানে x দ্বারা ইন্ডিকেট করে কত পার্সেন্টেজ, এই হচ্ছে সেই 4.9 ডিভাইডেড বাই হচ্ছে m। সালফিউরিক অ্যাসিড তারটা দেওয়া আছে কত, 98। এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা আমি এখানে বসাবো 49 ডিভাইডেড বাই হচ্ছে 98 ইন্টু, এটা গেল ঘনমাত্রা, আয়তন আছে হচ্ছে 50 ml, এই লিখলাম 50 10⁻³ -3 কেন দিলাম, লিটারে অবশ্যই নিতে হবে। তার তুল্য সংখ্যা আমরা জানি কত, 2। কেন, এখানে এইচ আছে কয়টা, 2টা। এই হচ্ছে আমি এখানে বসাই দিলাম হচ্ছে 2। আর যদি এরকম করে নাও করে আমি মুখস্থ রাখলাম যেটা তুল্য সংখ্যা 2। এইখান থেকে ক্যালকুলেট করার পর একটা ভ্যালু আসবে, এবং এইখান থেকে ক্যালকুলেট করার পর একটা ভ্যালু আসবে। এই যে ভ্যালুগুলো আসবে, দেখো এই যে ভ্যালুগুলো আসবে, ঠিক আছে, এখানে আমি ধরলাম যে একটা ভ্যালু আছে। আচ্ছা আমি একটু করেই দিই, এখানে যেহেতু আছে আমি করেই দিই। ইন্টু হচ্ছে 0.1 ইন্টু, এখানে আসবে হচ্ছে 0.1 ইন্টু আচ্ছা ইকুয়াল আসতেছে হচ্ছে 0.01 মোল। এটার ক্ষেত্রে আসতেছে কত, 2 ইন্টু, এখানে আসছে কাটাকাটি নিয়ে নিজে একটু কাটাকাটি চলে যাবে,
দেন 0.5 ইন্টু এখানে আসতেছে হচ্ছে 0.00 কত, এখানে আসবে কত 3 না 1 2 5 0.05 মোল। এই জায়গা থেকে আমরা একটা জিনিস দেখছি, কি দেখলাম, এই জায়গা থেকে দেখলাম অ্যানি অফ সালফিউরিক অ্যাসিড যেটা আছে এটা হচ্ছে বেশি আছে। এটা কি আছে বলো, বেশি আছে। যেহেতু এই জিনিসটা বেশি আছে, তার মানে আমি এখানে লিখতে পারি অবশিষ্ট অ্যাসিড, অবশিষ্ট অ্যাসিড, অবশিষ্ট অ্যাসিড। এটাকে প্রাইম দ্বারা চিহ্নিত করলাম। এখন দুইটাকে বিয়োগ করলে কত আসবে, দুইটাকে বিয়োগ করলে দেখা যাচ্ছে যে 0.04 আসবে। দুইটাকে বিয়োগ করছি, এটা তো হচ্ছে বের হয়েছে কি মোল সংখ্যায় বের হয়েছে। এখন আমি যদি পিএইচ এর মাধ্যমে দেখাইতে চাই, দেখো এই জায়গায় কিন্তু হচ্ছে কি বলো, এই জায়গায় আমি সূত্র এখন ব্যবহার করব, এই জায়গায় সূত্র আমি ব্যবহার করব কি, এই জায়গায় সূত্রটা ব্যবহার করব পিএইচ। এখন বলতে পারো যে পিইউএইচ কেন ব্যবহার করি নাই, কারণ আমার এখানে এসিডটা বেশি ছিল, এসিড বেশি আছে এই কারণে পিএইচ ব্যবহার করছি। যদি এখানে ক্ষারটা বেশি থাকতো তাহলে কিন্তু এখানে পিওএইচ ব্যবহার করতাম। আচ্ছা, মাইনাস লগ অফ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা, এখানে কি আমার ঘনমাত্রা দেওয়া আছে না মূল সংখ্যা দেওয়া আছে, তাহলে এখানে আমি মূল সংখ্যা লিখলাম 0.04। তাহলে এটাকে আমার কি ঘনমাত্রায় কনভার্ট করে নিতে হবে না? ঘনমাত্রায় কনভার্ট করতে চাইলে আমরা কি জানি, n ইকুয়াল জানি হচ্ছে কি বলো, এ হচ্ছে SV। তাহলে এখান থেকে আমি s ইকুয়াল কি বলতে পারি, n ডিভাইডেড বাই হচ্ছে v, এটা জানি। তাহলে এখানে n হচ্ছে বসাইলাম, v হচ্ছে টোটালটা যোগ করে বসাবো, টোটালটা যোগ করলে আসতেছে 150, হচ্ছে 150 ইনটু 10 টু দি পাওয়ার -3। এখান থেকে ক্যালকুলেট করলে পিএইচ এর একটা ভ্যালু আসবে। এই হচ্ছে আনসারটা। তাহলে কি করলাম, আবার প্রথম থেকে আসি। যখন আমার কাছে পিএইচ এর মান বের করতে বলে, ক্ষার থাকবে, ক্ষারের তুল্যমূল সংখ্যা বের করব, এসিড থাকবে, এসিডের তুল্যমূল সংখ্যা বের করব। একদম সিম্পল সিস্টেমে দেখবো কারটা বেশি আছে, যারটা বেশি আছে সেটা অম্লধর্মী অথবা ক্ষারধর্মী হবে। এখানে এসিড বেশি আছে তার মানে অম্লধর্মী হবে, এই হচ্ছে সেই অম্লধর্মী। তারপরে আসো পিএইচ যেহেতু বের করতেছি, এখানে অম্লধর্মীটা বেশি, অম্লটা আছে, এটা অম্লধর্মী এই কারণে পিএইচ লিখতেছি। যদি ক্ষারধর্মী হইতো তাহলে পিওএইচ লিখতাম। মাইনাস লগ অফ হচ্ছে এই জিনিসটা, এই জিনিসটা লিখতে গেলে ভাই এটা তো মূল সংখ্যা, নিচে কি লিখছি আয়তন, কারণ আমার তো পিএইচ এর ভিতরে বসাইতে হয় ঘনমাত্রা, ঘনমাত্রা আসছে s ইকুয়াল n ডিভাইডেড বাই v, ভিটা এখানে বসাই দিছি, পিএইচ এর মান চলে আসছে। আশা করি বুঝতে পারছি, ঠিক আছে। এর চেয়ে শর্টকাট বা এর চেয়ে সুন্দর করে কিন্তু হয় না। বইয়ে দেখবেন বা টেস্ট পেপারে সলভগুলোতে দেখবেন কি জানেন, যে করে আলাদা করে মূল সংখ্যা বের করে হচ্ছে আপনার ওই সমতা করে, সমীকরণ বের করে সমতাকরণ করে, তারপর এখান থেকে বলে এক মূলে এত মূলের সাথে বিক্রিয়া করে, এত মূলে এত এর সাথে বিক্রিয়া করে। পরীক্ষার হলে এগুলো করলে হবে যে অনেক টাইম লাগবে না? তো আমরা হচ্ছে খুব শর্ট ওয়েতে যাওয়ার চেষ্টা করি, এই কারণে আমরা বলি এই ওয়েগুলো করো। এই ওয়েগুলো করলে যে কেটে দিবে, কাটার কোনো অপশন নাই, কারণ এখানে তুল্য সংখ্যা রিলেটেড যে ফ্যাক্টরগুলো আছে অবশ্যই এগুলো স্টয়কিওমেট্রি ফর্মুলা সিদ্ধ করে, কাটার কোনো অপশনই নেই। তাহলে আমরা কেন শুধু শুধু হচ্ছে ওই এত বড় বড় করে করতে যাবো, যে জিনিসটা আমি ইজিলি 2-3 লাইনে করে ফেলতে পারতেছি। বোঝা গেছে ব্যাপারটা? তারপরে আসে, তারপরে কোশ্চেনটা আমার কাছে জানতে চাইছে, এখানে এ দ্রবণকে বি দ্রবণ দ্বারা টাইট্রেশন করতে, দেখেন আবার সেই টাইট্রেশনের কোশ্চেনটা আসছে না। এখন এবার যদি ভালো করে তাকাই, সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে তীব্র অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে তীব্র ক্ষার। আগে কিন্তু এটা ছিল না, কিন্তু তার মানে ব্যাখ্যা প্রায় সেমই হবে, তবে চিত্রটা একটু চেঞ্জ হবে। সেম বলতে ওই যা আছে সবই হবে, তবে এবার বলে দিব যে নিউট্রালাইজেশন পয়েন্টটা একটু বেশি হবে আর কি, একটা রেঞ্জ বেশি থাকবে। আচ্ছা, এই ব্যাখ্যাটা এখানে দিতেছে, দেখো এখানে বলতেছিলাম যে তারা কি বলতো, এই হচ্ছে একটা হচ্ছে তীব্র অ্যাসিড আর হচ্ছে তীব্র ক্ষার, প্রথম কথা। তার মানে এখন তাদের দ্বারা যখন আমি আসলে করতে যাব, তাদের যখন আমি টাইট্রেশন করতে যাব, তখন একটা নির্দেশক ব্যবহার করতে হয়। নির্দেশক হচ্ছে আমাদের বইগুলোতে দেখবো অনেকগুলো দেওয়া আছে, তবে ফ্যানলফথেলিন, তারপর হচ্ছে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, এই জিনিসগুলো বা লিটমাস, এদের কথা হচ্ছে বেশি বলা আছে। তো এই যে নির্দেশকগুলো আছে, যত ধরনের নির্দেশক আছে সব নির্দেশক আমি এই ধরনের টাইট্রেশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। কারণ কি, কারণটা হচ্ছে দুইটা আমি তীব্র তীব্র ব্যবহার করছি, ফলে তার নিউট্রালাইজেশন পয়েন্টের যে রেঞ্জটা, ঠিক আছে, ওইটা খুব ব্যাপক আকারে থাকে আর কি, যে এরকম ব্যাপক আকারে থাকে। এখানে দেখেন শুরু করছে কোত্থেকে জানেন, এই দেখেন শুরু করছে এই জায়গা থেকে। আমি কি বলছিলাম যে হচ্ছে এই দেখবেন যে শূন্যের কাছাকাছি যখন থাকে তখন এটার পিএইচ এর মান কম, পিএইচ এর মান কম মানে এটা ইন্ডিকেট করে যে তার তীব্রতা অনেক বেশি, এই কারণে এখান থেকে শুরু করছে। এখন এটাকে যে টেনে এত দূরে নেওয়া লাগবে এমন কোনো কিন্তু বাধ্যকতা নেই, আপনি অল্প একটু নিয়ে উপরে দেন, কোনো সমস্যা নেই। এবং এখানে দেখেন এটা হচ্ছে এখানে 10-এ যায় থেমে গেছে। হ্যাঁ, আমি বলবো এই চিত্রটা এটা পারে না, এটা হবে জানেন কেমন, আমি আইকা দিতেছি, আমি এঁকে দিচ্ছি, আমি যেটা আঁকতেছি এটা আঁকে দিন। এ হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এন্ড এ হচ্ছে সেই এক্স অক্ষ। এখন তাদের ক্ষেত্রে সাদা মার্ক করে দিই, এইখান থেকে শুরু করে এরকম, মানে এটা যদি পিএইচ মান, এদিক বরাবর তো আসলে পিএইচ ইন্ডিকেট করে, আর এদিক বরাবর হচ্ছে খারটা যে যোগ করতেছি, এই খার, এটার ক্ষেত্রে দেখেন এটা যদি 0 হয় এটাকে ধরলাম আসলে 2, এটা ধরতে পারেন, এটা এখানে ধরলাম আমি 7, এখানে ধরলাম আমি মনে করেন হচ্ছে 14, মাঝখানে একটা দিয়ে দিলাম হচ্ছে 10, এখানে দিয়ে দিলাম হচ্ছে 5। চিত্রটা হবে এরকম, মানে 2 থেকে যে শুরু হয়েছে বিশাল বড় একটা পাওয়া যাবে, যেটা হচ্ছে 14 এর কাছাকাছি চলে যাবে।
ঠিক আছে, 14 এর কাছাকাছি চলে যাবে। এবং এখানে যে রেঞ্জগুলো আছে এখানে সকল নির্দেশকের নাম আবার লেখা দিতে পারি, না লিখলেও চলে আর কি। গ্রাফটা হবে এরকম এরকম 10-এ যায় থামবে না ভাই, আরো উপরে উঠবে, যে 12, 13 এগুলোর দিকে যাবে। আচ্ছা, এই ছিল এখানে কথাটা, বুঝছো কথা? এই তোমরা বুঝতেছো কিনা তোমরা কিন্তু আমাকে কমেন্ট করবা, নাহলে কিন্তু আমি বুঝবো না যে তোমরা বুঝতেছো কিনা। হ্যাঁ, আচ্ছা, তারপর এই হচ্ছে একটা কোশ্চেন, যে কোশ্চেনটা কি পরীক্ষায় আসতেছেই, জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার সাহায্যে সমতাকরণ করো। এখন জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার সাহায্যে যে সমতাকরণ করব, 1 নং বিক্রিয়াটা কি, ওই হচ্ছে 1 নং বিক্রিয়া। এই তো সিফাত বলছে বস, সাইদা কাইফা বলছে বস, তার মানে হ্যাঁ তারা বুঝতে পারছে, মানে আমি আশা করি সবাই বুঝতে পারছে। আসো তারপর এই জায়গাটাতে দেখো, জারণ বিজারণ অর্ধবিক্রিয়া বের করতে বলছে না, এই হচ্ছে আমার ইকুয়েশনটা আছে। ইকুয়েশনটা আমি এখানে লিখতেছি H2। আচ্ছা, আমি আমার মতো করে সাজায় লিখি, দেখো এখানে তো এরা তো যাচ্ছে তাই ভাবে লিখে দিছি। আমি সবসময় প্রেফার করি যে হচ্ছে জারক যেটা আছে, জারকটা হচ্ছে আগে লিখতে, তারপর হচ্ছে বিজারক লিখতে, তারপর বিজারক লিখতে, তারপরে হচ্ছে এসিড লিখতে। আচ্ছা, এখান থেকে রিঅ্যাকশন করার পর কি কি তৈরি হইতেছে? তৈরি হইতেছে হচ্ছে তোমার সেই অক্সিজেন, সব তো দিয়েই দিছে, তাই কথা বলার স্কোপ তো অনেক কম। তাও আমি বলবো যে আসলে কোন কোন দিকে আসলে লক্ষ্য করবেন। আচ্ছা, এই হচ্ছে এখানে অংশটুকু দিয়ে দিচ্ছে। আচ্ছা যাই হোক, এখন আমি বলি শুনেন। এখন সবাই এখানে আসার পরে ওই যে করেন যে কোনটা হচ্ছে জারক আর বিজারক, এগুলো নিয়ে ঝামেলায় পড়েন। আমি আপনাদেরকে একদম ক্লারিফাই করি, আপনাদের পরীক্ষাতে K2Cr2O7 এটাই আসবে হচ্ছে জারক হিসেবে, অথবা KMnO4 এটা আসবে হচ্ছে জারক হিসেবে। এই দুইটা জারক হিসেবে ছাড়া আসবে না, কারণ এর সাথে রিলেটেড অনেকগুলো ম্যাথ দেওয়া যায় তো, আর যদি আসেও ওইগুলা তেমন ইম্পর্টেন্ট না আর কি। দেখো এটার তুল্য সংখ্যা হচ্ছে 6, এটার তুল্য সংখ্যা হচ্ছে 5, এটা একটু মনে রাখবো। আচ্ছা যাই হোক, এখন শোনো, কথাটা হচ্ছে এই যে দেখো যে KMnO4 এটা বললাম যে এটা হচ্ছে জারক, তার তুল্য সংখ্যা হচ্ছে কত? তুল্য সংখ্যা হচ্ছে 5। H2O2 এটা তুল্য সংখ্যা হচ্ছে কত বলো? 2। এটা আমি কিভাবে বুঝছি? কারণ এখানে হাইড্রোজেন আছে কয়টা? 2টা। প্রথম কথাই ছিল তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করো, তাহলে তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করলে এখানে হবে 2, এই তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করলে এখানে হবে কি বলতো? 5। একটা জিনিস লেখা শেষ। তারপরের কাজটা কি? তারপরের কাজটা হচ্ছে এই জারকের অক্সিজেন সংখ্যা অনুসারে পানি নাও। জারকের অক্সিজেন আছে কয়টা? এখানে 4টা, 2 দ্বারা গুণ করলে আসে হচ্ছে 8। তার মানে এই হচ্ছে সেই এই অণু হচ্ছে পানি, বুঝছো? তারপরের কথায় আসো, তারপরে দেখতে হবে সমীকরণ সমতাকৃত করা, মানে এই জিনিসটা অপর পাশে গেলে কিসে পরিণত হয়, এই জিনিসটা অপর পাশে গেলে কিসে পরিণত হয়। আমরা জানি যে H2O2 অপর পাশে গেলে হচ্ছে অক্সিজেনে পরিণত হয়, এবং KMnO4 থেকে এটা অপর পাশে গেলে Mn2+ এ পরিণত হয়, Mn2+। এখন তুমি বলো Mn2+, এটা তো আপনি বললেন যে U2 হয়, U2 লিখে দিয়েছেন, এখানে Mn2+, আপনি এখানে Mn2+ লেখেন নাই কেন? লেখছেন যে MnSO4। কারণ হচ্ছে এখানে যে এসিডটা ব্যবহার করা হয়, এই এসিডের সালফেটের সাথে এটা যুক্ত হয়, কারণ ওই আয়নগুলো এখানে অ্যাভেলেবেল থাকে, এটার সাথে অ্যাড হয়ে যায়, এই কারণে MnSO4। এখানে পটাশিয়াম আছে, ঠিক সেম পটাশিয়াম এখানে সালফেট তৈরি হয়। এখন সমতাকরণ করতে হবে, দেখতেছি এখানে পটাশিয়াম আছে 2টা, এখানে পটাশিয়াম আছে 2টা, এখানে ম্যাঙ্গানিজ আছে 2টা, কিন্তু এখানে ম্যাঙ্গানিজ আছে কয়টা? একটা, এই কারণে এখানে একটা 2 দিয়ে দিলাম। তারপরে এখানে হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন দেখতেছি এখানে 5 দুগুণে 10, আর হচ্ছে 2 12টা, এখানে আছে কত? 8 দুগুণে 16টা আছে, তার মানে এখানে 3 5 10টা দেওয়া হয়েছে, আর বাকি থাকতেছে কয়টা? 6টা, এখানে 3 দিলেই কিন্তু হয়ে যাইতেছে। তারপরে আসো, এখানে অক্সিজেনের কথা যদি কল্পনা করি, এখানে অক্সিজেনের যে O2, এই জিনিসটা দেখো, তার আগে এখানে যে তো এখানে কি H2O2 দেওয়া ছিল না, এখানে O2 আছে কয়টা? 5টা, তাহলে এখানে আমার কত দেওয়া উচিত? এই হচ্ছে 5 দেওয়া উচিত, বুঝছো কথা? আচ্ছা, এখানে তো আরো অক্সিজেন আছে, আর একটু তাহলে হিসাব করে নেওয়া উচিত। এই পাশে, এই পাশে টোটাল O2 কয়টা? এখানে হচ্ছে 8টা, এখানে হচ্ছে 10টা, 18টা, 18 আর এখানে কত? 12, টোটাল হচ্ছে 30টা আছে। দেখো এখানে 4 দুগুণে হচ্ছে 8টা আছে, 5 দুগুণে 10টা আছে, 3 4 12টা, দুই সবগুলো যোগ করলে কত আসতেছে? এই হচ্ছে 30। এইখানে অলরেডি 8টা দেওয়া আছে, 8 আর 4 12, 12 আর 4 কত? 12, এখানে 4 দুগুণে আবার 8, 12 আর 8 হচ্ছে 20, তাহলে ঠিক আছে 5 দুগুণে 10। এখন ওইটা হিসাবে লিখতে পারো, টোটালটা ক্যালকুলেট করে লিখতে পারো, 5ই আসতেছে। আচ্ছা যাই হোক, এখন এই জিনিসটাকে জারণ বিজারণ ফর্মে লিখতে হবে, এটা সুন্দর একটা কথা। এখানে একটা ট্রিক্স বলবো, ট্রিক্সের কথা খেয়াল রাখলে কিন্তু এনাফ করা যাচ্ছে। এবার আসো ট্রিক্সের দিকে আগাই। ট্রিক্সটা হচ্ছে আমি লিখলাম জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া, মনে করি এমনই লিখলাম। তারপর এটা নিচে লিখলাম হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। দেখো এতটুকু কমন সেন্স আমাদের সবার আছে, হ্যাঁ আশা করি। এটা নিয়ে আমি আসলে আশাহত হব না যে জারণ কার হয়, ঠিক আছে? জারণ কার হয়? বিজারকের হয়। এখানে বিজারকটাকে H2O2 না? আচ্ছা, এই জায়গার মধ্যে দেখো H2 যেটা আছে, H এর তো জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তাহলে H কে বাদ দিয়ে দাও। H কে বাদ দিলে বাকি থাকে কত? এ হচ্ছে O2, এ হচ্ছে 2 মাইনাস কেন দিলাম? ওই যে 2টা হাইড্রোজেন এখান থেকে বাদ দিয়েছি, এই কারণে আয়ন আকারে লিখতে হবে। এখন একটা কোশ্চেন আসে যে ভাই এখানে আমি কয়টা ইলেকট্রন ত্যাগ করবো, এটা আমি বুঝবো কিভাবে? কারণ জারণে তো ইলেকট্রন ত্যাগ হয়, কয়টা ত্যাগ করবো এটা আমি বুঝবো কিভাবে?
সবচেয়ে সুন্দর ট্রিক্স হচ্ছে এখানে তুল্য সংখ্যা দুইটা দেখছো না, তুল্য সংখ্যা দুইটাকে গুণ করো, গুণ করলে কত আসে 10। এই হচ্ছে 10টা ইলেকট্রন ত্যাগ করবে, একদম চোখ বন্ধ করে। তুল্য সংখ্যা দুইটাকে গুণ করলে যা আসে তাই, তার মানে এই হচ্ছে 10। এটা কিসে পরিণত হয় এই পাশে যে আমি জানি এটাতে পরিণত হয়, তাহলে 5O2। বিজারণ কার হবে? বিজারণ হবে হচ্ছে কি এই যে KMnO4 হবে, জারকের হবে। এখানে পটাশিয়াম তো কোনো কাজে দিতেছে না, কারণ পটাশিয়ামের জারণ সংখ্যার কোনো চেঞ্জ হয় না, তার মানে সে দর্শক আয়ন। এখন বাকি থাকতেছে কি এই MnO4 মাইনাস, আছে কয়টা? দুইটা। এখানে ছিল কয়টা? 5টা। এখানে 5টা লেখা উচিত ছিল। আচ্ছা দেখো, এখানে 10টা ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে চোখ বন্ধ করে সে 10টা ইলেকট্রনই গ্রহণ করবে। গেল একটা কথা। তারপরের কথায় আসো। তারপরের কথাটা কি? এর সাথে সম্পৃক্ত হচ্ছে কি জানো? এই হচ্ছে পানিটা। যেহেতু এর সাথে সম্পৃক্ত পানি, পানিতে এখানে কয়টা হাইড্রোজেন আছে? 16টা। তাহলে এখানে লিখবো এই হচ্ছে 16টা হাইড্রোজেন। কারণ আমি পরবর্তীতে যে এখানে লিখতেছি, কি লিখতেছি? এটা তো Mn2+ পরিণত হয় জানি, এবং এখানে 8 অণু পানি উৎপন্ন হইতেছে। এই 8 অণু পানির কথা যে এখানে লিখতেছি, এই কারণে এখানে হচ্ছে এই আয়নটা এখানে দিয়ে দিতে হবে। এই হচ্ছে জারণ বিজারণ। তার মানে এখানে ট্রিক্সটা ছিল বের করতে আসলে জানে না যে আসলে কয়টা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে, এত ক্যালকুলেশনের দরকার নাই। তুল্য সংখ্যা দুইটাকে গুণ করে দাও, যেটা আসে এটাই হচ্ছে গ্রহণ করতেছে বা হচ্ছে করতেছে। তুল্য গুণ করে দাও, এটা আসছে তুল্য সংখ্যা থাকতেছে, গ্রহণ বা ত্যাগ করতেছে। তারপরে বিজারণ তো আমরা জানি হচ্ছে জারকের হবে। এখন এখানে শুধু কথাটা হচ্ছে দর্শকায়নটা বাদ দিতে হবে, দর্শকায়নটা বাদ দিতে হবে। এখান থেকে দর্শকায়ন একটা বাদ দিছি বিদায় -1, এখান থেকে দর্শকায়ন এই দুইটা বাদ দিছি বিদায় এই হচ্ছে -2। এই কথাটা শুধু মাথায় রাখা লাগবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যে তানবিন সবা বলতেছে যে পরীক্ষার খাতায় কিভাবে লিখবো লেখো। আমি যা লিখছি না হুবহু তা লেখো, এনাফ। আর কিছু লেখা লাগবে না, ঠিক আছে? আমি যা লিখছি একদম হুবহু তাই লিখে আসবা, এর বাইরে আর কিছু লেখা লাগবে না। তারপরে আসো। আচ্ছা এই জায়গায় দেখো আরেকটা কোশ্চেন ছিল যে কি 1 নং এবং 2 নং এসটিপিতে 50 লিটার করে অক্সিজেন তৈরি করতে একই পরিমাণ H2O2 এবং KClO3 প্রয়োজন হবে কি? হচ্ছে 1 নং এ দেখো এখানে অক্সিজেন তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়। আবার কি 2 নং কোনটা? এই 2 নং এ আবার হচ্ছে কি বলতো, এই অক্সিজেন তৈরি হয়। তার মানে কোশ্চেন অনুসারে 1 নং এ অক্সিজেন তৈরি হয়, 2 নং এ অক্সিজেন তৈরি হয়। তাইলে এসটিপিতে এই দুইটা রিঅ্যাকশনের ক্ষেত্রেই অক্সিজেন তৈরি করতে ঠিক সেম পরিমাণ হাইড্রোজেন পারঅক্সাইড আর পটাশিয়াম পারক্লোরেট লাগবে কিনা। তো এটা ওই একদম ইউনিট লেভেলের হচ্ছে কোশ্চেন, বুঝছো? যে কি একটা সমীকরণ আছে, সমতাকরণ করে দেন হচ্ছে শুধু মানটা বলে দিব। যে কেমন দেখো, ইউনিট লেভেল মানে প্রাথমিক অবস্থায় আমরা এগুলো আসলে শিখছি। আচ্ছা এটা নিলেই হবে। আমরা কিছুক্ষণ আগে মাত্র দেখলাম যে কি দেখলাম, এই হচ্ছে সে আমার সমতাকৃত সমীকরণ। সমতাকৃত সমীকরণে আমার কাছে আসলে জানতে চাইছি কি জানো, যে এইটা আর হচ্ছে এইটা লাগবে। সমতাকৃত সমীকরণে তার আগে আছে কত? 5, এটার আগে আছে হচ্ছে 5। তাহলে আমি লিখতে পারি এরকম করে, লিখতে পারতেছি এই n অফ, এই হচ্ছে তোমার এই n অফ H2O2 ডিভাইডেড বাই 5 ইকুয়াল এই n অফ O2 ডিভাইডেড বাই সেখানে আমার 5, এরকম। আচ্ছা তারপরে আসো। তারপরে এখানে কি এখন ইকুয়েশন থেকে শুধু হচ্ছে সলভ করবো, এখান থেকে বের করবো কত লিটার অক্সিজেন। আমাদের কাছে কোশ্চেনে বলা আছে 50 লিটার হচ্ছে অক্সিজেন তৈরি করবে, তাহলে একই পরিমাণ লাগবে কিনা। এটা তো ইজি। দেখো এই জায়গাতে তাহলে পরের লাইনটা কি, আমার কাছে এটার ভর জানতে চাইছি, তাহলে এখানে সূত্র বসাবো। এটা তো তাহলে কাটাকাটি যাচ্ছে, 5 আর 5 কাটাকাটি যায়, W ডিভাইডেড বাই M। এখানে কি হবে? V ডিভাইডেড বাই 22.4। এটা কেন বসাইছি? এসটিপি তে বলা ছিল। এখন W ডিভাইডেড বাই M, M দ্বারা কি বোঝায়? H2O2 ভর বোঝাচ্ছে। এখন H2O2 ভর কত? 2। এখানে কত? 16 দুগুণে 32, 32 আর 2 হচ্ছে এখানে সেই 34, লিখলাম 34। এ হচ্ছে 34 ইকুয়াল V এর মান হচ্ছে আমি 50 লিটার তৈরি করতে চাচ্ছি, এ হচ্ছে 22.4। তাহলে এখান থেকে ক্যালকুলেট করে কতটুকু লাগবে এটা এখান থেকে বের করব শুধু। এটা ছিল একটা পার্ট, ঠিক আছে? এটা ছিল একটা পার্ট। তার পরবর্তী পার্টটা কি? তার পরবর্তী পার্টটা হচ্ছে এখন এই যে পটাশিয়াম পারক্লোরেট যেটা ছিল KClO3, দেখো এই যে ইকুয়েশনে কিন্তু দেওয়া ছিল যে KClO3 এটা রিঅ্যাকশন করার পর এই হচ্ছে O2 আর হচ্ছে KCl তৈরি করে। এখন সবাই সুন্দর করে লিখে দিও না যে হচ্ছে এটা এক মোল করে তৈরি করে, আগে সমতাকরণ করতে হবে। সমতাকরণ করতে চাইলে আমি কি করব? দেখো এই জায়গাটাতে আমি একটা কাজ করতে পারি, এখানে যেহেতু 3টা আছে আমি এখানে 3 ডিভাইডেড বাই 2 দ্বারা গুণ করতে পারি। এখন তুমি যদি চাও এটাকে সুন্দর করে লিখতে, 2 দ্বারা গুণ করলে এখানে থাকতেছে হচ্ছে KClO3, এখানে থাকে হচ্ছে 3O2 প্লাস এ হচ্ছে এখানে কি বলতো 2 KCl। এইখান থেকে লেখা যায় n ডিভাইডেড বাই KClO3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল এ হচ্ছে n অফ অক্সিজেন ডিভাইডেড বাই এ হচ্ছে সেই 3। এই জায়গা থেকে পরে আর কোনো ক্যালকুলেশনই নাই, হাফ দিলাম, দিব W ডিভাইডেড বাই M। এখন M টা কার বসাবো? KClO3, এটা বের করতে পারবো ইকুয়াল এখানে বসাবো কি, যে V ডিভাইডেড বাই 22.4 ইনটু 1 ডিভাইডেড বাই হচ্ছে 3। এখানে V এর মানটা কি বসাবো? 50 লিটার কোশ্চেনে বলা ছিল, সবই দেওয়া আছে। তাহলে এখান থেকে কি পাওয়া যাবে বলো? W এর মানটা পাওয়া যাবে। তারপরে দেখবো যে W এর মানটা দুইটা সমান আসে কিনা।
ঠিক আছে। হ্যাঁ ওই যে সাদিয়া সুলতানা, গতে এতটুকু দিলেই হবে। তুমি দিয়ে আসো, পরে মার্কস কাটা গেলে আমার কাছ থেকে এসে নাম্বার নিয়ে যাবা, বুঝছো? 100% শিওর, এতটুকু দিলেই হবে। আচ্ছা, ওই একদিন জিজ্ঞাসা করছিলাম ক্যামের উপরে হচ্ছে তুলোর সংখ্যা 5 কেমনে, এটা মুখস্থ। K2Cr27 এর তুলোর সংখ্যা 6 কেমনে, এটা মুখস্থ। বুঝার আছে, তবে কারণ এখানে ইলেকট্রন সংখ্যা গ্রহণ ত্যাগের যে ব্যাপারটা আছে, পরীক্ষার আগের দিন হচ্ছে এটা মুখস্থ। হ্যাঁ, পরীক্ষার আগের দিন এটা মুখস্থ, এই দুইটা জিনিস মান। তারপরে আসো, কোশ্চেনটাতে বলছে 40 ml পানি যোগ করলে দ্রবণের ঘনমাত্রা কত ppm হবে, হিসাব করো। তো এখন আমার কাছে যেহেতু বলছে যে 40 ml পানি যোগ করছি, এখন 40 ml পানি যদি যোগ না করতো, দেখো 40 ml পানি যদি যোগ না করতো, তাইলে এটার ঘনমাত্রা ppm এ যদি নিতাম, তাইলে লিখতাম কি জানো, লিখতাম হচ্ছে ppm ইকুয়াল, এই হচ্ছে 10⁻³ ইন্টু এই হচ্ছে sm। আসো এবার 10⁻³, তো 10⁻³ এর মতোই থাকলো, ইন্টু s দ্বারা বোঝা যাচ্ছে 10x ডিভাইডেড বাই m। এ হচ্ছে সেই 10, x এর মান কত, 0.04 ডিভাইডেড বাই হচ্ছে m। সোডিয়াম হাইড্রোক্সাইডের m বসাই দাও, কত, এটা হচ্ছে 40, ইন্টু m এর মান এখানে 40। ক্যালকুলেট করলে যে মানটা আসতো, এটাই হচ্ছে ppm এককে বের হয়ে গেছে। এইটা কখন, যদি এইটা পানি যোগ করা না হইতো, তখন এটা। এইবার আসো, এই কোশ্চেনটাকে দেখে আমার সেলুট জানাতে ইচ্ছে করছে, কারণ খুব ট্রিকি একটা কোশ্চেন করছে। বেসিক ক্লিয়ার না থাকলে এটা পারা যাবে। আসো তারপর, এবার যেহেতু পানি এখানে অ্যাড করতেই বলছে, 40 ml যোগ করলে, 40 ml যোগ করলে, যেহেতু 40 ml যোগ করলে তাহলে কি হয়, আমরা দেখো তো এমন একটা সূত্রের সাথে জানি, পরিচিত আছি, S1V1 ইকুয়াল হচ্ছে কি বলো, S2V2। এই জায়গায় S1 এর মান কত, এখন S1 এর মান এই যে আমি এখান থেকে বের করছি এই অংশটুকু, এটাই হচ্ছে সেই S1, মানে ইনিশিয়াল অবস্থা। এখানে ঘনমাত্রা কত আছে, ঘনমাত্রা কতটুকু আছে, আছে হচ্ছে 4 ডিভাইডেড বাই 40, ইন্টু V1 কত আছে হচ্ছে 10 ml, এই হচ্ছে এখানে আমি দিলাম হচ্ছে 10, ইকুয়াল S2 এর মান আমি বের করব, ইন্টু V2। V2 কত, আগে ছিল 10, 40 ml পানি আমি যোগ করছি, তার মানে টোটাল এখানে V2 হইছে কত, এই হচ্ছে 10 প্লাস 40 ইকুয়াল হচ্ছে তোমার এই হচ্ছে 50 ml, এই হচ্ছে এখানে বসাই দিলাম 50 ml। এইখান থেকে ক্যালকুলেট করলে এই S2 ইকুয়াল একটা মান পাবো। এই মানটা পাওয়ার পর আমি লিখবো হচ্ছে ppm ইকুয়াল 10⁻³ ইন্টু sn। এই হচ্ছে লিখলাম 10⁻³, s এর মান এইখান থেকে যেটা পাবো, আর ইন্টু হচ্ছে m। m কি, কাটটা বের করতেছি, সোডিয়াম হাইড্রোক্সাইডটাই বের করতেছি, তার মানে কি হবে 40। এটাই হবে হচ্ছে কাঙ্ক্ষিত আমার আনসার। বুঝা গেছে? এখানে ফাতরা কি ছিল, ফাতরা ছিল যে 40 ml পানি যোগ করছে, যদি যোগ না করতো তাইলে আনসার হইতো 10⁻³ ইন্টু sn। s এর মান পার্সেন্টেজ আছে, 10x ডিভাইডেড বাই m দিয়ে বের করে দেখাই দিতাম, কিন্তু 40 ml যেহেতু যোগ করছে, আগে আমার S1V1 ইকুয়াল S2V2 দিয়ে S2 এর মানটা বের করতে হবে। ইনিশিয়াল অবস্থায় ঘনমাত্রা কত ছিল, এই ঘনমাত্রাটা টোটাল টুকু না ভাই, এই ঘনমাত্রা মানে s এর মান যেটা 10x ডিভাইডেড বাই m ইনটু v1 ছিল 10, s2 এর মান বের করব, v2 মানে কি, পানি অ্যাড করার পর আয়তন কত হইছে, দেন এখান থেকে s2 বের করে তারপরে ppmটা বের করব। এই ছিল এখানে কথাটা। আচ্ছা আচ্ছা, এখানে একটা সুন্দর একটা কোশ্চেন করছি যে v এর এখানে 10⁻³ মান কেন বসাইতে হয়। দেখো v অলওয়েজ এখানে আমরা বসাবো হচ্ছে কত বলতো, লিটারে কনভার্ট করে বসাইতে হয়। তাহলে ml এ দেওয়া থাকে, তখন এটাকে লিটারে কনভার্ট করে বসাইলে কত আসে, 10⁻³। এখন একটা কথা বলতে পারো আপনি, এখনই বইলে আবার এখনই ভুল লিখছেন, ব্যাপারটা কি, না এখানে S1V1 ইকুয়াল S2V2, আমি ধরো এখানে 10⁻³ দিলাম, এখানে 10⁻³ দিলাম, তো জিনিসটা তো কাটাকাটি যায়, মানে দুই পাশেই যদি v থাকে, তাহলে তখন এটা আমি ml এ বসাই, লিটারে বসাই, যে কোনোতে বসাই, কোনো সমস্যা নেই। কিন্তু যদি হচ্ছে এক পাশে অন্য কিছু থাকে, আরেক পাশে ভি থাকে, তখন অবশ্যই ভিটা লিটারে বসাইতে হবে। ঠিক আছে, এসআই একক অনুসারে। আচ্ছা, এস এর মানটা হচ্ছে এই যে এটা হচ্ছে সেই এস, এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত এস। এটা কিন্তু এটা কই থেকে আনছি, এই জায়গা থেকে আনছি। আচ্ছা, এই তো ঠিক আছে। আচ্ছা, আগের ম্যাথটা বলতেছো না, একটা সমীকরণ সমাধান করলে স্টয়চিওমেট্রির ফর্মুলা অনুসারে এটা লেখা যায়। এই স্টয়চিওমেট্রির ফর্মুলা অনুসারে হচ্ছে এটা লেখা যায় যে কি, যেটার মূল সংখ্যা নিব তার আগে সহগ যেটা আছে নিচে ভাগ, যেটার মূল সংখ্যা নিব তার আগে সহগ যেটা আছে আগে ভাগ। এখন যদি বলো যে কোশ্চেনে তো সমতাকৃত করা ছিল না, তাহলে তোমার সমতাকৃত করে নিতে হবে। তো কেমিস্ট্রিতে সকল কিছু সমতাকৃত করে নিতে হয়, সমতাকৃত ছাড়া কোনো সমীকরণ এখানে ভ্যালিড না। সমতাকৃত করলাম, তারপরে নিলাম। এখন আমার এটার ভর জানতে চাইছে, এই কারণে W ডিভাইডেড বাই m বসাইছি। আর এটার আয়তন দেয়া ছিল 50 লিটার নাকি অক্সিজেন উৎপন্ন হবে, এই কারণে v এর মান শুধু 50 বসাইছি। এখন বলতে পারো n এর মান v ডিভাইডেড বাই 22.4 কেন বলছেন, কারণ এখানে STP তে বলা ছিল। শেষ। তারপরে আসো, এই হচ্ছে লাস্ট ম্যাথ এই অধ্যায়ের, তাহলে এই অধ্যায়টা সুন্দর একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আসো তারপরে দেখি। এখন কোশ্চেনে বলতেছে 1 গ্রাম 1 নং দ্রবণ যেটা হচ্ছে 5 গ্রাম লোহা আরাকুরি প্লাস 150 ml সালফিউরিক অ্যাসিড। তারপর 2 নং একটা দ্রবণ দেওয়া আছে 0.03 মোলার 25 ml K2Cr27। 3 নং দেওয়া আছে পটাশিয়াম আয়োডাইড এবং লঘু সালফিউরিক অ্যাসিড। 4 নংটা আছে হচ্ছে KMnO। এখন বলতেছে উদ্দীপকের 3 আর 4 নং দ্রবণ, উদ্দীপকের 3 আর 4 নং দ্রবণের মধ্যে সংগঠিত আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো।
তাহলে 3 এর মধ্যে কি আছে আর 4 এর মধ্যে কি আছে দেখতে হবে। তাহলে আশা করি এই হচ্ছে গ। এটা যখন শুরু করব 3 এ কি আছে, 3 এ দেওয়া আছে হচ্ছে পটাশিয়াম আয়োডাইড সালফিউরিক অ্যাসিড, আর 4 এ কি দেওয়া আছে KMnO4। তাহলে আবার লিখতেছি এই হচ্ছে সেই KMnO4। দেখো এবার একটু সুন্দর করে মনোযোগ দাও। এই হচ্ছে পটাশিয়াম আয়োডাইড প্লাস এই হচ্ছে কি বলতো সালফিউরিক অ্যাসিড। এরা যখন এখানে বিক্রিয়া করতেছে, এটার জারণ সংখ্যা কত বা তুল্য সংখ্যা কত আমরা বলছি, এটা তুল্য সংখ্যা হচ্ছে 5, তাহলে 5 যাবে তার আগে, তার তুল্য সংখ্যা কত 1, 1 যাবে হচ্ছে তার আগে। জারকের এখানে অক্সিজেন সংখ্যা আছে কয়টা, 4টা, যেহেতু 4 আছে তার মানে কি হবে বলো, 4 অণু পানি উৎপন্ন হবে, হইছে। তারপরের কাজ কি, তারপরের কাজ হচ্ছে এইখানে ম্যাঙ্গানিজ আছে, ওই পাশে গেলে Mn2+ হয়, আমি তো এখানে Mn2+ তাকে ছেড়ে দিতে পারি না, কারণ সে হচ্ছে আয়ন, আয়ন যেহেতু এখানে সালফেটের সাথে যুক্ত হয়ে যাবে, এই হচ্ছে সালফেটের সাথে যুক্ত হয়েছে। তারপর এখানে আছে পটাশিয়াম, পটাশিয়ামটা সালফেটের সাথে যুক্ত হবে, এই হচ্ছে K2, এই হচ্ছে SO4 সালফেটের সাথে যুক্ত হয়েছে। এখানে আছে হচ্ছে পটাশিয়াম আয়োডাইড, এই পাশে আসলে সে আয়োডিন সলিউশন এখানে তৈরি করতেছে। আর বাকি থাকে কি, আর কিছুই বাকি থাকে না। এখন শুধু সমতাকৃত করা উচিত। সমতাকৃত যখন আমি করতে যাব তখন আমি দেখতেছি কে আছে এখানে একটা, ওই পাশে কে আছে দুইটা, তাহলে আমি একটা কাজ করি, এখানে হাফ দ্বারা গুণ করলে তাহলে 2 আর 2 কাটাকাটি যায়, থাকে একটা। এখানে Mn আছে একটা, Mn আছে একটা, এখানে পটাশিয়াম আছে কয়টা, 5টা, ঠিক না? এখানে কে, ওইখানেও কে কিন্তু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই ক্যালকুলেশনটা আমরা একটু পরে আসি, তাহলে এটা এখান থেকে আগে ওইটা করে নিলে সুবিধা হবে। ভালো একটা জিনিস মাথায় আসছে। আচ্ছা এখানে প্লাস ছিল, দিলাম প্লাস। দেখো তারপর এখানে আয়োডিন আছে এখানে কয়টা বলো, 5টা। এখানে আয়োডিন যেহেতু আছে এখানে 5টা, এখানে দেখতেছি আয়োডিন আছে কয়টা, 2টা। তাহলে আমি ইজিলি করতে পারতেছি কত বলতো, 5 ডিভাইডেড বাই যদি 2 করি তাহলে এখানে থাকতেছে হচ্ছে 5টা, কারণ আমি এখানে জানি না এই যে 5 ডিভাইডেড বাই 2 আছে 2টা, তাহলে কাটাকাটি গেলে থাকতেছে হচ্ছে শুধু 5, এমন একটা জিনিস থাকে। আচ্ছা যাই হোক, এখন এখানে পানি আছে কয়টা বলতো, 4 দুগুণে 8, তার মানে হাইড্রোজেন আছে হচ্ছে কয়টা, মানে পানি বলতে আমি হাইড্রোজেনের কথা বলছি, হাইড্রোজেন আছে হচ্ছে 8টা। এখানে কি হাইড্রোজেন 8টা আছে, না 8টা হইতে হলে আমার কত দেওয়া লাগতেছে, এখানে হচ্ছে 4 দেওয়া লাগতেছে। তার মানে এই পাশ পুরাটুকু এখানে আমার কমপ্লিট। এই কমপ্লিট হওয়ার পর আমি এখানে দেখতেছি, দেখো যে পটাশিয়াম এই জায়গায় আছে হচ্ছে 5টা, এখানে আছে একটা, টোটাল হচ্ছে 6টা, আর এই জায়গায় আছে কয়টা বলো, 2টা। আমি যদি এখানে কি দেই, 3 দেই, তাহলে হচ্ছে 6 হয়ে যেতেছে। এই হচ্ছে টোটাল ইকুয়েশন। আশা করি বুঝতে পারছো। তাহলে কি করছি আমি, প্রথম কাজ হচ্ছে তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করছি, জারকের অক্সিজেন সংখ্যা অনুসারে পানি নিছি, তারপরে পটাশিয়ামকে ওই পাশে পাঠাই দিছি সালফেটের সাথে যুক্ত করে, Mn কে সালফেটের সাথে যুক্ত করে পাঠাই দিছি, এটা ওই পাশে গেলে আয়োডিন হয়, আয়োডিনকে পাঠাই দিছি, তারপর সমতাকৃত করছি শুধু। এখন এটাকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে যদি লিখতে চাই, আসতেছি এবার আমার কি বলতো, এই হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া, তারপর আসতেছে কি বলতো বিজারণ, বিজারণ অর্ধবিক্রিয়া। এখন আসো, জারণ অর্ধবিক্রিয়া কার হবে, অবশ্যই এটার হবে। এখানে তো পটাশিয়াম কনসিডার করা হবে না, হচ্ছে 5 আয়োডিন মাইনাস। এবার আসো এখানে এই জায়গাতে আমি কি বলছিলাম, কয়টা ইলেকট্রন ত্যাগ করবে, এখানে আছে হচ্ছে 5 আর এখানে আছে 1, দুইটাকে গুণ করলে কত আসে 5, তার মানে অবশ্যই 5টা ইলেকট্রন ত্যাগ করবে। আর অবশ্যই কতটা উৎপন্ন করবে, এই হচ্ছে লেখা আছে 5 ডিভাইডেড বাই হচ্ছে 2 I2, এটা উৎপন্ন করবে। আচ্ছা গেল, তারপরে আসো, তারপরে কি এখানে আমি লিখব বলছি জারকটা, জারক কি, এই হচ্ছে MnO4 মাইনাস, আগে আছে একটা, লেখার দরকার নাই, সে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, অবশ্যই 5টা ইলেকট্রন গ্রহণ করবে, প্লাস এখানে হাইড্রোজেন সংখ্যাটা কিন্তু চিন্তা করা লাগবে, এখানে হাইড্রোজেন আছে কয়টা পানির মধ্যে, 8টা, তাহলে এখানে লেখা লাগবে 8H+। এখান থেকে উৎপন্ন হইতেছে কি আমি জানি, এটা ওই পাশে গেলে Mn2+ এ কনভার্ট হয়, প্লাস আর উৎপন্ন হয় কত, এই হচ্ছে পানি উৎপন্ন হয়, এই হচ্ছে সেই পানি, এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত জিনিসটা। কথাটা বোঝা গেছে? হুম, এই যে কয়েকজন পণ্ডিত, হ্যাঁ পণ্ডিত ভাইয়া, ঢাকা বোর্ডে তো কোনো কমন আসে নাই। তুমি আসলে দুনিয়াতে নাই, তুমি দুনিয়াতেই নাই। তুমি যে কমেন্টটা করলা, একটু চিন্তা ভাবনা কইরাও কথা বলো, তুমি একটু চিন্তা ভাবনা কইরা কথা বলো, তুমি মনে দুনিয়াতে আসো কিনা এটা একটা নিয়ে সন্দেহ আছে। ঠিক আছে, আচ্ছা তুমি ভাই দুনিয়াতে আসো কিনা এটা নিয়ে একটু সন্দেহ আছে, তুমি একটু চোখ খান খোলা রাখো। দেখো এখানে এমন কিন্তু কিন্তু হয় যে দেখা যাইতেছে একটা প্ল্যাটফর্ম উঠা যাইতেছে, অন্য প্ল্যাটফর্ম থেকে আসলে লোকগুলা পাগল হয়ে যায়, এটা এরা এত তাড়াতাড়ি উঠতেছে কিভাবে, এরা এত ভালো ক্লাস নিতেছে, ভালো সার্ভিস দিতেছে, এটা সহ্য হয় না তো অনেকজনে আইসা উল্টা পাল্টা কমেন্ট করা শুরু করে। আইরে ভাই তুই দুনিয়াতে থাইকা কিছু কথা বল, কথা বলে দেখ যে কি বলতেছিস, একটু বুঝা শুনে নে, আগের পোস্ট গুলো লিস্ট একটু দেখ, দেখার পরে এসে কমেন্ট কর। না, আইসে হুটহাট আইসা উল্টা পাল্টা কমেন্ট করা শুরু করে দিতেছে। ভাই একটু ইয়ে করো, দুনিয়াতে চোখ কান খোলা রেখা চলো, তাহলে সামনে আগাইতে পারবো। আচ্ছা দেখো, এটা ছিল এটা। তারপরটা হচ্ছে কি, 1 নং দ্রবণ হতে 30 ml কে জারিত করতে 2 নং দ্রবণ দরকার হলো, তাহলে লোহার আকরিকে বেজালে শতকরা পরিমাণ কত? এইটা পরীক্ষায় আসবেই, হ্যাঁ এমন একটা কোশ্চেন, এটা পরীক্ষায় আসবে। এখন কয়টা বোর্ডে আসবে এটা বলার কোনো অপেক্ষা রাখে না, আসবে মানে আসবে। এখন এইটা ট্রিকি যে অংশটুকু, এইটাই আমি এখানে বাছাই করছি, আর এটা কিন্তু সরাসরি মান করার ছিল, এইটা না। ট্রিকি অংশটুকু কি জানো, যে আমার কাছে ওই কোশ্চেনের মধ্যে দেখো 150 ml দ্রবণ দেওয়া ছিল, ওই 150 ml দ্রবণ কিন্তু টোটালটা জারিত হয় না,
কোশ্চেনে বলা আছে 30 ml কে নাকি জারিত করতে 2 নং এর দরকার হয়েছে, 2 নং দ্রবণে। মানে এই টোটালটুকু জারিত করতে আমার 2 নং দ্রবণ দরকার হয় নাই, শুধু ওই অংশ থেকে 30 ml কে জারিত করতে দরকার হয়েছে। তাহলে আমি যত ক্যালকুলেশনই করব এখান থেকে যে রেজাল্টটা বের হইতেছে ওই রেজাল্টটা 30 ml এর জন্য বের হবে, টোটালটার জন্য না। তাহলে 30 এর জন্য বের করতে পারলে 30 হয় এত, একে হয় কত, 150 হয় কত, বের করা যাবে। তাহলে আসো এটাও কিন্তু শর্টকাটেই করব। এত লেন্দি প্রসেসে টেস্ট পেপার খুলে দেখো, এতটুকু বড় করে আছে করা দরকার নাই, 2 লাইনে ম্যাথটা সলভ করা যায়। আসো করি। এখন দেখো বললাম 2 লাইনে সলভ করা যায়, তাহলে এটা অবশ্যই করা উচিত। দেখো আমার কাছে ইনফরমেশন হচ্ছে এখানে লোহারটা বের করব এবং আমার কাছে ইনফরমেশন দেওয়া আছে কি K2Cr27, এটা 0.03 মোলার 25 ml। তাহলে আসো করি। ঘ নাম্বারটা যখন করতে যাব যোগ বন্ধ করে লিখবো Ni, আমি Fe-টা বের করব, লিখবো Ni এইটা, আর আমার ইনফরমেশন দেওয়া আছে কার, K2Cr2O7। দেখো কত সহজে জিনিসটা হয়। আমরা জানি যে এই Fe এর ক্ষেত্রে এখানে তুল্য সংখ্যার মান হচ্ছে 1, আর কিছুক্ষণ আগে মাত্র বলছি K2Cr27 এর ক্ষেত্রে তুল্য সংখ্যার মান হচ্ছে 6। এবার আসো আমি Fe এর ভর বের করতে চাইতেছি, তাহলে n এর মানটা অবশ্যই W/m বসাইতে হবে এবং তুল্য সংখ্যা হচ্ছে 1 ইকুয়াল আমার কাছে যে ইনফরমেশনটা দেওয়া ছিল ওই ইনফরমেশনটা ঘনমাত্রা দেওয়া ছিল কত 0.03 মোলার এবং আয়তন দেওয়া ছিল কত 25 ml। তার মানে বুঝতেছো S আর V দেওয়া আছে, আমি এখানে SB সূত্র বসাবো। এই S হচ্ছে 0.03 ইন্টু V বসাবো 25। এই যে কোশ্চেন করছিল না যে 1000 দ্বারা কেন 10⁻³ দ্বারা কেন হচ্ছে গুণ করি, এই পাশে তো দেখো এই পাশে কিন্তু আর তখন নাই, এই যে V নাই, তাহলে অবশ্যই আমাকে এটা লিটারে নিতে হবে। তাহলে এখানে লিটার নিলে 10⁻³ দ্বারা গুণ করতে হবে। তুল্য সংখ্যা কত, তুল্য সংখ্যা হচ্ছে এখানে 6, এই হচ্ছে 6 দ্বারা গুণ করলাম। তারপর এখানে m এর মানটা কত দেখো, F এর আণবিক ভর বা পারমাণবিক ভর আমরা আসলে জানি 55.85, এটা ভাই মুখস্থ করতে হবে। হ্যাঁ, এখানে আমি তাহলে W এর মানটা কত পাইতেছি, W এর মানটা পাইতেছি 0.03 ইন্টু 25 ইন্টু 10⁻³ ইন্টু 6 ইন্টু এখানে হচ্ছে 55.85। এই টোটালটা ক্যালকুলেট করার পর ভাই এখান থেকে একটা ভর পাবো। এই ভরটা কি টোটাল ভর আমি পাইয়া গেছি না, এটা পাইছি আমি 30 ml এর জন্য। তাহলে আমি ধরলাম এখান থেকে x পরিমাণ একটা পাইছি। তাহলে পরের লাইনটা কি করব, পরের লাইনটাই যে এরকম করে করব, পরের লাইনটা করব হচ্ছে এটা বলবো 30 এর জন্য পাইছি, মানে 30 ml এ পাওয়া গেছে কতটুকু x, অতএব একে পাওয়া গেছে কত 150 পাওয়া গেছে কত, নিচে লিখবো হচ্ছে 30 x ইনটু হচ্ছে কি বলো 150। এই যে জিনিসটা পাওয়া গেছে এটাই হচ্ছে সেই আমার কাঙ্ক্ষিত ভর। ঠিক আছে, এখন আমি যদি বেজাল বের করতে চাই তার মানে বেজাল কত হবে, বেজাল হবে হচ্ছে আমার আকরিকটা ছিল 5, এখানে রিঅ্যাকশন করছে কতটুকু এই অংশটুকু, বাকিটুকুই হচ্ছে এখানে আমার কি বলো ভেজাল। এখন আমি যদি পার্সেন্টেজ আকারে বের করতে চাই এই টোটালটুকুকে মোট যেই ভরটা ছিল মোট ভর ইনটু হচ্ছে 100% দিয়ে দাও, এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত আনসার। ঠিক সেম কোশ্চেনটাতে ভাই যদি বিশুদ্ধতার পরিমাণ জানতে চাইতো তখন কিন্তু এই কাজটা করতাম না, তখন এখান থেকে যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টটাকে মোট ভর দ্বারা গুণ করে 100% করতাম। এখানে লিখে দিই। হ্যাঁ, আবার পরীক্ষা আসলে বলবেন এই যে এটা করাই নাই, বলবে যে স্লাইডে নাই তার মানে করাই নাই। এই হচ্ছে বিশুদ্ধতা যদি বলতো তখন কি নিচে এখানে দিতাম আমি 5, উপরে কি এই যে অংশটুকু এটাকে ধরলাম আমি নাম দিলাম মনে করো y, তাহলে উপরে এই y অংশটুকু আসতো ইনটু হচ্ছে 100%। বোঝা গেছে, তখন বিশুদ্ধতা হইলে যেটা রিঅ্যাকশন করে পাইছি ওইটা বসাই না, ভেজাল হইলে যেটাকে বিয়োগ করে যে রেজাল্টটা পাওয়া যায় ওইটা বসাইতে হয়। এই ছিল এই অংশটুকু। তারপরে আসো, আচ্ছা ঠিক আছে, তার মানে দেখো যে আসলে আমরা যদি বলি যে কি পরিমাণগত রসায়নে শুধু দুইটা কথা মাথায় রাখলে হয়, কি কি, একটা হচ্ছে এই n ইকুয়াল n, তাই না, আর n এর মান তো আমরা সবাই জানি যে n এর মান W/m হয়, SB হয়, n/n হয়। তো এই জিনিসগুলো যেই সময় যেই জায়গায় দরকার পড়তেছে শুধু বসাই দিতেছি, শুধু কি এই চ্যাপ্টারের জন্য না, তড়িৎ রসায়নের ক্ষেত্রে কিন্তু ঠিক সেম কাজটাই করতেছি, ওইটা নিয়ে তো তাহলে কোনো টেনশন থাকতেছে না। আচ্ছা গেল এই অংশটুকু, এই অংশটুকু যাওয়ার পরে পরের যে অংশটুকু থাকতেছে আরেকটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস পদ্ধতিটা থাকতেছে। এখন ইলেকট্রন বিন্যাস পদ্ধতিটা যখন আমরা দেখতেছি যে কয়েকটা ধাপ সে ফলো করে, তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করতে হয়, জারকের অক্সিজেন সংখ্যা অনুসারে পানি দিতে হয়, তারপরে কি সমতাকৃত সমীকরণের ওই পাশে গেলে কোন অবস্থা হয়, দেন সমীকরণ সমাধান করতে হয়। এই সমতাকৃত সমীকরণ আমরা হচ্ছে ক্লাস 9 থেকে শেখা শুরু করছি, তাই না, ইনশাআল্লাহ এটা পারা যায়, এটা নিয়ে কোনো টেনশন নেই। তো দেখো একটা অধ্যায় সম্পর্কে সম্যক ধারণা যদি আমি একটা 3টা কথার মধ্যে মাথায় রাখতে পারি আমার মাথা থেকে তো টেনশনই চলে যায়। আমি তো পরিমাণগত রসায়ন এমনিতেই পারি, তড়িৎ রসায়ন এমনিতেই পারি, মানে 3টা কথা দিয়ে হচ্ছে এখানে পরিমাণগত রসায়ন শেষ, এখানে তড়িৎ রসায়ন শেষ। নিজের উপর প্রেশারটা কমাইতে হবে, এই ক্লাসটা করলে কিন্তু দেখেন প্রেশারটা কমে যাইতেছে। এখন পরিবেশ রসায়নটা শুরু করবো, আবার ঠিক 2টা কথা বলবো, পরিবেশ রসায়নটা শেষ। জৈব যৌগের জন্য সিলেক্টেড কতগুলো অংশ নিয়ে আসছি, এগুলো দেখে গেলে আমি 100% শিওর আপনি 2টা সিকিউ ইজিলি সলভ করে দিয়ে আসতে পারবেন পরীক্ষার হলে বসে। বুঝতেছেন কথাটা, একদম এই স্লাইড শুধু জৈব যৌগের জন্য এতটুকু পড়ে 2টা সিকিউ ইজিলি দিতে পারবেন, আর যারা হচ্ছে আগে পড়াশোনা করছেন তারা 3টা দিতে পারবে, 3টাই দিতে পারবে, আমি গ্যারান্টি দিতেছি। আচ্ছা এই হচ্ছে কথা। দেখেন এই আমাদের কোর্সের আউটলাইনে কিন্তু এই হচ্ছে টোটাল ক্লাস সংখ্যা, এই টোটাল ক্লাস সংখ্যা হচ্ছে কত, এই হচ্ছে 200টা। এই 200টার মধ্যে এই প্রত্যেকটা সাবজেক্টের জন্য, একদম প্রত্যেকটা সাবজেক্টের জন্য ক্লাস থাকে এভারেজে 50টা করে। হ্যাঁ, এর এভারেজ হচ্ছে 50টা করে ক্লাস থাকে। তো আপনি বুঝতেছেন যে 50টি ক্লাস যদি এভারেজে থাকে প্রতি সাবজেক্টে যদি 50টা করে ক্লাস থাকে,
তো ওই অধ্যায় আর কি থাকে? আমি যে জায়গায় হচ্ছে ওয়ান শটের মধ্যে সবকিছু কভার করে দিতেছি, তো ওইখানে কি কি আর থাকবে? বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর যে যুদ্ধটা থাকে, ওই যুদ্ধে হচ্ছে কত অল্প সময় আপনি সলভ করতে পারবেন। এই কারণে আমি অলওয়েজ সবাইকে প্রেফার করি যত তাড়াতাড়ি সলভ করতে পারেন এগুলাতে আগান, এগুলাতে আগান। তো আমি প্রত্যেকটা অধ্যায় যখন আলাদা করে ডিটেলসে পড়াবো, বুঝতেছেন, ওইখানে সব শর্টকাট গুলো বলে রাখবো। আপনি অধ্যায় শুধু শর্টকাট দেখবেন, আর কিছু কিছু অংশ মুখস্থ করা দরকার হয়, ওই মুখস্থ করা অংশটুকু মাথায় রাখবেন। চোখ বন্ধ করে ওখানে দেখবেন, কোশ্চেন দেখবেন, একটা শর্টকাট বলবো, ওইটা দেখে দাগাবেন, শর্টকাট বলবো, ওইটা দেখে দাগাবেন। হ্যান্ড ক্যালকুলেশন করে আলাদা শিখাবো, ওইখানে তার ক্যালকুলেটর অ্যালাউ করা থাকে না। দেখেন প্রত্যেকটা টিচারই কিন্তু এখানে ডেডিকেটিভ ভাবে কাজ করতেছে। তো আপনারা চাইলে এখানে এনরোল করতে পারেন। আর এনরোল করার জন্য হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, অথবা যে গ্রুপে আছেন আমাদের নাম্বার এখানে অ্যাভেলেবেল। আপনারা যে কোনো এক ভাইকে হচ্ছে মেসেজ করেন, আপনাদের হচ্ছে কোন ওয়েতে করতে হবে এটা বলে দিবে। আর দেখেন আজকে কিন্তু বলা হয়েছে যে 1350 টাকা যে কোর্স প্রাইস মানিটা, এটা কিন্তু হচ্ছে সেই 31 তারিখ পর্যন্ত, তারপরে কিন্তু না। হ্যাঁ, তো আমি মনে করবো যে এই 1350 টাকা আসলে এতটা আসলে বিগ ডিল না। 1350 টাকা এটা কতটুকু পর্যন্ত, আজকে কত, কয় তারিখ, 21 তারিখ সম্ভবত, এই 31 তারিখ পর্যন্ত, 31 তারিখ পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, কথা এই এতটুকু পর্যন্তই হচ্ছে। তারপরে আসেন, আসেন এবার আমরা দেখতেছি হচ্ছে পরিবেশ রসায়ন। ঠিক বলছি, দুইটা কথার মধ্যে আমরা আসলে টোটালটা শেষ করার চেষ্টা করব। আসেন প্রথম কথায় আসি। প্রথম কথা হচ্ছে, দেখেন এই জায়গাতে একটা কোশ্চেন খুব বেশি পরিমাণে আসে, একটা হচ্ছে এই যে গতিশক্তি নির্ণয় করার জন্য। তো আপনি যখন ফিজিক্স পড়তে যান তখন জানেন কি হয়, আপনি বলেন যে 3/2 হবে নাকি 5/2 হবে নাকি 7/2 হবে নাকি 6/2 হবে, এখানে এমন কোনো ঝামেলাই নেই। কেমিস্ট্রি মানেই হচ্ছে গতিশক্তি বলছে 3/2 এনআর, আর কিছু না। তার মানে এখানে কিন্তু অনেক ফ্রিলি থাকা যায়। যখন আমি এখানে বের করতে চাইতেছি তখন কি বলেন, 3/2 এনআর, এ হচ্ছে ই কে ইকুয়াল 3/2, এ হচ্ছে এনআর। আচ্ছা এখন দেখেন তো, এখানে কি 11 গ্রাম বি গ্যাস বলছে। এখন বি গ্যাসটা আসলে কি, বি গ্যাসটা আসলে কি? বি গ্যাসটা যদি বলতে চাই, দেখো এখানে বলছে বি গ্যাসটা হচ্ছে চুনা পাথরের বিয়োজন। চুনা পাথরের বিয়োজনে কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এবার আসো, এ হচ্ছে লিখলাম 3/2 ইন্টু বি গ্যাস, যেহেতু কার্বন ডাইঅক্সাইড, এখানে ভরের মান দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে, ডাব্লিউ বসাইলাম হচ্ছে 11, আর হচ্ছে এটা কত, এ হচ্ছে 44, আর এর মান 8.314 ইন্টু টেম্পারেচার দেওয়া আছে 27, এটাকে হচ্ছে চাইলেই কেলভিনে প্রকাশ করা যায়। এখান থেকে ক্যালকুলেট করলে যে মানটা আসতেছে, এ হচ্ছে ততজন। আশা করি এটা বুঝছি। তারপরে একটা কথা আসি, যে কথাটা আসবে ওই কথাটা হচ্ছে, এখানে এন এর মান কিন্তু ডাব্লিউ দিয়ে দেওয়া আছে। অনেক সময় দেওয়া থাকতে পারে কি, এই একটি অনুর ভর, একটি অনুর ভর এরকম যদি বলা থাকতো, দেখবেন যে এগুলো আসছে একটি অনুর, হ্যাঁ একটি অনুর ভর না দিয়ে একটি অনুর গতিশক্তি। যদি একটি অনুর গতিশক্তি জানতে চাইতো তখন কিভাবে করতাম, তখন এই কে ইকুয়াল লিখতাম 3/2, তখন এন এর মান বসাইতাম কত, এন ডিভাইডেড বাই এন ইন্টু 1 ডিভাইডেড বাই, এখানে এন দ্বারা অনু বা পরমাণু সংখ্যা বোঝায় 6.023 ইন্টু 10⁻23 ইন্টু কত, এখানে হচ্ছে কত, আর টি, আর এর মান কত, 8.314 ইন্টু, এখানে ধরলাম যে 27 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, তাহলে এই হচ্ছে সেই 300। ক্যালকুলেট করলে এখান থেকে একটা ভ্যালু পাওয়া যেত। আমি যে কথা বলতে চাইছি, এটা কিন্তু আরেকটা কোশ্চেন, এটা কিন্তু আবার এটার সাথে অ্যাটাচ করি না, এটা আরেকটা কোশ্চেন। যদি বলতো একটি অনুর গতিশক্তি। আসো তারপরে যে কথাটা বলছে, তারপরে কথাটা বলছে, এখানে যে চিত্রটা দেওয়া ছিল ওই চিত্রের মধ্যে ডি একটা গ্যাস দেওয়া আছে, বি একটা গ্যাস, সি একটা গ্যাস। দেখতেছি এ গ্যাসটাই একমাত্র স্ট্রেট লাইন হয়েছে, আর বাকিগুলো হচ্ছে এরকম বাঁকা গেছে, স্ট্রেট গেছে। এরকম কারণ কি? মানে হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখার মতো করে ওয়াই অক্ষে ছেদিতাংশ আছে, শুধু একটাই দেখলাম এ গ্যাসটা, যেটা হচ্ছে হচ্ছে এক্স অক্ষের সাথে হচ্ছে সমান্তরাল। এটা দ্বারা ইন্ডিকেট করে এই যে এ গ্যাসটা আছে, এই এ গ্যাসের ক্ষেত্রে জেড এর মান হচ্ছে কি 1। এটা কার ক্ষেত্রে? এই এ গ্যাসের ক্ষেত্রে। আর এখানে দেখো ডি গ্যাস যেটা আছে, জেড এর মান হচ্ছে 1 থেকে বড়, কার ক্ষেত্রে? এটা এটা হচ্ছে ডি গ্যাসের ক্ষেত্রে। আর জেড এর মান 1 থেকে হচ্ছে ছোট, এটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে বি আর সি এর ক্ষেত্রে। যখন এটা সমান থাকে তাকে বলে হচ্ছে আদর্শ গ্যাস। যখন এটা সমান থাকে তখন তাকে কি বলে বলো? আদর্শ গ্যাস। আর যখন সমান না থাকে তখন বলে হচ্ছে বাস্তব গ্যাস। তখন বলে হচ্ছে বাস্তব, তাকে বলে হচ্ছে বাস্তব গ্যাস। আচ্ছা বাস্তব গ্যাস বললো। তো এই বিচ্যুতির কারণটা কি? কারণটা আমার কাছে এখানে জানতে চাইছি। এখানে সুন্দর করে কারণটা ব্যাখ্যা করা আছে। দেখো কারণটার মধ্যে যে লাইনগুলা কথা, এটা আমি এখানে বলে দিতেছি। পিভি ইকুয়াল এনআরটি, এটা কার জন্য বলতো? আদর্শ গ্যাসের ক্ষেত্রে। কিন্তু এখানে কিছু ত্রুটি আছে। একটা হচ্ছে আয়তন সংশোধন ফ্যাক্টর, আর একটা হচ্ছে কি বলতো? চাপ সংশোধন ফ্যাক্টর। তো এই আয়তন সংশোধন ফ্যাক্টর আর চাপ সংশোধন ফ্যাক্টরটা আসলে এখানে মিনিমাইজ করা হয়েছে, কারণ তাহলে ক্যালকুলেশনের সুবিধা হয়, এই কারণে আদর্শ গ্যাসের ক্ষেত্রে এগুলো ধরে নিছি। কিন্তু প্রকৃতপক্ষে আমি এখানে যে ব্যাখ্যাটা, এটা ওভারঅল যদি আমি ভিউ বলতে চাই, এটা এমন একটা জিনিস আসে। দেখো আমি যদি প্রকৃতপক্ষে বলি, এই হচ্ছে আমার কাছে মনে করা একটা সিলিন্ডার আছে, এটার মধ্যে গ্যাসের অণুগুলো ছোটাছুটি করতেছে। তো তারা কি আসলে জায়গা দখল করে না? তারা তো অবশ্যই জায়গা দখল করে। এই যে তারা জায়গা দখল করছে, তাহলে তাদের একটা আয়তন আছে, হইতে পারে এটা ছোট, একটা আয়তন তো আছে। এই আয়তনটা কিন্তু এখানে গণনা করা হয় না।
কোথায় গণনা করা হয় না? আদর্শ গ্যাসে গণনা করা হয় না, কিন্তু বাস্তব গ্যাসে তো আছে। তাহলে ওই আয়তনটা হচ্ছে এখানে কি মিনিমাইজ করা দরকার ছিল, কিন্তু করে না। এই কারণে ওইখানে একটা বিচ্যুতির কারণ হতে পারে। 2 নাম্বার কারণ চাপ সংশোধন ফ্যাক্টর। এটা হচ্ছে কি এই পরস্পরের সাথে কি করে বলতো, পরস্পরের সাথে হচ্ছে এখানে ধাক্কা দেয়, বিকর্ষণ করলে পাত্রের দেয়ালে আলাদা একটা হচ্ছে চাপ ক্রিয়েট হয়। ওই চাপের মানটাও এখানে কনসিডার করে রাখা হয় না। তবে 2টা ব্যাখ্যা বলছি, এই 2টা ব্যাখ্যা হচ্ছে এখানে দেওয়া আছে। এটা হচ্ছে সুন্দর করে রিডিং করে নিবা। তারপরে আসো এখানে ঠিক সেম। ও আচ্ছা, এটা অলরেডি দেখায় ফেলছি, যে বলছিলাম না যদি একটি অণুর গতিশক্তি জানতে চাইতো তখন এই শর্তে করতাম। এবং পরে একটা কোশ্চেন আসছে, দেখো বলতেছে ঘ উদ্দীপকের বি ও সি গ্যাস কোন শর্তে এ গ্যাসের নিয়ে আচরণ করবে, কোন শর্তে হচ্ছে আচরণ করবে। বি আর সি গ্যাস যেহেতু বলা আছে, তার মানে এখানে তুমি বুঝতেছো এই বি আর সি হচ্ছে কি বলতো বাস্তব, আর এই এটা হচ্ছে কি বলতো আদর্শ। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আদর্শ, এ হচ্ছে আদর্শ, আর এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে বাস্তব। আমি এখানে একটা শর্টকাট বলছিলাম, যারা আসলে ফাইনাল ইয়ারে ছিলেন তারা জানেন। আমি বলছি যে হচ্ছে এই এলপি গ্যাস পাওয়া যায় না বাসা বাড়িতে, ওই হচ্ছে সেই এলপি। এখানে এল দ্বারা কি বোঝায়, এল দ্বারা কিন্তু আবার বলি না লিখন বোঝায়, এল দ্বারা বোঝায় হচ্ছে লো, পি দ্বারা বোঝায় হচ্ছে কি প্রেসার। তার মানে নিম্নচাপ। চাপ যদি নিম্ন হয় তাহলে তাপমাত্রা কি হবে, তাপমাত্রা হবে উচ্চ। এই হচ্ছে উচ্চ তাপ। নিম্নচাপ আর উচ্চ তাপ যখন দেওয়া হয় তখন এই শর্তটা যখন ফিল আপ করে, তখন এই হচ্ছে বাস্তব গ্যাসটা, এই যে বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসে পরিণত হয়। বাস্তব গ্যাসটা হচ্ছে আদর্শ গ্যাসে পরিণত হয় লো প্রেসার, এলপি গ্যাস দ্বারা মনে রাখতে পারে। ঠিক আছে কথা? আচ্ছা, এই যে শোনো, দেখো যে জীবনে তুমি দেখবা যে হচ্ছে কোনো কিছু পাইতে গেলে তোমার হচ্ছে কষ্ট, ত্যাগ, শ্রম এগুলো একটু ব্যয় করতে হবে। দুনিয়াতে এমন কোনো কিছুই আসলে অ্যাভেলেবেল পাওয়া পসিবল না যেটা হচ্ছে তুমি হচ্ছে কষ্ট পরিশ্রম ছাড়া পাবা। এই যে ধরো হচ্ছে আমাদের কথা ধরো, বা হচ্ছে নিজের কথাই ধরো, যে তুমি ছোট সময় দেখতা যে হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা এমন অবস্থা থাকে পিএসসি তে এ প্লাস পায়, জেএসসি তে এ প্লাস পাইতেছে, বৃত্তি পাইতেছে, ভালো রেজাল্ট করতেছে। আসলে কেন করতেছে? তারা অবশ্যই এটার পিছনে একটা শ্রম দিছে, এই কারণে হইতেছে। এই একটা এলাকার বা একটা ইয়ের যদি ধনী মানুষের একটা কথা বলি, বা আমাদের এলাকায় যেমন হচ্ছে নরসিংদীতে খুব নাম করা একজন লোক আছেন, ওনাকে দানবীরও বলা হয়। উনি হচ্ছে ওই আব্দুল কাদির মোল্লা স্যার। উনি ওই দেখো এবার যারা হচ্ছে এসএসসি তে 320 জনই হচ্ছে এ প্লাস পাইছে। আমিও ওই স্কুলেই পড়ছি। তো যাই হোক, তো ওনারকে হচ্ছে আমরা কাছ থেকে দেখছি যে উনি ওইখানে এখন হচ্ছে 1000 কোটি টাকার মালিক। তো ওনার কাহিনীগুলো যখন উনি এসে বলতেন, তো উনি হচ্ছে ওই টাকার অভাবে হচ্ছে পরীক্ষা দিতে পারেন না। তো ওই লোক হচ্ছে ওইখানে গেছে কিভাবে? উনি সবসময় এখানে একটা কথাই বলতেন, যে হচ্ছে উনি কখন আসলে পিছনে ফিরে তাকাইতেন না। 2, উনি আসলে এই কথাই বিশ্বাস করতেন যে হচ্ছে পরিশ্রম করলে আল্লাহ তাআলা এখানে কিছু না কিছু ওনাকে দিবেন। উনি আইসা ওই লেকচার দিতেন, যে প্রতি সমাবেশের মধ্যে আইসা 2 ঘন্টা 3 ঘন্টা এরকম করে একটা লেকচার দিতেন। তো যাই হোক, তো ওই লেকচারে উনি একটা কথা সবসময় বলতেন, যে হচ্ছে পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া হচ্ছে কখনোই সফলতা আসবে না। তো ওনার এই কথাটা কিন্তু খুব ইফেক্টিভ একটা ব্যাপার। উনি আমাদেরকে অনেক উৎসাহিত করতেন এরকম করে, যে তোমরা এখন পরিশ্রম করো, পরিশ্রম করে ভালো একটা রেজাল্ট করো, পরে তোমাদের যা লাগবে তোমরা আমার সাথে এসে যোগাযোগ করবে, আমি তোমাদেরকে দিব। এরকম করে আসলে উৎসাহিত করতো। কিন্তু ওনার কথাগুলো যেগুলো ছিল, যে এই যে পরিশ্রম করার ব্যাপারটা বা একটা লেগে থাকার যে ব্যাপারটা, উনি অনেকবার হোঁচট খাইছে। ওনার এমনও নাকি পরিস্থিতি গেছে টাকার জন্য খাইতে পারে নাই, এমন হয়েছে ব্যাপারগুলো। কিন্তু উনি হচ্ছে ওই পরিশ্রম করে গেছে এবং কন্টিনিউয়াস লেগেছিল। এই 2টা গুণ নাকি ওনার মধ্যে ছিল। তো ওনার থেকে আসলে এই জিনিসগুলো যখন বারবার শুনতাম, নিজের মধ্যে আসতো যে আসলে আমিও তো চাইলে একটু চেষ্টা করতে পারি, পরিশ্রম করতে পারি, একটু লেগে থেকে দেখতে পারি যে আসলে আমি যে জিনিসটা চাইতেছি এটা পাইতেছি কিনা। উনি ব্যবসায়িক লাইনে শ্রম দিয়েছেন, লেগেছিলেন, এখন 1000 কোটি টাকার মালিক। নরসিংদীতে এক নামে চিনি, শুধু নরসিংদীতে না, বাংলাদেশের অনেক জায়গায় হচ্ছে এক নামে চিনি। তো আর উনি এখনো জীবিত আছেন। তো যাই হোক, এখন পরের কথা হচ্ছে উনি ওনার ব্যবসায়িক লাইনে এই জিনিসটা ব্যয় করছে, উনি ওনার সাধ্যমতো চেষ্টা করছে। তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি, চেষ্টা করে দেখলাম যে না, আলহামদুলিল্লাহ, চেষ্টা করলে রেজাল্ট আসে না কিভাবে। এইচএসসি তে পড়ার সময় তো আমারও মাথা ঘুরেছে, এত পড়া, আমি পড়বো কোনটা? এটা একটা ফ্যাক্ট না যে এত পড়া পড়বো কোনটা? তবে এই জিনিসগুলো আলাদা আলাদা সিলেক্টেড ওয়েতে আলাদা করে সাজায় নিছি, দেন ওইখানে শ্রম দিছি, সময় দিচ্ছি। দেখো এখানে সাজাইছি কি, আমি দেখা গেছে শুধু পরিমাণগত রসায়ন নিয়ে আমি টানা 2 দিন পড়তেছি। টানা 2 দিন পরে আলাদা করে এখানে সিলেক্টেড টপিক বের করছি, যে কি করা যেতে পারে, কত সহজে এই জিনিসটা বোঝা যেতে পারে। পরিশ্রম ছাড়া কি ইজিলি আমি বলতে পারতেছি 3 সূত্র দিলেই তুমি অধ্যায় শেষ করতে পারবা? এটা আসলে কেউ বলবে নাকি এমন? ম্যাক্সিমাম এটা বলবে না। কারণ তারা হচ্ছে ওই লেন্দি প্রসেসে করে টোরে সময় নষ্ট করে। আমি আসলে দেখছি জিনিসটাকে, একটা জিনিসটাকে গুছায় পড়লে ইজিলি সলভ করা যায়। তো এখানে আমার এখানে পরিশ্রম ছিল, মেহনত ছিল, অধ্যবসায় ছিল। তারপরে এখানে হচ্ছে আমি মোটামুটি লাস্ট 2 মাস এইচএসসি, লাস্ট 2 মাস খুব ভালো করে পড়ছি,
খুব ভালো করে পড়ছি। অ্যাডমিশনের সময় প্রথম 1 মাস খুব ভালো করে পড়ছি, মাঝখানে আবার কিছু ছুটি ছিল, পড়া হয় নাই, আবার লাস্ট 1 মাস তো এত পড়া পড়ছি। আমি তো এমন হইতো যে আমি যখন করতাম, ঘুম থেকে উঠতাম, তখন আমার কাছে মনে হতো, আমি ফজরের সময় যখন ঘুম থেকে উঠতাম তখন আমার কাছে মনে হতো আমার মাথায় বলা হচ্ছে ওই সূত্র ঘুরতো, আর ওই সরল রেখা, লম্ব, সমান্তরাল এগুলা ঘুরতো। তো তো আমি ভাবতাম যে হচ্ছে কি আমি কি ওয়াশরুমে সরল রেখায় যাবো, নাকি সমান্তরাল রেখায় যাবো, নাকি লম্বতে যাবো। আমি ঘুম থেকে উঠে এগুলো ভাবতাম। পরে আমি চিন্তা করতেছি যে আসলে দুনিয়াতে কি হচ্ছে ওই সরল রেখা, লম্ব এগুলো এক্সিস্ট করে কিনা, মানে হচ্ছে আমি হাঁটার ক্ষেত্রে এগুলো আমি মেনটেন করে চলতে হবে এমন কোনো বাধ্যকতা আছে কিনা। তবে আমার এমন হইতো অ্যাডমিশনের লাস্ট যেই 20 দিন ছিল, ওই 20 দিনে আমি এমন হইতো ঘুম থেকে ফজরের সময় উঠলে আমার কাছে মনে হইতো যে আমি কি এখন লম্বতে যাবো না সমান্তরালে যাবো, কার সাপেক্ষে সমান্তরালে যাবো। এমন করতাম যে আমি ওয়াশরুমে যাবো, আমি চিন্তা করতাম যে হচ্ছে লম্ব যাবো নাকি হচ্ছে কি কত কোণ উৎপন্ন হইতেছে, আমি হাঁটতেছি কত কোণ উৎপন্ন হইতেছে, এগুলো আমি চিন্তা করতাম। আচ্ছা যাই হোক, আসলে বুঝাইতে চাইতেছি ওইখানে পরিশ্রমটা খুব বেশি পরিমাণে করছি। তা না হয় কিন্তু ঘুমের ঘরে আমি ঘুম থেকে উঠে আমি এগুলো ভাবতাম না, কারণ এটার উপর আমার একটা শ্রম আছে, মেহনত আছে। আমি বলবো নিজে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করো, আর আল্লাহ তাআলা বলছেন যে হচ্ছে তোমরা তাই পাও যা তোমরা চেষ্টা করো, বুঝছো? তো তার বেশি কিন্তু পাবা না। তবে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করলে কিন্তু হচ্ছে ভাগ্যটা পরিবর্তন হয়, দোয়া করলে পরিবর্তন হয়, পরিশ্রম করে দোয়া করতে হবে, শুধু শুধু দোয়া করলে কিন্তু আবার হবে না, বুঝছো কথা? কিন্তু আল্লাহ তো মহান, করতে পারেন, কিন্তু উনি করবেন না, উনি রুলস ব্রেক করতে যাবেন কোন দুঃখে? হ্যাঁ, ও আন্দাজে খালি রুলস ব্রেক করলেই হবে? পরিশ্রম করে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, অবশ্যই হবে। এই বিশ্বাস রাখতে হবে। আবার যদি মনে হয় যে না আমার দ্বারা হবে না এই সেই, তাহলে আল্লাহ তাআলা এরকম বলছেন যে হচ্ছে বান্দা আমার সম্পর্কে যেরকম মনে করে আমি তার সাথে এরকম। যদি মনে করে যে হচ্ছে যে না আল্লাহ তাআলা আমাকে দিবেন না, তাহলে দিবেনই না। আমি তো অলওয়েজ মনে করতাম যে আল্লাহ তাআলা আমাকে অবশ্যই দিবে, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে দিছে। আমি বাসি যে আল্লাহ তাআলা আমাকে দাবি তো অবশ্যই দিবে, দাবি দিছেই। ঠিক আছে, আমি তো এরকম দোয়া করছি, আল্লাহ আর তুমি হচ্ছে আমার এমন একটা রেজাল্ট দাও এইচএসসি তে, দিছি। আমি আল্লাহ তাআলার কাছে যা যা চাইছি, যেরকম করে চাইছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে দিছে। আমি আসলে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে আসলে শেষ করতে পারবো। তবে জিনিসটা হচ্ছে এই পরিশ্রম কিন্তু সাথে করা লাগবে, পরিশ্রম ছাড়া শুধু দোয়া করলে কিন্তু আবার হবে না। বাবা মার দোয়া থাকা লাগবে, বাবা মার সাথে ভালো সম্পর্ক থাকা লাগবে, এই জিনিসগুলো কিন্তু মেনটেন করতে হবে। এখনকার সবার মধ্যে কেমন যেন একটা উগ্র মেজাজ চলে আসে, তারা পিতামাতার কি করে, এই তুই তাই কি রকম ব্যবহার করে, পিতামাতার ইগনোর করে, একটা কথা বললে কথা দূর করে ফেলাই দেয়। এই জেনারেশন আসলে কি বুঝতেছি না আসলে। পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলে আসলে আলটিমেটলি সাময়িক তুমি সফলতা অর্জন করলেও ওই সফলতা আর টিকে থাকবে না, হ্যাঁ, ওইটা ধ্বংস হয়ে যাবে, এটা 100% শিওর। আচ্ছা যাই হোক, এখন দেখো যে এটা, তারপরে আসো এখানে এই ব্যাখ্যাটা দেওয়া আছে, এটা দেখবো। এখন আসো এটার মধ্যে বলতেছে মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। আচ্ছা, মিশ্রণের মোট চাপ নির্ণয় করবো। আমরা মোট চাপ নির্ণয় করার সূত্র কি জানি? সূত্র জানি পিভি ইকুয়াল P1V1 প্লাস এ হচ্ছে P2V2। মোট চাপ মানে হচ্ছে পি, নিচে যাবে ভি, এ হচ্ছে P1V1 প্লাস P2V2 ইকুয়াল, এখানে পি এর মান কত? দেখো সবগুলোই এখানে ভালো একটা কথা জানো কি, এটাও এটিএম এ দেওয়া আছে, এটাও এটিএম এ দেওয়া আছে, এটাও লিটারে দেওয়া আছে, এটাও লিটারে দেওয়া আছে। তার মানে এখানে যদি একটা প্যাসকেলে দেওয়া থাকতো তাহলে এই জিনিসটাকে আবার এটিএম নিয়ে আসা লাগতো, অথবা এটিএমটারে প্যাসকেলে নিয়ে যাওয়া লাগতো, সবগুলো একই ফরম্যাটে রাখা লাগবে। আচ্ছা, যেহেতু এখানে ফরম্যাট চেঞ্জ নাই, তাহলে এখানে আমি আর কি করবো, এটাই রেখে দিতেছি। এখানে P1 এর মান কত দেওয়া আছে ধরলাম, এটা যদি P1 ধরি, এটা হচ্ছে কত, এই যে 2, এটা হচ্ছে 2 ইনটু V1 এর মান কত দেওয়া আছে 1.2 লিটার। আচ্ছা, প্লাস P2 এর মান কত দেওয়া আছে 1.5 ইনটু এখানে V এর মান কত দেওয়া আছে, এটা হচ্ছে 2 লিটার, ডিভাইডেড বাই দুইটাকে যোগ করবো, এটা খুলে দিলে দুইটাকে যোগ করবো, দুইটাকে যোগ করলে আসতেছে কত বলো, এটা হচ্ছে 3.2। এখান থেকে যে মানটা পাইতেছি এই মানটাই হবে কি তার চাপের পরিমাণ, এবং চাপটা আসবে কিসে জানো, এটিএম এ। কেন এটিএম এ আসবে? কারণ এখানে আমার এককটা ছিল এটিএম, এককটা ছিল এটিএম, এটিএম নিয়ে কাজ করছি। এই ছিল এখানে কি বলতো গ নাম্বারটা। তারপরে আসে হচ্ছে ঘ। ঘয়ের মধ্যে বলছে উদ্দীপকের গ্যাস দ্বয়ের ব্যাপন হারের তুলনা করো, তার মানে ব্যাপন হারের তুলনা করবো। আমরা আসলে জানি ব্যাপন হার কি, যে কত তাড়াতাড়ি সে বিপিত হইতে পারে না, ওই রেটটা ইন্ডিকেট করে। তো এটার জন্য গ্রাহামের ব্যাপন সূত্র ছিল আর সমানুপাতিক √1 ডিভাইডেড বাই এম। √1 ডিভাইডেড বাই এম বলছি, তার মানে এটার মানে কি 1 ডিভাইডেড বাই √m। আসো, এইটাতে জানি যে এম এর মান যদি বড় হয় তাহলে আর এর মান কি হয়, ছোট হয়, এবং আর এর মান যদি আছে এম এর মান যদি ছোট হয় তাহলে আর এর মান বড় হয়। তার মানে আণবিক ভর যা কম তার হচ্ছে ব্যাপন হার বেশি। এখন এখানে আমি বুঝতেছি আণবিক ভর আমার দরকার আছে, এই জায়গায় যে ইনফরমেশন দেওয়া আছে এই ইনফরমেশন অনুসারে কি আণবিক ভর বের করা যাবে? দেখো আমার কাছে কোশ্চেনের মধ্যে দেওয়া আছে কি, টি দেওয়া আছে, ভি দেওয়া আছে, পি দেওয়া আছে, এবং কার্বন ডাইঅক্সাইড বলা আছে। তাহলে আমি যদি সূত্রের মধ্যে এটা লিখি, দেখো তো আমি যদি লিখি পিভি ইকুয়াল হচ্ছে এনআরটি, এই জায়গাতে আমি যদি এন এর মান লিখতে চাই, দেখো পিভি ইকুয়াল আসতেছে ডাব্লিউ ডিভাইডেড বাই এম আর টি। তাহলে এখান থেকে আমি এম ইকুয়াল কি বলতে পারতেছি, এম ইকুয়াল বলতে পারতেছি ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই হচ্ছে পিভি। দেখো এই যে একটা সূত্র লিখলাম না, এই যে সূত্রটা লিখলাম, ঠিক আছে, এই যে সূত্রটা লিখলাম না, এই সূত্র দিয়ে হচ্ছে একবার কার্বন ডাইঅক্সাইডটা বের করবো, একবার CH4টা বের করবো, বাকি সব ইনফরমেশন আমার কাছে দেওয়া আছে। তাহলে এই সূত্র ব্যবহার করে একবার এই এম অফ কার্বন ডাইঅক্সাইড বের করবো, আর এম অফ হচ্ছে কি মিথেন বের করবো। দেখবো এখানে কার মান কেমন আসে, শুধু মানটা বসাবো, বাকি সবকিছু আমার কাছে দেওয়া আছে। যদি দেখি
এখানে আমরা জানি কি এম যদি বড় হয় তাহলে এখানে ব্যাপন হারটা কি হবে, কম হবে। এম বেশি হলে ব্যাপন হার কম হয়, আর এম যদি কম হয় তাহলে ব্যাপন হার বেশি। এর উপর বেস করে হচ্ছে আমরা আনসারটা দিয়ে দিব। তারপরে আসো, এবার বলতেছে হচ্ছে কি গ্যাস সিলিন্ডারে CH4 অণুর সংখ্যা হিসেব করো। তার মানে সিলিন্ডার 1 এর মধ্যে, আমার কাছে সিলিন্ডার 1 এর মধ্যে ইনফরমেশন কি দেওয়া আছে, সিলিন্ডার 1 ইনফরমেশন দেওয়া আছে এখানে 100 লিটার আছে না, 100 লিটার আছে, এবং কত টেম্পারেচারের মান কত দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, এবং সে কত চাপ সহ্য করতে পারে 200 ATM চাপ সহ্য করতে পারে। এই ইনফরমেশন অনুসারে যদি আমি করতে চাই, দেখো আমি কি জানি, আমি জানি এই n ইকুয়াল n ডিভাইডেড বাই na। এখন বলতে পারো আপনি n ডিভাইডেড বাই na লিখতে চান কেন, কারণ কোশ্চেনের মধ্যে আমার কাছে অনুসংখ্যা জানতে চাইছে। অনুসংখ্যা মানে কি বলো, অনুসংখ্যা মানে হচ্ছে সেই n, মানে n এর মান বের করব ইকুয়াল। আর আমার কাছে ইনফরমেশন কি দেওয়া আছে, আমার কাছে ইনফরমেশন দেওয়া আছে, দেখো এখানে এই যে টেম্পারেচার দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, আচ্ছা v দেওয়া আছে, এখানে p দেওয়া আছে, আর এটা হচ্ছে কি আচ্ছা t দেওয়া আছে না। ও তাহলে তো হইলই, আমরা আসলে কি জানি pv ইকুয়াল nRT না, এটা দিয়েও করা যাবে না, nRT, এখানে b দেওয়া আছে, p দেওয়া আছে, t দেওয়া আছে, তাহলে এটাতে আমার যাওয়া লাগতেছে না, এখান থেকে করা যাইতেছে। হ্যাঁ এই হচ্ছে সেই গ, কারণ ওইটাতে গেলে আমার দেখো এখানে আমি যদি করতে চাই এই হচ্ছে pv ইকুয়াল n, n এর মান আমি এখানে কত বসাবো, এই n ডিভাইডেড বাই হচ্ছে সেই na ইনটু এই হচ্ছে rt। এই জায়গা থেকে এখান থেকে n এর মানটা বের করব, n ইকুয়াল আসতেছে কত pv ইনটু হচ্ছে তোমার সেই na ডিভাইডেড বাই হচ্ছে rt। দেখো এখানে p এর মান দেওয়া আছে, p এর মান কত, p এর মান হচ্ছে 200 ATM, এই হচ্ছে 200 ATM বসাবো। তারপর t এর মান দেওয়া আছে কত, t এর মান দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 300 কেলভিন বসাবো। তারপর এখানে r এর মান কত বসাবো, r এর মান বসাবো 0.0821। এটা কেন বসাবো, কারণ এখানে লিটারের কথা বলা আছে এবং ATM এর কথা বলা আছে। তারপরে আসো আর বাকি আছে কি v, v এর মান কত বসাবো, এই হচ্ছে 100 লিটারের কথা বলা আছে, 100 লিটার। আর বাকি থাকে কি, আর বাকি হচ্ছে n, n এর মান তো আমরা জানি কি 6.023 × 10⁻23। এখানে শুধু মানটা বসাই দিব, আমার কি অনুসংখ্যা বের হয়ে যাবে। ঠিক সেম কোশ্চেনটাই, ঠিক সেম কোশ্চেনটাতেই যদি বলতো কি এখানে হাইড্রোজেন পরমাণু সংখ্যা কত, হাইড্রোজেন পরমাণু সংখ্যা, হাইড্রোজেন পরমাণু সংখ্যা, যদি হাইড্রোজেন পরমাণু সংখ্যা বলতো, তখন দেখো একটা অণুতে থাকে হাইড্রোজেন কয়টা, 4টা, তখন এই যে ভ্যালুটা বের হইতো ওইখানে 4 দ্বারা গুণ করা লাগতো। বুঝছি কথা, আসো তারপর এটাতে যাই। গ্যাস পরিবহনের জন্য উদ্দীপকের কোন সিলিন্ডারটি অধিক উপযোগী, গ্যাস সিলিন্ডারের জন্য, গ্যাস পরিবহনের জন্য উদ্দীপকের কোন সিলিন্ডারটি হচ্ছে কি বলছে অধিক উপযোগী হবে। আচ্ছা ঠিক আছে, দেখো এখন এই জায়গাতে আমার কাছে ইনফরমেশন দেওয়া আছে কি, ইনফরমেশন দেওয়া আছে হচ্ছে তোমার টেম্পারেচার দেওয়া আছে। দেখো এই জায়গাতে হচ্ছে সেই তোমার টেম্পারেচার দেওয়া, এখানে চাপ দেওয়া, সে হচ্ছে এত চাপ সহ্য করতে পারে সর্বোচ্চ, তাই না, সে হচ্ছে এত চাপ সহ্য করতে পারে এত টেম্পারেচার। আচ্ছা এখন কোশ্চেনটাতে আরেকটু ইনফরমেশন আছে এখানে মিসিং, এখানে মূলত কি বের করতে হবে আমি এটা তোমাকে বলি। এখানে বলছে এত চাপ সহ্য করতে পারবে না, তার মানে এখানে পি এর মান কত, পি এর মান এইটা, টি এর মান হচ্ছে এইটা, এটার এখানে আয়তন কত বলতো, এই হচ্ছে তোমার সেই হচ্ছে 200 লিটার, তাই না। আচ্ছা এখন এখান থেকে আমরা বের করব কি, এখান থেকে আচ্ছা না ইনফরমেশন টিভি আচ্ছা করা যাবে, করা যাবে, টেম্পারেচার যেহেতু সবকিছু বলা আছে করা যাবে। দেখো এখান থেকে আমরা একটা কাজ করব, আমরা সূত্র পারি, আমরা সূত্র পারি পিভি ইকুয়াল এনআরটি। এই জায়গা থেকে এন ইকুয়াল কি বলা যায়, এন ইকুয়াল বলা যায় পিভি ডিভাইডেড বাই আরটি। দেখো 1 নাম্বার সিলিন্ডারের জন্য পি দেয়া আছে, ভি দেয়া আছে, আর দেয়া আছে, টি দেয়া আছে, বসাবো একটা মান পাবো। এটা কি এই মনে করো হচ্ছে 1 নং এর জন্য বসাবো, সিলিন্ডার হচ্ছে 1 এই 1, ঠিক সেম এন অফ হচ্ছে আমি 2 বসাবো, পি দেয়া আছে, ভি দেয়া আছে, আর এর মান তো জানি, টি এর মানও দেয়া আছে, এন 2 বের করব। এখন এন এর মান যার বেশি মানে মূল সংখ্যা যেটা বেশি হবে সেটা হচ্ছে কি, এটা হচ্ছে গ্যাস পরিবহনের জন্য, গ্যাস পরিবহনের জন্য উপযোগী হবে। তার মানে গ্যাস পরিবহনের জন্য অধিক উপযোগী কোনটা হবে, এন এর মান যেটার বেশি। আমার কাছে সব ইনফরমেশন দেয়া আছে ভাই, শুধু এন এর মানটা বের করব। বুঝছি কথা, তারপর এটাতে আসো। এই একটা কোশ্চেন দ্বারা হচ্ছে এটা শেষ হবে, তারপর আমরা জৈব যৌগটা শুরু করব। দেখো এই যে অংশটুকু আছে এটার মধ্যে এখানে HCl আছে, এখানে NH3 আছে, তো এই দুইটা যদি আমি এখানে দিয়ে দেই, এই কাঁচনলের মধ্যে দিয়ে ঢুকাই দেই, এটা কিছু দূর পর ধরো সে এখানে আসছে, সেও এখানে আসছে, এখানে আসার পর NH3 আর হচ্ছে কি HCl বিক্রিয়া করে কি উৎপন্ন করে জানো, এই হচ্ছে NH4Cl, এটা উৎপন্ন করে, NH4Cl এই জিনিসটা উৎপন্ন করে। এটা হচ্ছে সাদা ধোঁয়া, এটাই হচ্ছে কি বলতো সেই সাদা ধোঁয়া। এটা যদি সাদা ধোঁয়া হয়, এই জায়গায় সে তৈরি করছে, টোটাল লেন্থ দেওয়া আছে কত 100 সেন্টিমিটার। আমি ধরলাম এই অ্যামোনিয়া থেকে যে দূরত্বটা এটা হচ্ছে x, তাহলে HCl থেকে যে দূরত্বটা এটা কত হবে, এটা হবে হচ্ছে 100 - x,
এটা বুঝতে আশা করি কারো সমস্যা নেই। আমরা এই যে ব্যাপন হারের কথা বলি না, আর আমরা জানি আর সমানুপাতিক রুট ওভার অফ কি বলতো 1/√m, এটা জানি আণবিক ভর দ্বারা জানি। এবং আর আলাদা আরেকটা সূত্র আছে, দেখো তো এটা আগে পরে কখনো দেখছো কিনা। এখানে আর ইকুয়াল তোমার হচ্ছে x/t, এটা না বলে যদি বলি এই s/t, সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে একক সময়, এটা একটা সূত্র আছে। তাহলে এবার আসো তো আমি যদি লিখি আর অফ হচ্ছে অ্যামোনিয়া, আর অফ অ্যামোনিয়া বলা যায় কতটুকু দূরত্ব অতিক্রম করছে x পরিমাণ, কত সময়ে, t সময়ে। আচ্ছা আমি যদি এখানে লিখি এই আর অফ কি HCl বললাম, সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে 100 - x, কত সময়ে, একই সময়ে, দুইজনকে একই সময়ে ছাইড়া দিছে আইসা সাদা তৈরি হইছে। তাইলে আমি এখানে লিখতে পারতেছি, দেখো আর অফ NH3 ডিভাইডেড বাই আর অফ HCl ছিল, HCl ইকুয়াল রুট ওভার অফ আর অফ, আর বলবো কেন, এটা আমি দেখো ভরের সাপেক্ষে লিখতে পারি। ভরটা কত আসে, এই m অফ NH3, এখানে হচ্ছে এই m অফ এ হচ্ছে HCl, এটা আসছে। এইবার এই জায়গাটাতে NH3 যখন বসাইতে যাব তখন আসতেছে x/t, এখানে আসতেছে 100 - x/t ইকুয়াল রুট ওভার অফ HCl এর আণবিক ভর কত 35 36.5, অ্যামোনিয়ার কত, অ্যামোনিয়ার হচ্ছে 17। এই জায়গাটাতে টি এর মান কাটা, এইখান থেকে ক্যালকুলেট করলে x এর একটা সুন্দর ভ্যালু পাওয়া যাবে। এটাই হচ্ছে সেই আনসার, বুঝছো যে কত দূরে এখানে হচ্ছে সাদা দোয়াটা তৈরি হবে, এটাই হচ্ছে সেই আনসার। আচ্ছা তারপরে আসো, তারপরে এখানে একটা কথা বলছে দেখো যে দুটি গ্যাসের প্রক্রিয়া অনুবন্ধী অম্ল ক্ষারকের কথা বলছে। এই যে রিঅ্যাকশনটা লিখছি না, এই হচ্ছে সেই রিঅ্যাকশনটা। ব্রনস্টেড লাউরির একটা মতবাদ আছে, ব্রনস্টেড লাউরির মতবাদ অনুসারে এসিড হচ্ছে H+ দান করে, এসিড H+ দান করে, আর ক্ষার হচ্ছে H+ গ্রহণ করে। আরহেনিয়াসের মতবাদ অনুসারে H+ দান করে সেই এসিড, OH দান করলে সে হচ্ছে ক্ষার। বুঝছো কথাটা? এবার আসো, তার মানে এবার আমি দেখতেছি যে কথাটা এইখানটাতে HCl কিসে পরিণত হয়েছে দেখবা, Cl- এ পরিণত হয়েছে। তার মানে সে H দান করছে, সে যদি হয় অম্ল তাহলে সে হবে অনুবন্ধী ক্ষার। তাহলে কমন সেন্স, এই হচ্ছে NH3, সে পরিণত হয়েছে কিসে, NH4+। ক্ষার কি করে, গ্রহণ করে। সে যদি হয় ক্ষার তাহলে সে হবে কি অনুবন্ধী অম্ল। তার মানে অনুবন্ধী অম্ল ক্ষারের যে ব্যাপারটা, এটা কি বুঝলাম, এটা বুঝলাম এসিড যদি H+ দান করে বা অম্ল যদি H+ দান করে, যেই জিনিসটা তৈরি হয় তাকে বলে অনুবন্ধী ক্ষার। আর ক্ষার যখন H+ গ্রহণ করে যেটা তৈরি হয় তাকে বলেছে অনুবন্ধী অম্ল। তার মানে বিপরীতটা বলে শুধু, এই ব্যাখ্যাটা এখানে করা আছে। তারপরে আসো, আচ্ছা তারপরে এই হচ্ছে আমাদের জৈব যৌগ। হ্যাঁ, এই হচ্ছে আমাদের জৈব যৌগ। এখন জৈব যৌগ আমি বলবো আর 20টা মিনিট টাইম দিলে জৈব যৌগ সবটুকু আমি এখান থেকে দেখাই দিতে পারবো। ঠিক আছে, তো 20টা মিনিট আমরা একটু অ্যাড থাকার চেষ্টা করবো, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। দেখো আমি বলছিলাম যে আসলে আড়াই ঘন্টা 2 ঘন্টার মধ্যে চেষ্টা করবো, কিন্তু যেহেতু বেশি লেখা লাগছে একটু লেখা নিয়ে আসতে পারলে আমার ভালো হইতো, তাহলে হচ্ছে করা যাইতো। দেখো আমি টোটাল 4টা অধ্যায় শেষ করতেছি। তো ইউটিউবে অনেক ভিডিও পাবো হচ্ছে একটা অধ্যায় শেষ করে হচ্ছে 4 ঘন্টায় 4.5 ঘন্টায়, ওই জায়গায় আমি 4টা অধ্যায় শেষ করতেছি আড়াই ঘন্টায়, তাও আবার লাইভে। রেকর্ডেড হলে তার আরো কমে করে ফেলতাম। আচ্ছা দেখো এখানে নাইট্রেশনের কথা যেটা বলছি, বেনজিনের ক্ষেত্রে একটা অংশ হচ্ছে অ্যারোমেটিক থেকে আসবে, এটা মোটামুটি শিওর ফিক্সড। এবার আসলে তাহলে দেখি, এই হচ্ছে আমার বেনজিন। দেখো বেনজিনের অ্যাটলিস্ট এতটুকু রিঅ্যাকশন পারা লাগবে যে হ্যালোজিনেশন, নাইট্রেশন, সালফোনেশন, ফ্রিডেলক্রাফ অ্যালকাইলেশন, ফ্রিডেলক্রাফ অ্যাসাইলেশন, এবং তাদের কৌশলটা জানতে হবে, মেকানিজমটা জানতে হবে। বুঝছো কথাটা কি বলছি? তো নাইট্রেশন মানে কি, এখন যদি মনে করো এটা তোমার গ্যাপ আছে, আমি বলবো শুধু তুমি এটাই পড়ো, জৈব যৌগ থেকে আর কিছু পড়া লাগবে না। এখানে যে সৃজনশীলটা জৈব যৌগ রিলেটেড মানে অ্যারোমেটিক রিলেটেড যে সৃজনশীলগুলো আছে শুধু এটা পড়ো, আর কিছু পড়া লাগবে না, এনাফ। হ্যাঁ, সবকিছু এখানে দেওয়া আছে। তবে আমি এক্সট্রা বলবো কি জানার জন্য, এক্সট্রা বলবো যে হচ্ছে শুধু তো নাইট্রেশন না, তুমি হচ্ছে সালফোনেশনটাও দেখবা, সালফোনেশনটা দেখবা, ফ্রিডেলক্রাফ অ্যালকাইলেশন যেটা আছে এটা বইয়ে দেখবা তুমি, ফ্রিডেলক্রাফ অ্যালকাইলেশন, আরেকটা কি ফ্রিডেলক্রাফ অ্যাসাইলেশন, এটাও দেখে রাখবো। আচ্ছা নাইট্রেশন মানে হচ্ছে তোমার এখানে HNO3 দেওয়া হয় এবং সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়, এবং কি দেওয়া হয় বলো, সালফিউরিক অ্যাসিড। তখন এখানে নাইট্রোমূলক যুক্ত হয়, তখন এখানে যে প্রোডাক্টটা তৈরি হয় ঠিক বেনজিনই থাকে, উপরে একটা নাইট্রোমূলক যুক্ত হয়, এই হচ্ছে নাইট্রোমূলক। এখানে এই জিনিসটা দেওয়ার মানে হচ্ছে বিজারিত হবে, তার মানে সিএ যে প্রোডাক্টটা হয়, আর বিজারিত হওয়ার মানে কি জানো, যে অক্সিজেনের জায়গায় কি আসবে বলো, হাইড্রোজেন চলে আসবে।
অক্সিজেনের জায়গায় কি আসবে, হাইড্রোজেন আসবে। এটা কি বলে হচ্ছে সেই বিজারিত হওয়া। আচ্ছা যাই হোক, এখানে কথা বলতেছি যে সি যে যৌগটা আছে, এখানে বলতেছি সি যৌগের নাইট্রেশন, এই হচ্ছে সি যৌগের নাইট্রেশন। এখন সি যৌগের নাইট্রেশন, সি যৌগ হচ্ছে এটা, এই যৌগটা যদি এখানে আমি লিখি, দেখো সি যৌগ হচ্ছে এটা, এটা হচ্ছে সি যৌগ, এটার যে নাইট্রেশন, নাইট্রেশন মানে এখানে কি হবে, এ হচ্ছে HNO3 প্লাস H2SO4 অ্যাড হবে। এখান থেকে অ্যাড হইলে এখান থেকে যে প্রোডাক্টটা পাওয়া যাবে, ওই প্রোডাক্টটা কি হওয়া উচিত ছিল জানো, এটা উচিত ছিল এই জায়গায় নাইট্রোটা যুক্ত হওয়া, মানে নাইট্রেশন মানে নাইট্রোমূলক যুক্ত হবে, উচিত ছিল এই জায়গায় যুক্ত হওয়া অথবা এই জায়গায় যুক্ত হওয়া। কারণ কি, উপরে যেটা আছে এটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, কিন্তু এখানে দেখা গেছে ভাই এটা হয় না, এটা এই জায়গায় হয় না। তাহলে হয়টা কোথায়, এটা হইতেছে এই মেটা পজিশন, এটাকে বলা হচ্ছে মেটা পজিশন, এই কর্নারে হইতেছে। এখন এটার কারণ জানতে চাচ্ছি, এখানে হওয়ার কারণ কি, এটা এই ব্যাখ্যাটাই বলছে যে এই অর্থপ্যারা অবস্থানে যুক্ত হয় না। কারণ কি ব্যাখ্যা করো, কারণটা কি বলবা, দেখো আমি যা বলবো তা দিলে একদম 100% মার্কস শিওর। তাহলে কি বলবো বলবা, এই এটা হচ্ছে এনিলিন, হ্যাঁ এটার নাম হচ্ছে এনিলিন, এই এনিলিন, এনিলিন এটা হচ্ছে কি বলো, ক্ষারধর্মী, ক্ষারধর্মী। আর এই দেখো এখানে কি দেওয়া আছে, এসিড, এগুলো হচ্ছে অম্লধর্মী। তাহলে অম্ল আর ক্ষার যেখানে আছে ওইখানে কি করবে, লবণ পানি উৎপন্ন করে, লবণ তৈরি হয়, এই অম্ল আর ক্ষার রিয়াকশন করে লবণ পানি তৈরি করে। এই যে লবণটা তৈরি করে, যে লবণটা করে এটাকে বলে এনিলিনিয়াম আয়ন, এটা হচ্ছে এনিলিনিয়াম আয়ন, এনিলিনিয়াম আয়ন। এনিলিনিয়াম আয়নটা যদি লিখে দিই এখানে C6H5NH3+, এটা হচ্ছে এনিলিনিয়াম আয়ন। তুমি যদি স্ট্রাকচারালি দেখতে চাও যে এনিলিনিয়াম আয়ন কোনটা, এটা হচ্ছে এই যে এইটা, এটাকে বলে হচ্ছে সেই এনিলিনিয়াম আয়ন NH3+, এনিলিনিয়াম আয়ন। এখন যে এনিলিনিয়াম আয়ন যা মেটা নির্দেশক, যা মেটা নির্দেশক, যা মেটা নির্দেশক, তাই কোথায় যুক্ত হয়, তাই মেটাতে যুক্ত হয়। এতটুকু বলে দিলেই হবে, এখানে 3 পাবা, বুঝছো। তারপরে এটাতে আসো, তারপরে যে কোশ্চেনটা ছিল এখানে এ বি সি যে যৌগগুলো আছে তাদের ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়ার সক্রিয়তার ক্রম, তাদের হচ্ছে সক্রিয়তার ক্রম জানতে চাইছি। এখানে এক কোনটা বেনজিন, এটা হচ্ছে নাইট্রোবেনজিন, এটা হচ্ছে অ্যানিলিন। তুমি একটা জিনিস খেয়াল করো, এই অ্যানিলিন এটা অর্থপ্যারা নির্দেশক, অর্থপ্যারা নির্দেশকগুলো বেনজিন বলে সক্রিয়কারী, নাইট্রোমূলক যেটা আছে এটা হচ্ছে বেনজিন বলে নিষ্ক্রিয়কারী। আর এটা তো স্বাভাবিক, এটা যদি বেনজিন বলে সক্রিয়কারী হয় তার মানে বেনজিন থেকে তার সক্রিয়তা কি আছে, বেশি আছে, তার মানে তার সক্রিয়তা বেশি। এখন এর দুইটা বেনজিন আর এটার সাথে কম্পেয়ার করলে নাইট্রোমূলক মানে সেই বেনজিন বলে থেকে ইলেকট্রন নিয়ে নিতেছে, তার মানে বেনজিন বলে সক্রিয়তা হ্রাস করতেছে, তার মানে তার থেকে তারটা হবে কি কম। এই হচ্ছে কথাটা। তো এটার শেষ এইখানে বলতেছি, দেখো এনিলিন যেটা আছে, এনিলিন এটা হচ্ছে সবচেয়ে বেশি, এটাই তো বললাম, কারণ অর্থপ্যারা যুক্ত আছে। এখানে মেটা নির্দেশক আছে যেটা হচ্ছে নিষ্ক্রিয়কারী, এই কারণে হচ্ছে এটা সবচেয়ে কম। ঠিক আছে কথা, এটা তো না হয় ভাই বুঝলাম যে আপনি বলে দিলেন এই ব্যাখ্যা অনুসারে আমিও লিখতে পারবো, কিন্তু এখানে কি আন্দাজে কি এখানে চিত্র দিয়ে রাখছেন, এখানে কি আন্দাজে চিত্র দিয়ে রাখছেন, এই যে এই চিত্রগুলো কি আন্দাজে দিয়ে রাখছেন, বলবো এই চিত্র যেটা আছে হুবহু মুখস্থ করবা, এখন তো বুঝার টাইম নেই, বুঝছো, এই জন্য বলতেছি এটা হুবহু মুখস্থ করবা। উপরেটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক ইন্ডিকেট করে, আর এটা হচ্ছে কি মেটা নির্দেশকের ক্ষেত্রে ইন্ডিকেট করে, মেটা নির্দেশকের ক্ষেত্রে ইন্ডিকেট করে। হুবহু মুখস্থ করবা, সুন্দর করে পরীক্ষার হলে এটা দিয়ে আসতে হবে, এটা আসবেই, কোনটা সক্রিয়তা কম বা বেশি, হ্যাঁ এটা আসবে। তখন এই দুইটা ছাড়া যদি দাও, তাহলে ওই যদি মুখের ভাষায় এগুলো দাও তাহলে হয়তো তুমি 2 থেকে 3 পাইতে পারো, স্যার ভালো হলে 3 দিবে আর কি, তবে 2 অ্যাটলিস্ট পাবা। কিন্তু এই চিত্রগুলো দিলে এখানে তুমি 4-4 পাবা নিঃসন্দেহে, আর কিছু না লিখলেও। বুঝা গেছে কথা, আসো। তারপরে দেখো তো একটা কোশ্চেন করছে, তারপরের কথাটা হচ্ছে এখানে বলতেছে CnH2n, এটার মানে বলছে যে এটা একটা অ্যালকিন, অ্যালকিনকে জারিত করার পর এবং এটা কার্বন সংখ্যা কত দেওয়া আছে, n এর মান দেওয়া আছে 3, তার মানে কার্বন সংখ্যা হচ্ছে 3, তার 3 কার্বন বিশিষ্ট হচ্ছে একটা অ্যালকিন। বুঝছো কথাটা, এখানে ঠিক দেওয়া আছে কি বলো, একটা 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন, 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন দেওয়া আছে। এখন এটাকে শর্টকাট ওয়েতে তোমাকে শিখাই, তাহলে তুমি 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন দেখো, 1 কার্বন 2 কার্বন এ হচ্ছে 3 কার্বন, একটাতে ডাবল বন্ধন দাও যেহেতু অ্যালকিন, CH3 দাও, এটাতে CH দাও, এটাতে CH3 দাও। তুমি যখন ওজনীকরণ করবা তখন ভাঙার সিস্টেম কি জানো, এই মাঝ বরাবর তুমি ভেঙে দাও, মাঝ বরাবর ভাঙার পরে এই পাশে কয়টা কার্বন, এই পাশে 2টা কার্বন, আর এই পাশে কয়টা কার্বন, এই পাশে একটা কার্বন, তাহলে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড হবে। আর এখানে 1 কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড, তার মানে এখানে এ বলতেছে কি 1 কার্বন বিশিষ্ট কার্বলিক যৌগ, তার মানে এটাই হচ্ছে সেই HCHO। আর তাহলে বিটা কি হবে,
এরা 2 কার্বন ছিল, 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, তার মানে CH3, এ হচ্ছে CHO। কথাটা বোঝা গেছে? এ আর বি গেল। এখন বলছে এ যৌগের শনাক্তকরণ সমীকরণ সহ লেখো। এখন এ যৌগ কোনটা? এখন এ যৌগটা আমরা মাত্র দেখলাম যে এ যৌগটা হচ্ছে এই যে এইটা, ঠিক আছে, এই যে এটা হচ্ছে এ যৌগ। এটাও দেখতেছি একটা অ্যালডিহাইড। আমরা জানি অ্যালডিহাইড কি করে বলতো? অ্যালডিহাইড হচ্ছে এই টলেন বিকারক পরীক্ষা দেয় এবং ফেলিং দ্রবণ পরীক্ষা দেয়। এখন তোমার এই জায়গা থেকে এটা হচ্ছে তোমার টলেন বিকারকের সংকেত, এটা পারা লাগবে। এটা হচ্ছে তোমার ফেলিং দ্রবণের সংকেত, এটাও পারা লাগবে। এবং এই জায়গায় তোমার সিলভার দর্পণ পড়ে, এবং এইখানটাতে যখন ফেলিং দ্রবণ দিতেছি তখন কিউ প্লাস ক্লোরাইডের লাল বর্ণের পদক্ষেপ করে। তার মানে এখানে সিলভার দর্পণ এবং এখানে লাল বর্ণের পদক্ষেপ, লাল বর্ণের পদক্ষেপ করে। এখান থেকে দেখে আমরা আসলে বুঝি যে এটা আসলে ইথানলই ছিল। বুঝছো কথাটা কি বলছি? মিথানল। এই গেলে হচ্ছে এখানে গ নাম্বারটা। তারপর এটা ও আচ্ছা কি বলছো, 4th চ্যাপ্টারের ফার্স্ট ম্যাথটা ওইভাবে করলে তো আনসার 100% আনসার মিলে। হ্যাঁ, তুমি আবার চেক করো, আর তা না হয় তুমি আমাকে নক করো, আমি তোমাকে দেখাই দিতেছি। এগুলো নিয়ে কোনো সন্দেহ নাই, 100% মিলে। তারপরে আসো, এখানে বলতেছে একটা কথা, এই এ বি যৌগের মধ্যে কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করে? কোনটি হচ্ছে কি বলতো হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করে? এখন হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করার জন্য একটা শর্ত আছে, আসো আমরা এটা আনসার করি। এখন হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করার জন্য শর্তটা কি? এই যে হ্যালোফর্মের শর্ত, আমরা যারা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়ার শর্ত আমরা যারা হচ্ছে এমসিকিউ প্লেলিস্টটা দেখছি ওখানে অলরেডি বলে দিছি কি, যাদের মধ্যে হচ্ছে CH3 সি ডাবল বন্ধন ও এই অংশটুকু আছে এবং তার পাশাপাশি এখানে হয় এইচ আছে অথবা কার্বন রিলেটেড কিছু একটা আছে এই অংশ, অথবা কি CH3 এ হচ্ছে CH, এখানে হচ্ছে OH, এইটা আছে, তারা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। এখন ওজনীকরণ বিক্রিয়াটা এখানে দেখাই দিছে যে ওই রিঅ্যাকশনটা ছিল, দেখো ঠিক এখানে এরকম দুইটা প্রোডাক্ট তৈরি হয়েছে। আচ্ছা, এটা হবে হচ্ছে এ আর এটা হবে হচ্ছে বি, দুইটা প্রোডাক্ট তৈরি হয়েছে। এটা কিভাবে বুঝছি? প্রোপিনের এইখানে ভেঙে দাও, এই পাশে কয়টা কার্বন? 2টা কার্বন, তাহলে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড। এই পাশে কয়টা কার্বন? একটা কার্বন, তাহলে এক কার্বন বিশিষ্ট হচ্ছে একটা অ্যালডিহাইড। যেহেতু এখানে শাখা নাই, আবার আমরা বলছিলাম যদি শাখা থাকতো তখন ওই জিনিসটা কিটোন হইতো। এটা তোমরা আসলে দেখছো। এটা দেওয়ার পর এখান থেকে যে জিনিসটা পাওয়া গেছে, ওই জিনিসটার এখানে হ্যালোফর্ম বিক্রিয়া দিবা। আমরা জানি যে হচ্ছে কি, এই যে হ্যালোফর্ম বিক্রিয়া দিলে এখানে কিভাবে দিতে হয়, এখানে এই সে হচ্ছে ক্লোরিন আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্লোরিন গ্যাস আর সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হয়। তাহলে এখান থেকে হচ্ছে কি ক্লোরোফর্মেট এখানে মোটামুটি একটা হলুদ বর্ণের একটা পদক্ষেপ করে, এটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। আর যাদের হচ্ছে কি এমন গঠন নাই তারা হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না, এই হচ্ছে HCOOH, এটা দেয় না। এই দুইটার এই রিঅ্যাকশনটা পারা লাগবে আর কি। তারপরে আসো, এখন বলতেছে এই এ থেকে বি যৌগ, এ থেকে সি যৌগ উৎপাদনের কৌশল দেখো। তাহলে এ যৌগটা কি এটা জানা লাগবে এবং সি যৌগটা কি এটাও জানা লাগবে। প্রথম কোশ্চেনটা হচ্ছে উপরে বলছে 2 মিথাইল, দেখো 2 মিথাইল বিউটিন 1, তাহলে এটা আমার আঁকা লাগবে, এটা কেমন দেখতে, এটা আমি যদি আঁকতে চাই এটা হইতেছে এমন। মিথাইল বিউটিন যেহেতু বলছে তার মানে কার্বন হবে কয়টা? কার্বন হবে 4টা। বিউটিন 1 বলছে তার মানে 1 নাম্বার কার্বনে হচ্ছে ডাবল বন্ধন হবে, লিখলাম। বাকিটুকু তো এখানে পূর্ণ করে দিতে পারি, এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে কি, এখানে হাইড্রোজেন 2টা হবে, এখানে হাইড্রোজেন 3টা হবে। এইটাতে যদি আমি HBr দিই, দিব, তাহলে যেই প্রোডাক্টটা তৈরি হইতেছে দেখো, এটা কি ওই তেলের মাথায় তেল ডালা এমন একটা জিনিস ছিল। তার মানে যার কাছে ডাবল বন্ধনযুক্ত কার্বনে যার কাছে H বেশি সেইখানেই H যাবে, বাকিটাতে যাবে কি বলো? ব্রোমিন। তার মানে যৌগটা তৈরি হইতেছে CH3, এ হচ্ছে CH2, তারপর এখানে আমার CH, এখানে আসতেছে হচ্ছে তোমার সেই Br, এখানে হচ্ছে সেই CH3, এমন একটা জিনিস আসতেছে, তাই না? আচ্ছা, এখন এখানে বলতেছে দেখো 2টা প্রোডাক্ট নাকি তৈরি হয়। আমরা জানি যে 90% যেটা হয় এটা হচ্ছে ওই তেলের মাথায় তেল ডালা, আর বাকিটা হচ্ছে অন্যটা। তো এখানে এটা আমার নেওয়ার দরকার নাই, শুধু হচ্ছে এখানে আমার তেলের মাথায় তেল ডালা যে জিনিসটা বলছে এই এটা নিলেই হইল। এখন এটার সাথে আমি কি করছি দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড দিছি, সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস সলিউশন দিছি। এই যে এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস সলিউশন। আমরা কিভাবে বলছিলাম, যেথায় থাকিবে জল সেথায় তৈরি হবে অ্যালকোহল, তার মানে এই জায়গায় অ্যালকোহল তৈরি হবে। এই হচ্ছে CH3, CH2, এই হচ্ছে CH, Br এর জায়গায় আসবে হচ্ছে OH, এখানে আসবে হচ্ছে CH3। আচ্ছা, এই জিনিসটা এখান থেকে দেখলাম। এখন এটার মেকানিজম জানতে চাইছি। আমরা SN1 আর SN2 এর মেকানিজম পারি না, এই SN1 আর SN2 এর মেকানিজমটা এখানে দেখাইতে হবে। দেখো যে জিনিসটা তৈরি হয়েছে, আমরা জানি SN1 যেটা আছে ওটা হচ্ছে কয় ধাপে ঘটে? 2 ধাপে ঘটে। এখানে কি SN1টাই হবে। এখন এটা যখন আমি লিখতেছি প্রথম জিনিসটা কি হবে, আমার কাছে প্রোডাক্ট ছিল CH3CH2, এ হচ্ছে CH Br, এই হচ্ছে এখানে আমার CH3, এটা প্রথমে ভেঙে যাবে, ভেঙে কি হবে, এই হচ্ছে CH3 CH2, এ হচ্ছে CH, এই পাশে হচ্ছে কি আছে CH3,
এটা যখন চলে যাবে এখানে প্লাস তৈরি হবে, প্লাস এখানে হচ্ছে কি বলতো এই হচ্ছে বিআর প্লাস সরি মাইনাস মাইনাস এরকম একটা জিনিস উৎপন্ন হবে। তা এটা হচ্ছে কি স্টেপ 1। এবং স্টেপ 2 তে কি হয়, এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছে CH3 CH2 এখানে C প্লাস এরকম করে লিখলাম, নিচে দিলাম হচ্ছে CH3 এখানে H দিলাম মনে করো। এটার সাথে এই যে OH-টা ছিল এটা এসে অ্যাড হবে, এটা অ্যাড হলে প্রোডাক্ট তৈরি করতেছে কি CH3 CH2 এই হচ্ছে CH OH CH3 একদম ইজি। দেখি ব্রোমিনটা চলে গেছে প্লাস দিবা মাইনাস দিবা তারপরে OH টা অ্যাড হইছে, এই হচ্ছে সেই রিঅ্যাকশন। এটা হচ্ছে SN1 রিঅ্যাকশন যেটা ছিল। আচ্ছা তারপরে আসো এখানে একটা যৌগের কথা বলতেছে। দেখো এই যৌগ দ্বারা আমরা আসলে কি বুঝি, এখান থেকে আমরা আসলে দেখতেছি যে প্রথম যেটা দেওয়া আছে এখানে CnH2n-2, তার মানে এটা হচ্ছে একটা কি বলতো, এটা হচ্ছে একটা অ্যালকাইন। অ্যালকাইন যখন এখানে আমি হাইড্রোজেন সংযোজন করি তখন এখান থেকে কি উৎপন্ন হয়েছে বলো, এই হচ্ছে অ্যালকিন, এখান থেকে উৎপন্ন হয়েছে অ্যালকিন। আমরা অ্যালকিনে যদি ওজন সংযোজন করি এরকম দুইটা জিনিস তৈরি হয় না, তৈরি হয়েছে। কার্বন সংখ্যা এখানে কত ছিল, অ্যানিকল দেওয়া হচ্ছে 3, যদি 3 হয় তার মানে ঠিক আগের মতোই দুইটা জিনিস তৈরি করতেছে। এখন কোশ্চেনটা কি, কোশ্চেনটা মানে আগের কোশ্চেনটার মতোই, শুধু এখন কোশ্চেন ভিন্ন করে দিছে। এখন সিডি যৌগের মধ্যে কোনটা হচ্ছে অ্যালডল ঘনীভবন দেয় আর কোনটা হচ্ছে কি ক্যানিজার প্রদর্শন করে, এইটা ব্যাখ্যা করতে বলছে। এখন অ্যালডল ঘনীভবন কারা দেয় আর ক্যানিজারও কারা দেয় এটা ব্যাখ্যা করে আমি বলতেছি। একটা শর্টকাট মনে রাখলে মনে কর এখান থেকে পারা যায়। অ্যালডল ঘনীভবন দেওয়ার জন্য তোমার হচ্ছে আলফা হাইড্রোজেন থাকতে হবে, কি বললাম আলফা হাইড্রোজেন। এটা যেহেতু অ্যালডল ঘনীভবন এটা এখানে বলতেছি আলফা হাইড্রোজেন থাকতে হবে। আর ক্যানিজারের ক্ষেত্রে কি আলফা হাইড্রোজেন থাকে না, আলফা হাইড্রোজেন থাকে না। এখন বুঝতে হবে আলফা হাইড্রোজেন কি, কোথায় থাকে কোথায় থাকে না এটা তো বুঝাই দিতে হবে। মনে করো তোমার কাছে আছে CH3 এ হচ্ছে CHO, আর ধরো এখানে আছে হচ্ছে HCHO। এই CHO যেই কার্বনের সাথে যুক্ত তাকে বলে হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বনে যে হাইড্রোজেন থাকে তাকে বলে হচ্ছে আলফা হাইড্রোজেন। তার মানে এখানে আলফা হাইড্রোজেন আছে, এটা হচ্ছে সেই অ্যালডিহাইড। তার আগে যে কার্বনটা আছে তাকে বলে হচ্ছে আলফা কার্বন। এখানে তো আলফা কার্বনই নাই, তাহলে আলফা হাইড্রোজেন থাকার তো কোনো কোশ্চেনই আসে না। তার মানে সে হচ্ছে ক্যানিজার রিঅ্যাকশন দিবে, সে হচ্ছে অ্যালডল ঘনীভবন দিবে। এই হচ্ছে অ্যালডল ঘনীভবনে, অ্যালডল ঘনীভবনে হচ্ছে তোমার লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয় এবং ক্যানিজারুতে হচ্ছে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়। এবং ক্যানিজারুতে হচ্ছে কি হয়, প্রত্যেকটাতেই 2 মোল করে নেওয়া হয়। ক্যানিজারুতে কি হয়, একটা হচ্ছে অ্যালকোহল হয় আর একটা হচ্ছে কি অ্যাসিড হয়। যেহেতু এটা এখানে ক্ষার ব্যবহার করা হয় সাথে লবণ উৎপন্ন হয়। এইগুলা কিছু যদি না দাও অ্যাটলিস্ট এই দুইটা রিঅ্যাকশন এখান থেকে দিতে হবে, বুঝছো? মেন কথাটা ধরাই দিলাম আর কি। তারপরের কথাটা কি, উদ্দীপকের বিক্রিয়া দুটির কৌশল একই হবে কিনা। দেখো আমি বলছিলাম এটা এমন একটা গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন, এটা ছাড়া তুমি কল্পনা করতে পারবে না। এখানে আছে অ্যাকোয়াস, অ্যাকোয়াস মানে হচ্ছে জলীয়, যেথায় থাকিবে জল সেথায় তৈরি হবে অ্যালকোহল। তার মানে এইখানে তৈরি হবে হচ্ছে অ্যালকোহল। এখানে আছে হচ্ছে অ্যালকোহলিক, অ্যালকোহলিক মানে কি এখানে ডাবল বন্ধন তৈরি হবে। এখন ডাবল বন্ধন তৈরি হয় হচ্ছে কিন্তু অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়াকে আসলে কি ওই E1 E2 এরকম করে বলে, তাই না? দুই ধরনের হইতে পারে, এটা ডিপেন্ড করে। এখানে যেহেতু অ্যাকোয়াস হইতেছিল ওইটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে হয় হচ্ছে এই SN1 আর একটা বলে হচ্ছে কি বলতো SN2। এখন এই জায়গায় SN1 হবে না SN2 হবে এটা ডিপেন্ড করে কার উপর, এগুলো ডিপেন্ড করে হচ্ছে এটা কয় ডিগ্রি আছে। যদি 3 ডিগ্রি থাকে তাহলে কি হবে বলতো, 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, এটা হচ্ছে তার সক্রিয়তার ক্রম। আর এটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। এইখানে যা বলছি না এটার ক্ষেত্রে হুবহু তাই, এটাও কি 3 ডিগ্রি 2 ডিগ্রি এ হচ্ছে 1 ডিগ্রি। আর এটার ক্ষেত্রে 1 ডিগ্রি 2 ডিগ্রি এ হচ্ছে 3 ডিগ্রি। আমরা জানি SN1 ঘটে হচ্ছে কয় ধাপে, 2 ধাপে। SN2 ঘটে হচ্ছে 1 ধাপে, ঠিক আছে। E1 ঘটে কয় ধাপে, 2 ধাপে। E2 ঘটে কয় ধাপে, 1 ধাপে। এইবার আমার কাছে কোশ্চেন যেটা দেওয়া আছে এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে দেখতেছি 1 ডিগ্রি উৎপন্ন হয়। আমি বুঝছি কিভাবে, এখানে হচ্ছে কি সাধারণ একটা অ্যালকাইল হ্যালাইড দেওয়া আছে, বলা নাই যে হচ্ছে এটা কয় নাম্বার কার্বন আছে, তাহলে আমরা সাধারণ করে ধরে নিব। এই যদি হয় সাধারণ করে ধরে না, তারপরে এখানে যে ক্যালকুলেশন করা হয়েছে না, ক্যালকুলেশন বলতে এখানে যে বিক্রিয়াটা দেওয়া হয়েছে আমরা আসলে জানি যে হচ্ছে SN1 SN2 এর ক্ষেত্রে এমন হয়, 1 ধাপই শেষ হয়ে যায়। E1টাও ঠিক সেম ওয়েতে দেখাবো। এখানে কথাটা হচ্ছে দেখো মাঝখানে একটা অস্থায়ী জটিল যৌগ তৈরি হয়, এই যে অস্থায়ী জটিল যৌগ তৈরি হইতেছে এটা এরকম করে কিন্তু থার্ড ব্রেকেট এখানে দেখাইতে হবে। এখানে OH আস্তে আস্তে অ্যাড হইতে থাকে, Cl আস্তে আস্তে বের হয়ে যেতে থাকে এবং এক পর্যায়ে জিনিসটা হচ্ছে বের হয়ে যায়। এখানে SN2 আর হচ্ছে E2 এর মেকানিজমটা এখান থেকে দেখাই দিবা। তারপরে আসো এটা হচ্ছে তোমার কাছে হচ্ছে একটা অ্যালকাইন। এই অ্যালকাইনে তুমি কি করছো দেখো তো, অ্যালকাইনে হাইড্রোজেন সংযোজন করছো কি প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট দিছো। তার মানে এটা অবশ্যই অ্যালকিনে গিয়ে থেমে যাবে। কোথায় গিয়ে থেমে যাবে বলো, অ্যালকিনে গিয়ে থেমে যাবে। এই হচ্ছে অ্যালকিনে গিয়ে থেমে গেছে। তারপরে এখান থেকে হচ্ছে কি দুইটা জিনিস তৈরি হয়েছে, বা এখানে কোশ্চেনে বলা আছে যে তোমার এই কাজটা করা হয়েছে হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতি। তার মানে মার্কনিকভের বিপরীত যে সূত্রটা ছিল, মার্কনিকভের বিপরীত যেটা খারাসের নিয়ম বলে ওইটা। এখন ওইটার কৌশল ব্যাখ্যা করতে পারে, এটা তেমন বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু এইবার কোশ্চেনের ধরন দেখে মনে হইতেছে উল্টাপাল্টা জিনিস দিতেছে, তো এই কারণে আমি এখানে এটা অ্যাড করে রাখছি। এখন যারা পারবা এইটা হচ্ছে এখান থেকে করে ফেলবা, যারা পারবা এটা
তেমন গুরুত্বপূর্ণ না, কিন্তু যারা পারবা তারা হচ্ছে বিপরীত মার্গনিকবের কৌশলটা এখান থেকে দেখে রাখবা। তারপরে এখানে বলছে এক্স আর জেড এর মধ্যে কোনটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। আসো, জ্যামিতিক সমানতা প্রদর্শন করার হচ্ছে শর্ত আছে। কি বললাম? জ্যামিতিক সমানতা প্রদর্শন করার শর্ত আছে। জ্যামিতিক সমানতা, জ্যামিতিক সমানতা, জ্যামিতিক সমানতা প্রদর্শন করার শর্ত কি জানিছিল? আমরা এমসিকিউ ক্লাসে দেখছি, কার্বন কার্বন ডাবল বন্ধন থাকতে হবে। কি করে বলতো? কার্বন কার্বন ডাবল বন্ধন থাকতে হবে এবং একই কার্বনের সেম মূলকযুক্ত থাকা যাবে। এখানে মনে করো আছে এ, এখানে আছে বি, এই এ আর বি কখনো সেম হবে না। এখানে আছে মনে করো এম, এখানে আছে মনে করো হচ্ছে এন, এই এম আর এন কি কখনো সমান হবে না। তাইলেই হচ্ছে তারা কি হবে বলতো? জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। আগের যে স্লাইডটা এখানে বলছে 4 কার্বন বিশিষ্ট ছিল, 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইন এখানে উৎপন্ন হয়েছে। ওয়াই আর জেড যেটা ছিল, ও এখানে তো বুঝাই যাইতেছে। এখানে এক্স কি ছিল বলতো? এক্স ছিল হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন কি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? করে না। বাকি আছে জেড, জেড এখানে কি বলতো? একটা অ্যালকাইন হবে, অ্যালকিন হবে আর কি। ওই অ্যালকিনটা অবশ্যই 4 কার্বন বিশিষ্ট, যেহেতু 1 কার্বন 2 কার্বন 3 কার্বন, এ হচ্ছে 4 কার্বন। ডাবল বন্ধনটা এখানে থাকতে হবে, এ হচ্ছে CH3, এ হচ্ছে H। এটা ছাড়া কখনোই পসিবল না। এ হচ্ছে CH3। শেষ। দেখো ডাবল বন্ধন আছে, এই জায়গাতে আছে হচ্ছে একটা অংশ, এই জায়গায় আরেকটা অংশ, এই জায়গায় একটা অংশ, এই জায়গায় আরেকটা অংশ। শুধু এই কার্বনের কথা কল্পনা করো, এই দুইটা কিন্তু সেম না। এই কার্বনের কথা কল্পনা করো, এই দুইটা কিন্তু সেম না, ভিন্ন ভিন্ন। তার মানে তারা যেহেতু এটা ফলো করছে, এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। কথাটা বোঝা গেছে? তা এই হচ্ছে সেই কথাটা, যে জ্যামিতিক সমানতা কোনটা প্রদর্শন করবে বা করবে না। এটা বললে আমি যেই টপিকের কথা এখানে বলছি, এই টপিকটুকু ভাই আমি এক্সট্রা আর দুই একটা কথা বলি, যারা একটু ভালো মানের স্টুডেন্ট আছো তাদের জন্য, হ্যাঁ, যারা একটু ভালো মানের স্টুডেন্ট আছো তাদের জন্য। আর আর যারা হচ্ছে যুগ যুগ আগেই পড়ো নাই, ধরোই নাই, তাহলে ভাই তোমাদের জন্য না। কিন্তু এটা তোমরা ওই গ্রিগনার্ড বিকারক থেকে, গ্রিগনার্ড বিকারক থেকে, বিকারক থেকে, গ্রিগনার্ড বিকারক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি, গ্রিগনার্ড বিকারক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল এবং 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল, অ্যালকোহল শনাক্তকরণ, লুকাস বিকারক দিয়ে যেটা করে শনাক্তকরণ। তারপর এই দুইটা টপিক দেখবা, আরো আছে। আর হচ্ছে কি যে অ্যামিনের যে পরীক্ষাটা ছিল, যে এই অ্যামিন, কোন অ্যামিন? 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন শনাক্তকরণ, শনাক্তকরণ। এখানে তো অ্যালডিহাইডের ক্ষেত্রে বলেই দিছি। আর কিটোনের ক্ষেত্রে, এই যে কিটোনের জন্য, কিটোন যেটা আছে, এটা তো কিটোন দুইটাই দেয়, কিটোনও দেয় অ্যালডিহাইডও দেয়। মানে 2,4-DNPH যেটা আছে, DNPH, এই রিঅ্যাকশনটাও দেখতে হবে। এক্সট্রা এই জিনিসটা দেখবা। আর কি বাকি আছে এখানে? শনাক্তকরণ দেখলে হয়ে যাবে। আর সর্বোচ্চ যদি দেখতে চাও, ওই 9-10 যে পড়াটা হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা, অসম্পৃক্ততার পরীক্ষা কোনটা বলো তো? অসম্পৃক্ততার পরীক্ষা ওই হচ্ছে বেয়ার পরীক্ষা দেয়। এই যে ব্রুমিন দ্রবণের একটা ছিল KMNO4, যেটা এই যে দ্রবণগুলো দিয়ে দিত, ব্রুমিন দিলে লাল বর্ণ বর্ণহীন হয়ে যেত, KMNO4 দিলে গোলাপি বা বেগুনি বর্ণ বর্ণহীন হয়ে যেত। এই যে জিনিসটা ছিল। তো এই ছিল ওভারঅল কথাবার্তা ভাইয়া। তো যা বলছি তাই শুধু দেখো, আর কিছু দেখার দরকার নাই। এগুলা থেকে তুমি যদি বুঝা করে যেতে পারো, আমি এতটুকু বিশ্বাস করি তুমি ওইখানে অবশ্যই 5টা সৃজনশীল ইজিলি দিয়ে আসতে পারবা, ইজিলি দিয়ে আসতে পারবে। আর দেখো এই যে তোমাদের এই স্লাইড গুলা বানানো বলো, বা তোমাদের এই আনুষঙ্গিক কাজগুলা বলো, লাস্ট এই 13 তারিখ বা 12-13 তারিখ থেকে আজ পর্যন্ত টানা 10 দিন আমি হচ্ছে রাতে ঘুমাই নাই, শুধু এই যেগুলাই করতেছি, এগুলাই আছে, এগুলোর উপর এই সবগুলো স্লাইড, এই যেগুলো বানানো প্লাস হচ্ছে আলাদা করে বাছাই করা যে কোনগুলো গুরুত্বপূর্ণ, টোটাল অধ্যায় থেকে হচ্ছে এগুলো বাছাই করা, ঠিকঠাক মতো সাজানো, সবকিছু আপলোড করা, ওইদিকে একটু সময় দেওয়া লাগতেছিল। লাস্ট 10 দিন যাবত কিন্তু ঘুমাই নাই। তো ইনশাল্লাহ আজকে থেকে ভালো একটা ঘুম হবে, ইনশাল্লাহ ঘুমাইতে পারবো। আপনারা যদি ভালো একটা পরীক্ষা দেন, দেখো তোমরা যদি একটা ভালো পরীক্ষা দাও, এটাই হচ্ছে সেই পরিশ্রমের সাফল্যটা এখানে আমার আসবে, যে না ভালো একটা পরীক্ষা হয়েছে, এই যে পরিশ্রম করছিলাম, না তারা ভালো পরীক্ষা দিতে পারছে। আর একটা কথা, দেখো এত পরিশ্রম করতেছি, তো হচ্ছে ওই ভাইয়ার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? এই পরিশ্রমের একটা মূল্যায়ন অবশ্যই করতে হবে। তোমাদের এখান থেকে চার্জ করতেছি না যে এই 500 টাকা দাও, এত টাকা দাও, 1000 টাকা দাও, এটা অবশ্যই করতে পারো। হ্যাঁ অবশ্যই। আর এখানে কন্টিনিউয়াস হচ্ছে ভিডিও আপলোড করা হবে, অ্যাডমিশন রিলেটেড, শর্টকাট রিলেটেড, খুব ইফেক্টিভ ভিডিওগুলো এখানে আপলোড করা হবে। আর আমি চেষ্টা করবো যেখানে যাদের বেসিক ঝামেলা আছে, ওই বেসিক রিলেটেড হচ্ছে অধ্যায় ভিত্তিক আবার সবগুলো ভিডিও আপলোড করবো, ঠিক আছে? আবার শর্টকাটের জন্য আপলোড করবো। তো সবাইকে এটাই বলবো যে হচ্ছে তোমরা যা বলছি তা সুন্দর করে হচ্ছে পড়লেই এনাফ, ঠিক আছে? আরেকটা কথা আছে ভাই, আমি অর্গানিক ঠিক মতো পারি না, অ্যাডমিশনে যে কি কভার করতে পারবো? অবশ্যই করতে পারবো। এমন 100 না, হাজার হাজার স্টুডেন্ট আছে যারা হচ্ছে এখন অর্গানিকটা হচ্ছে স্কিপ করে, পরে হচ্ছে ওইখানে হচ্ছে আবার কভার করে নেয়। তবে হচ্ছে ওইখানে জোরালো ভাবে কিন্তু কভার করতে হবে, তাই তা না হয় কিন্তু ঝামেলা আছে। ফারহানা বলতেছে এখানে ইয়ের কথা, এমসিকিউর কথা। দেখো এমসিকিউটা হচ্ছে
কি বললাম তো, ওই চ্যানেলটাতে হচ্ছে আসে এবং ওইখানে সবগুলোর পিডিএফ লিঙ্ক দেওয়া আছে, এবং গ্রুপেও, হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু ওই লিঙ্কগুলো শেয়ার করা আছে। আচ্ছা, ওই আরেকজন বলতেছে যে, আচ্ছা তরিত রসায়নের এমসিকিউর পিডিএফটা, হ্যাঁ আচ্ছা আমি এটা করে দিই, গ্রুপে দিয়ে দিতেছি। হ্যাঁ, আচ্ছা এটা আসলে এই অধ্যায়টা স্কিপ করা এখানে উচিত হবে না, কেউ কেউ বলতে চাইছিলে যে স্কিপ করবা, কারণ এখান থেকে 3টা সিকিউ কিন্তু আসবে, বুঝছো? 3টা আসবে, তাহলে স্কিপ করা মানে তোমার বাকি 5টা থেকে 5টা দিতেই হবে। তো এখানে একটা না পারলে আবার ঝামেলা হয়ে যাবে। এই কারণে আমি যেগুলো বলছি বা এগুলো দেখা যাও, তুমি অবশ্যই আনসার করতে পারবে, আমি বিশ্বাস করি। এই আর কারো কিছু জিজ্ঞাসা করার আছে, বলো তো? আর কারো কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে বলো, ঝটপট বলো, না হয় ক্লোজ করে দিব। তারপরে এই পিডিএফটা আবার একটু করবো, তোমাদের জন্য শেয়ার করে দিব, সাজায় টাজায়। হুম। হ্যাঁ, যারা হচ্ছে মনে করো আজকেই মাত্র আহ, জৈব যৌগের সাথে পরিচিত হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ঝামেলা। হ্যাঁ, তারা এখন চোখ বন্ধ করে হচ্ছে মুখস্থ করা ছাড়া আমি আসলে কোনো ওয়ে বলবো না, কারণ এখানে জিনিসটা খুব লেন্দি একটা প্রসেস। লেন্দি প্রসেস এক ক্লাসে আসলে এরা এক ক্লাসে বলতে কি, এক ক্লাসের একটা পার্টে এটা আসলে সম্ভব না। তবে এখান থেকে কিন্তু 3টা আসবে, তো আমি যেগুলো অ্যাটলিস্ট দিছি এগুলো তুমি মুখস্থ করে যাও, এখান থেকে কিন্তু তুমি 2টা পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে কারো যদি আর কোনো কিছু জিজ্ঞাসা করা না থাকে, তাহলে কিন্তু আমরা লাইভ সেশনটা ক্লোজ করে দিতে পারি। ঠিক আছে কথা? আচ্ছা, তাহলে সবার জন্য শুভকামনা রইলো। সবাই ভালো একটা পরীক্ষা দেন, ভাইয়ের জন্য দোয়া করবেন, সবার জন্য আমি দোয়া করতেছি, আল্লাহ যেন সবার মনোবাসনা পূর্ণ করে। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাই।